আসসালামু আলাইকুম। এডুসিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ম্যাথমেটিক্স 1 এর চ্যাপ্টার 14 এর দ্বিতীয় অংশ, যেখানে আমরা শিখব বিন্দুর সঞ্চার পথ এবং সঞ্চার পথের সমীকরণ। আপনারা জানেন যে সঞ্চার পথ মিন্স হলো লোকাস, বিন্দু মানে কি পয়েন্ট, অ্যান্ড সমীকরণ মানে ইকুয়েশন। বাংলার সঙ্গে ইংলিশ টার্মটা আমরা রিলেট করে পড়ার চেষ্টা করবো, এতে করে আমাদের সুবিধা হবে। তো আমরা চ্যাপ্টার 14 এর কতে আমরা শিখেছিলাম হলো বিন্দু সঞ্চার পথের সমীকরণ, ওখানেও আমরা দেখেছিলাম, বাট ওখানে আমরা মেইনলি দেখেছিলাম প্যারাবোলা আকৃতির, মানে পরাবৃত্ত এরকম টাইপের যেগুলো আছে সেগুলো আমরা শিখেছিলাম। এবং তার আগে চ্যাপ্টার 13 থেকে আমাদের এই ম্যাথমেটিক্স 1 এর জ্যামিতি পার্টটা শুরু হয়েছে, আপনারা জানেন। তো চ্যাপ্টার 13তে আছে স্থানাঙ্ক জ্যামিতি, যেখানে আমরা কেমন করে গ্রাফের মধ্যে বিভিন্ন বিন্দু প্লট করতে হয় সেটা শিখেছিলাম। চ্যাপ্টার 14 এ আমরা সেই প্লটিং এর ধারণাটা ইউজ করে আমরা বিভিন্ন সমীকরণ এবং বিভিন্ন আকৃতি দেখতেছি, এবং চ্যাপ্টার 15 যে আমরা কি করব, বৃত্ত সম্পর্কে আইডিয়া নিব। তো আমাদের এই চ্যাপ্টার 14 এর বি, এখানে আমরা শিখবো মেইনলি সরল রেখার বিভিন্ন সমীকরণ। সরল রেখার সমীকরণ কিভাবে দিতে হবে, তৈরি করতে হয়, দুইটা বিন্দু দেওয়া থাকলে কিভাবে সেটার মধ্যে দিয়ে দেওয়া যায়, ঢাল কাকে বলে, ইত্যাদি ইত্যাদি। দেখুন, এই হচ্ছে আমরা এখানে একটা সংক্ষিপ্ত সামারি যদি দেখি যে কিভাবে আমরা এটা দেখবো, তাহলে দেখুন প্রথমে আমরা দেখতেছি ঢালের বর্ণনা, আবার x ইকুয়াল a, y ইকুয়াল b, অর্থাৎ বুঝতে পারতেছেন যে কিছু ইকুয়েশন আপনাকে দেওয়া থাকবে। ইকুয়েশনটা দ্বারা আপনি ইকুয়েশনটা দেখেই আপনি বলতে পারবেন যে এই সরলরেখাটার আকৃতিটা কিরকম হবে, সেটা এক্স অক্ষ দিয়ে যাবে নাকি ওয়াই অক্ষ দিয়ে যাবে নাকি মূল বিন্দুগামী হবে। এটা আপনারা ঢাল দেখে আপনারা বলতে পারবেন যে সরলরেখাটা কিরকম হবে। তো এই জিনিসগুলো আমরা এখান থেকে জানতে পারবো। দুটি বিন্দুগামী সরলরেখার ক্রমাবনতি বা ঢাল নির্ণয়, এটা আমরা দেখতে পারবো। আবার নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার ঢাল থেকে সমীকরণ নির্ণয়, আবার দুটি সরলরেখার ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। এছাড়াও দুটি প্রদত্ত সরলরেখার অন্তর্ভুক্ত কোণ, দুটি সরলরেখার সমান্তরাল এবং লম্বভাবে অবস্থানের শর্ত, একটি সরলরেখা থেকে একটি বিন্দুর দূরত্ব, এবং প্রয়োজনীয় সূত্রাবলী শেখার পরে আমরা ম্যাথ প্র্যাকটিস করব। ম্যাথে আপনারা জানেন আমাদের তিনটা সেগমেন্ট, অ্যাকচুয়ালি আমাদের পুরো লেকচারটারই তিনটা সেগমেন্ট। প্রথমে আমরা থিওরিটিক্যাল পার্টটা কমপ্লিট করব, অতঃপর আমরা যখন ম্যাথমেটিক্যাল টার্মে যাব তার আগে আমরা প্রয়োজনীয় সূত্রাবলী এক নজরে দেখে নিব। ম্যাথমেটিক্যাল টার্মে আমরা প্রথমে অতি সংক্ষিপ্ত, তারপর সংক্ষিপ্ত এবং ফাইনালি রচনামূলক প্রশ্নোত্তর নিয়ে আমরা একটা আলোচনা করব। এবং আমাদের আলোচনা আপনারা হয় জানেন যে বিভিন্ন সালে আপনাদের প্রিভিয়াস ইয়ারে যেগুলো প্রশ্নগুলো এসেছে সেগুলো, এবং সামনে যেগুলো ইম্পর্টেন্ট আসার মতো সেখান থেকে, এবং মেইনলি এক্সারসাইজের ম্যাথগুলো থেকে আমরা ট্রাই করি করে দেওয়া, যেন আপনাদের জন্য সুবিধা হয়। আমাদের কাছে অনেকেই বলেন যে এক্সারসাইজের ম্যাথগুলো বেশি করে দিতে, বিকজ উদাহরণের ম্যাথ বইয়ে নাকি করা থাকে। তো এই জন্য আমরা চেষ্টা করি এক্সারসাইজের ম্যাথগুলো বেশি নিতে, এবং এরপরেও উদাহরণের ম্যাথ আমরা সেই ক্ষেত্রে নেই যে ক্ষেত্রে দেখা যায় যে সেটা এক্সারসাইজে হয়তো ওই রিলেটেড ম্যাথ নাই, বা দেখা যাচ্ছে ওইটা ভেরি ইম্পর্টেন্ট, এরকম ক্ষেত্রে আমরা উদাহরণ থেকেও নিয়ে থাকি। তো আমাদের সাথেই থাকুন। আপনারা এই চ্যাপ্টারটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আপনারা শুধুমাত্র এখনকার জন্য না, আপনারা দেখবেন বিভিন্ন সামনের দিকে ইঞ্জিনিয়ারিং লাইফে আপনি বিভিন্ন ক্ষেত্রে এই চ্যাপ্টারটা কিন্তু আপনার অনেক কাজে লাগবে। অন্যান্য চ্যাপ্টারের চেয়ে এটা কিন্তু আপনার প্র্যাকটিক্যাল লাইফে খুব রিলেটেড হবে, এবং চ্যাপ্টারটা পড়তে কিন্তু আপনার অনেক মজা লাগবে, বোরিং ফিল হবে না। তো চলুন আমরা প্রথমেই শুরু করি। 14.4 আমরা এখানে কেন দেখতেছি বলুন তো? 14.1, 2, 3 এগুলো কোথায়? এগুলো আছে হলো, আপনারা জানেন চ্যাপ্টার 14 এর দুইটা পার্ট। চ্যাপ্টার 14 এর প্রথম পার্টে আছে 14.1, 2 এবং 3। সো কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। এটা আমরা 14.4 থেকে এখানে স্টার্ট করতেছি এই চ্যাপ্টারটা, যেখানে আমরা প্রথমে শিখবো x ইকুয়াল a এবং y ইকুয়াল b, এই দুইটা সমীকরণ এবং এই সরলরেখার ঢালের বর্ণনাটা কেমন হবে। তো প্রথমে আমরা সরলরেখার সংজ্ঞাটা আমরা একটু দেখে নেই, যদিও এটা খুবই সিম্পল, আপনারা অলরেডি সবকিছুই মুখস্থ করে ফেলছেন। যে কোনো সমতলে অবস্থিত একটি চলমান বিন্দু গতির দিক পরিবর্তন না করে, ইম্পর্টেন্ট পার্ট হলো গতির দিক পরিবর্তন না করে, দেখুন হাইলাইট করা আছে, এবং সমতলে, একটা তলে, যেমন এই যে আমি যে জিনিসটার উপর লিখতেছি এটা একটা সমতল, এইটার উপর, এবং গতির দিক পরিবর্তন করবে না। এই যে গতির দিক পরিবর্তন করে নাই, যদি করতো, যদি এই দিক ওদিক করতো, সেটা কিন্তু আর সরলরেখা থাকে না, বক্ররেখা হয়ে যায়। তো সঞ্চারিত হয়ে, সঞ্চার মানে কি আপনারা জানেনই যে এই যে একটা পয়েন্ট, এই যে এই দিক দিয়ে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আগাচ্ছে পিছাচ্ছে, এটাই হলো সঞ্চার হয়ে যে পথচিত্র গঠন করে, অর্থাৎ সঞ্চারিত হয়ে এই একটা বিন্দু এখানে আছে, এই বিন্দুটা সামনের দিকে আগাচ্ছে, আর এই যে সঞ্চার হচ্ছে, সামনের দিকে আগাচ্ছে মানে সঞ্চার হচ্ছে। সঞ্চার হওয়ার পরে এই দেখুন এটা এই পর্যন্ত আসছে মনে করুন। তা এখানে যে পথের যে চিত্রটা তৈরি হলো, মানে চিন্তা করেন যে, মনে করেন যে আপনি আপনার পায়ের নিচে মনে করেন যে রং লাগিয়েছেন, লাল রঙের কিছু একটা লাগিয়েছেন, লাগিয়ে আপনি সরল পথে আপনি আগাচ্ছেন। তাহলে এখন কি হবে, আপনি যে দিক দিয়ে যাবেন, আপনার পরবর্তীতে কেউ একজন যদি আসে, সে যদি আপনাকে ফলো করতে চায়, জাস্ট আপনার ওই যে লাল রংটা কিন্তু মেঝেতে লেগে গেছে অলরেডি, সেটা ফলো করে গেলেই কিন্তু সে আপনাকে পেয়ে যাবে। তো এইটাই আর কি, এটাই এখানে বুঝাইছে, এই পথ চিত্রটাই হলো সরলরেখা, যদি আপনি সরল পথে গমন করেন এবং সমতল থাকে আর কি। তো এখানে
আরেকটা জিনিস দেখুন, উভয় দিকে সরলরেখা অসীম পর্যন্ত বিস্তৃত হয় এবং এর কোনো প্রান্তবিন্দু থাকে না। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট পার্ট, এর জন্য দেখুন হাইলাইট করা আছে। এই দেখুন এ বি একটা এখানে সরল রেখা, যার আপনারা দেখতেছেন যে দুই পাশে তীর চিহ্ন দেওয়া রয়েছে, মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি সরল রেখা কিন্তু আমরা নর্মালি আঁকতে পারি না, খাতায় আঁকতে পারি না, বিকজ এটা কিন্তু অসীম। এটা ডান দিক বাম দিক যেটাই বলেন না কেন, এটা আসলে চলতিছে এই সবকিছু বের হয়ে মানে একদম এটা কিন্তু শেষ নাই। আপনি যত বড় ইচ্ছা করে আঁকতে চান আঁকতে পারেন, সমস্যা নেই। কিন্তু রেখাংশ রেখাংশ আমরা আঁকতে পারি। আমরা এই যে সরলরেখার এটা একটা মডেল আঁকতে পারি জাস্ট, এই জন্য আমরা এখানে তীর দ্বারা বুঝাইছি। যখন আমরা রেখাংশ আঁকবো, এই যে এটা হলো রেখাংশ, এই যে রেখাংশ সরল রেখা রেখাংশ রশ্মি, এটা আপনাদেরকে আমি অনেক লেকচারেই বলে থাকি যে এই জিনিসটা রেখা রেখাংশ এবং রশ্মি একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট। রেখাংশের ক্ষেত্রে দেখুন দুইটা প্রান্তবিন্দু নির্দিষ্ট, এই যে দুইটা প্রান্তবিন্দু নির্দিষ্ট, মানে এটার একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, এটা এই পর্যন্তই শেষ, এটা বড় ছোট না। বাট সরলরেখা কিন্তু আরো আগাচ্ছে, এটা নির্দিষ্ট দৈর্ঘ্য আমরা জানি না। রেখাংশের তাহলে প্রান্তবিন্দু কয়টা? দুইটা, এই যে একটা প্রান্তবিন্দু, এই যে একটা প্রান্তবিন্দু। আর সরলরেখার প্রান্তবিন্দু কি নেই, আরেকটা আছে কি রশ্মি, যেটার প্রান্তবিন্দু কি একটা, মানে এক পাশে স্থির আর এক পাশে চলমান, এটাও কি অসীম, ঠিক আছে? এটা হলো কি রশ্মি, মানে লেজার রশ্মি যেগুলো আছে, টর্চ লাইট অন করলে যে লেজারটা বের হয়, সেটা আপনারা মনে করেন যে এই যে এখানে আমি একটা টর্চ লাইট দিয়ে দিলাম, তো টর্চ লাইট যদি দেই তাহলে এখান থেকে এটা স্টার্ট হয়েছে, তো এটা একটা প্রান্তবিন্দু, এখান থেকে স্টার্ট হয়েছে, বাট ফিনিশ কোথায় সেটা কিন্তু আপনারা জানেন না। তো এই জন্য এটা হলো রশ্মি। তো আশা করি আপনারা এই তিনটার মধ্যে যে পার্থক্যটা সেটা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা আবার ট্রাই করবো আরো ভালো করে বোঝানোর। ওকে, তো এখন আমরা নেক্সট দেখি যে y ইকুয়াল বি দ্বারা কি বোঝাচ্ছে। y ইকুয়াল বি একটা সরলরেখার সমীকরণ বোঝাচ্ছে, যেটা হলো x অক্ষের সমান্তরাল। আপনারা যদি আগের চ্যাপ্টার 13 স্থানাঙ্ক জ্যামিতিটা দেখে আসেন, ওখানে দেখবেন যে একটা পি এক্স কমা ওয়াই দ্বারা একটা বিন্দুকে একটা এরকম একটা কার্তেশীয় আকৃতির মধ্যে রিপ্রেজেন্ট করা যায়। কার্তেশিয়ান জিনিসটা সম্পর্কে আপনারা অলরেডি জানেন যে কার্তেশীয় স্থানাঙ্ক মানে এটা হলো মিস্টার রেনে দে নামক একজন বিজ্ঞানী, সে এইভাবে যে কোনো বিন্দুকে বা যে কোনো রেখাকে এরকম একটা এক্স অক্ষ, এই যে এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম এরকম একটা অক্ষের মধ্যে রিপ্রেজেন্ট করতে পেরেছিলেন, এবং সে তার নাম অনুসারে রেনে দে কার্তে, এই কার্তে নাম থেকে কার্তেশিয়ান জিওমেট্রি এটাকে বলা হয়। তো আপনারা জানেন যে এক্স, এই যে পি এক্স কমা ওয়াই, সেখানে এক্স কোনটা, আমরা মনে করেন যে যদি একটা বিন্দু নেই পি 4,5, এটা প্লট করার জন্য আমাদের কি করতে হবে, এটা হলো এক্স অর্থাৎ ভুজ, মানে এই দিকে আমাদের 4 ঘর যেতে হবে, 1 2 3 4 ঘর যাবো। আবার 5 মানে হলো ওয়াই এর বিন্দু 5, মানে এখানে হলো 5 ঘর উপরে যাবো, 1 2 3 4 5, এই যে এইখানে হবে হলো 4,5 বিন্দুটা। তো এখান থেকে আমরা দেখতেছি যে y ইকুয়াল বি, অর্থাৎ y ইকুয়াল বি মানে কি, y এর ভ্যালু এই যে দেখুন, y এর ভ্যালু এখানে মনে করেন এখানে b, তার মানে y এর একটা নির্দিষ্ট ভ্যালু আছে, বাট x এর ভ্যালু এখানে কি, x এর ভ্যালু এখানে নাই, বিকজ x এর ভ্যালু এখানে দেখাচ্ছি না। তাহলে এই বরাবর যদি আমি এখন y ইকুয়াল বি যদি আমরা এখন এখানে একটা রেখা আঁকি, তাহলে দেখুন এই রেখাটা কিন্তু এই যে x অক্ষ যেটা, সেই x অক্ষের সমান্তরাল হচ্ছে, দেখছেন সমান্তরাল, তার মানে মাঝখানে কি বলে ডিফারেন্সটা, দূরত্বটা, ডিস্টেন্সটা সেটা কিন্তু সবসময় সেম থাকতেছে, অর্থাৎ সমান্তরাল রেখা। তো এইটাই এখানে বলা হয়েছে, দেখুন আরো সুন্দরভাবে এখানে দেয়া আছে যে x অক্ষের সমান্তরাল সরলরেখা সিডি, এই যে x অক্ষের সমান্তরাল সরলরেখা এখানে সিডি দেখতেছেন আপনারা, এবং p এর উপরে একটা চলমান বিন্দু আপনারা দেখতেছেন। তো x অক্ষ থেকে p এর দূরত্ব y স্থানাঙ্ক b এর সমান, আপনারা এটা জানেন অলরেডি যে b এর সমান স্থানাঙ্ক x এর এখানে যত ভ্যালু হোক না কেন y এর ভ্যালুটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট। মনে করেন এই যে এখানে x এর ভ্যালু হলো 1, y এর ভ্যালু কত, মনে করেন যে আমি ধরলাম এটা 5, তো x এই বরাবর এটা আমি ধরলাম 5, এটা তাহলে কত হচ্ছে 1, তাহলে 1 5, আবার দেখুন 2 5, আবার দেখুন 3 5, মানে x এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে বাট y এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না, y এর ভ্যালুটা ফিক্সড 5ই আছে, একটা নির্দিষ্ট ফিক্স আছে, সেটাই এখানে বলছে y ইকুয়াল যদি এরকম ফিক্সড থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটা হবে কি x অক্ষের সমান্তরাল রেখা, কারণ x এর ভ্যালু সবসময় যদি সেম 5 থাকে তাহলে এই যে 4 5 মানে সেম, এই যে এই দূরত্বটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে সেম হচ্ছে, দেখছেন প্রত্যেক ক্ষেত্রে সেম হচ্ছে, এইজন্য এটা একটা x অক্ষের সমান্তরাল রেখা। তো x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ তাহলে y ইকুয়াল b, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো মতো আপনারা মনে রাখবেন মাথায়, যে y ইকুয়াল যদি কিছু থাকে, y ইকুয়াল 3 বা y ইকুয়াল 4, y ইকুয়াল 5, অর্থাৎ সেটা হলো জাস্ট ঠান্ডা মাথায় আপনি করে দিবেন কি x অক্ষের সমান্তরাল সমীকরণ, আপনি ডিসিশনে চলে আসবেন।
তো বি এর মান যদি যোগবোধক হয় তাহলে এক্স অক্ষের উপরের দিকে ইজিলি বোঝা যাচ্ছে, যে মনে করেন যে +5 মানে কি, +5 হলে উপরের দিকে হবে, কারণ আমরা জানি ওয়াই অক্ষের উপরের দিকে হলো পজিটিভ হয়, আর বিয়োগ বোধক হলে এক্স অক্ষের নিচের দিকে, কারণ -5 যদি হয় সেক্ষেত্রে আমরা জানি যে নিচের দিকে আসবে, এই যে মাইনাস, কারণ নিচের দিকে হলো ঋণাত্মক। তো এটাই এখানে বলছে অবস্থান করে। এবং বি ইকুয়াল যদি 0 হয়, অর্থাৎ ওয়াই ইকুয়াল যদি 0 হয় তাহলে কি হবে, ওয়াই ইকুয়াল 0 তে এই বরাবর, তার মানে এই যে এক্স অক্ষের উপরে এটা সমাপতিত হবে। সমাপতিত মানে এক্স অক্ষ যেটা, ওই আমার যে রেখাটা তৈরি হবে সেটাও সেটা সেম। তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। এটা যদি বুঝতে পেরে থাকেন তাহলে এই যে দেখুন এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল 0, এটা তো মানে বি ইকুয়াল 0 বা ওয়াই ইকুয়াল 0 একই কথা আর কি। তো এটা যদি আপনারা বুঝেন তাহলে পরবর্তীটা বোঝা আরো সহজ হবে আপনাদের জন্য, বিকজ একই জিনিস। আগের বার আমরা দেখেছিলাম ওয়াই ইকুয়াল বি, সেটা ছিল হলো এক্স অক্ষের সমান্তরাল রেখা। এবার আমরা দেখতেছি এক্স ইকুয়াল এ, সেটা হলো ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। সেম, এই যে দেখুন আপনি এই যে এই বরাবর মনে করেন এখানে এই যে এক্স এর ভ্যালু দেখুন সব ক্ষেত্রে সেম আছে। তা আমি মনে করলাম যে এখানে এক্স এর ভ্যালু মনে করেন যে 5, ঠিক আছে? তাহলে দেখুন এক্স এর ভ্যালু এখানে সবসময় 5, ওয়াই এর ভ্যালু মনে করেন যে এখানে 1 2 3, ওয়াই এর ভ্যালু বাড়তিছে কিন্তু এক্স এর ভ্যালু কি আছে, সবসময় সেম আছে, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এক্স এর ভ্যালু 5 আছে। তো এই জন্য এক্স ইকুয়াল এ, অর্থাৎ এক্স এর ভ্যালুটা যদি কনস্ট্যান্ট থাকে সেটা হবে কি, এই যে দেখুন ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, ওয়াই অক্ষ থেকে এর দূরত্বটা সবসময় কি হবে, সেম হবে। সিমিলার একদম আগেরটার মতোই, দেখুন আগেরটার মতো করেই এখানে বলা হয়েছে এক্স ইকুয়াল এ সত্য সর্বদা মেনে চলবে। ওয়াই অক্ষ যদি পি বিন্দুর দূরত্ব অর্থাৎ এক্স স্থানাঙ্ক সর্বদা এ এর সমান হয় সেক্ষেত্রে, অর্থাৎ এক্স ইকুয়াল এ, এটা হলো ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। এর মান যদি যোগবোধক হয় তাহলে এক্স অক্ষের ডান দিকে, কারণ এই যে 5 পজিটিভ ডান দিকে, আর যদি বিয়োগবোধক হয় তাহলে বাম দিকে, তাহলে দেখুন এই যে -5, তাহলে সেক্ষেত্রে কি হবে, এই যে -5 এই যে এই বরাবর হবে -5, এবং এই পরবর্তী ভ্যালুটা আপনার যতবার উল্টো যাই হয় হোক না কেন, আমি জাস্ট এই শুধু দেখবো এক্স এর ভ্যালুটা কনস্ট্যান্ট আছে কিনা। এক্স এর ভ্যালু কনস্ট্যান্ট মানে এটা হলো ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। এবং এই ইকুয়াল যদি 0 হয় তাহলে কি হবে, এটা বুঝাই যাচ্ছে যে এটা এই যে ওয়াই অক্ষের উপর পতিত হবে। ওকে, তাহলে ওয়াই অক্ষের সমীকরণ হলো এক্স ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা কি কি দেখলাম, ওয়াই ইকুয়াল বি দেখলাম, এক্স ইকুয়াল এ দেখলাম, এক্স ইকুয়াল 0 দেখলাম, এবং ওয়াই ইকুয়াল 0 দেখলাম। এই চারটা জিনিস এখান থেকে আমরা পেলাম। কোনটা দ্বারা কি বুঝাচ্ছে সেটা আপনারা অলরেডি বুঝে গেছেন। তো সুন্দর মতো এই চারটা নোট করে ফেলবেন। আশা করি আপনারা খাতা কলম নিয়ে বসেছেন, বিকজ ম্যাথমেটিক্স কিন্তু অবশ্যই আপনি খাতা কলম নিয়ে বুঝতে হবে। খাতা কলম নিয়ে যেখানে যেখানে আপনার প্রবলেম হচ্ছে সেটা আপনার নোট করতে হবে। তাহলেই কিন্তু আপনার ক্লাসটা দেখে আপনি কিন্তু কিছু শিখতে পারবেন। নয়তো আপনি যদি জাস্ট শুনে যান সেই ক্ষেত্রে কিন্তু আসলে খুব একটা উপকার কতটুকু হবে সেটা আসলে বলা যায় না। এই জন্য আপনি ম্যাক্সিমাম আউটপুট পেতে অবশ্যই সামনে খাতা কলম রাখবেন, এবং আপনার পয়েন্টগুলো, যেমন ধরুন যে পুরোটা আপনার লেখা লাগতেছে না, আপনি জাস্ট এইটুকু লিখে রাখলেন যে ওয়াই ইকুয়াল বি মানে হলো কিসের, ওয়াই ইকুয়াল বি হলো এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, এক্স ইকুয়াল এ মানে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। এভাবে আপনি এইটুকু লেখা জাস্ট যদি লিখে রাখেন তাহলে কিন্তু এটা আপনার জন্য ভবিষ্যতে কাজে দেবে। বিকজ আপনি যে জিনিসটা এখন শুনতেছেন সেটা কিন্তু কিছুক্ষণ পরে আপনি ভুলেও যেতে পারেন, বাট খাতায় যদি লেখা থাকে সেক্ষেত্রে আপনি যখন খাতাটা আরেকবার খুলবেন তখন কিন্তু আমি যে কথাগুলো এখন বলতেছি সেটা আপনার কানে তখন সেই সময় বাজবে যে হ্যাঁ এই কথাগুলো আমি শুনছিলাম। তো এইভাবেই রিলেট করে পড়লেই কিন্তু আপনি দেখবেন যে আপনি খুব কম পরিশ্রমে ভালো করতে পারবেন। তো এবার নেক্সট আমরা দেখি হলো সরলরেখার ঢালের বর্ণনা। ঢালের ইংলিশ হলো স্লোপ। তো ঢাল কথাটা দেখি আপনারা বুঝতে পারতেছেন যে একটা রেখা কতখানি ঢালু। যেমন এই যে এইটা মনে করেন যে আমি অক্ষ দিয়ে দিলাম এখানে 0 x 0 না তো ও x প্রাইম y ও y প্রাইম। তো এখানে একটা রেখা মনে করেন, এই রেখাটা কি ঢালু, এই রেখাটা একটু এই যে ঢালু, যে পরিমাণ ঢালুটা কি পরিমাণ ঢালু, এই যে এই পরিমাণ ঢালু, এই যে x অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করছে। আবার যদি এটা মনে করেন যে আমরা একটু এইভাবে নেই তাহলে এটা কি পরিমাণ ঢালু হবে, এই পরিমাণ ঢালু হবে। আবার যদি এই পরিমাণ হয় তাহলে কি হবে, তাহলে সেটা হচ্ছে এই যে এক্স অক্ষে এরকম ঢালু হবে। এরকম বিভিন্ন প্রকার ঢালু হবে ঢালু। তাই এই ঢালটাই আমরা কিভাবে পরিমাপ করব যে আমার রেখাটা কি পরিমাণ ঢালু, বা সেটাই আমরা এখানে দেখব। এইটা কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে আপনার কোথায় কাজে লাগবে বলুন তো। মনে করেন আপনারা যেখানে নদীর পার কতখানি ঢালু হয় সেটা কিন্তু আপনারা এটা দিয়ে মেজার করে ফেলতে পারবেন, বা যে কোনো রাস্তা কি পরিমাণ ঢালু আছে সেটা আপনারা বের করে ফেলতে পারবেন। এবং এই ঢালুটা ইউজ করে আপনি মনে করেন যে একটা রাস্তায় আপনি চলতেছেন, রাস্তাটা হঠাৎ করে পাহাড়ি রাস্তা বিশেষ করে এরকম ঢালু হয়ে গেছে। তো এই রাস্তায় আপনি গাড়ি চালাচ্ছেন, এখানে মনে করেন তো গাড়ি একটা এরকম আঁকলাম, এই একটা গাড়ি চালাচ্ছেন। তো এই গাড়িটা এখানে চালাচ্ছেন, আপনি দেখছেন সামনে ঢালু। তো এইটা আপনি যদি মেজার করতে পারেন যে এটা কি পরিমাণ ঢালু, তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে কি পরিমাণ স্পিড আপনি উঠালে তাহলে আপনার কোনো মানে সেফলি আপনি যেতে পারবেন। এটা কিন্তু আপনি ফিজিক্সে কিন্তু এই টাইপের ম্যাথমেটিক্স আপনি করবেন, এবং সেখানে দেখবেন আপনার এই ঢালের টার্মটা কিন্তু রয়েছে। সো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক। আমরা এখন দেখি যে সরলরেখার ঢাল আমরা কিভাবে বের করব। দেখুন কোন সরলরেখা ধনাত্মক এক্স অক্ষের সাপেক্ষে যে কোণ উৎপন্ন করে। এখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কি, এক্স অক্ষের ধনাত্মক দিকে সাপেক্ষে
সাপেক্ষে। যেমন এই যে আমি এখানে রেখাটা আঁকছিলাম, এই যে রেখাটা আঁকছিলাম, এটা কিন্তু আপনার এই যে এক্স অক্ষের ধনাত্মক দিক কোণটা এই যে এইটা আমরা জানি এই পাশটা পজিটিভ হয় এক্স অক্ষে, তাই না? এই যে এক্স ও এক্স প্রাইম, তো এই পাশটা পজিটিভ হয়, তো এই পাশের সাথে যে কোণ উৎপন্ন করতেছে, ঠিক আছে, এইটা হলো আপনার ঢাল। এটা কিন্তু দেখুন, এটা কিন্তু এই পাশেও কোণ উৎপন্ন করতেছে, কিন্তু আমি এই পাশেরটা নিব না, কারণ এটা এক্স অক্ষের নেগেটিভ দিক। আমাকে নিতে হবে এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে যে ঢাল উৎপন্ন, যে কোণটা উৎপন্ন করছে সেটা। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে? এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করতেছে সেইটার ট্যানজেন্টের মান জাস্ট সেটাই কিন্তু না, সেটা ট্যানজেন্টের মান হলো ঢাল, অর্থাৎ ঢাল অর্থাৎ কি ট্যান থিটা, যদি এই কোণটা থিটা হয়। দেখুন পরবর্তীতে আমরা কিন্তু জিনিসটা দেখিয়েছি, এই দেখুন এই যে রেখাটা, এই রেখাটা এক্স অক্ষের সাথে, এই যে এটা এক্স অক্ষের সাথে এই যে কোণ উৎপন্ন করছে, এই কোণটার নাম আমরা দিয়েছি থিটা। তাহলে এটা ঢাল কত হবে? ট্যান থিটা হবে এটা ঢাল। দেখুন এই যে এখানে কিন্তু জিনিসটা সেটাই কিন্তু বলছে, এবং ট্যান থিটা দ্বারা আমরা এখানে কি দেখতেছি? ট্যান থিটা মানে আপনারা জানেন ত্রিকোণমিতি থেকে লম্ব বাই ভূমি। কেমন করে? ট্যান থিটা মানে টেরা লম্বা ভূত, একটা কবিতা আপনাদের শিখিয়েছিলাম। তো টেরা লম্বা ভূত মানে কি? লম্ব বাই ভূমি। তো এখানে লম্ব কোণটা ওয়াই, এই যে লম্ব হলো ওয়াই, দেখুন ওয়াই, এবং ভূমি কোণটা এক্স, এই যে ভূমি হলো এক্স। তাহলে ট্যান থিটা সমান এখানে ওয়াই বাই এক্স। এই ত্রিভুজটা যদি আমরা এখানে চিন্তা করি, তাহলে তো এটা যদি হয়, সেখান থেকে আমরা কি বলতে পারি? ওয়াই ইকুয়াল কি ট্যান থিটা এক্স, তাই না? এখন এই ট্যান থিটাকে আমরা এম বলতে পারি, অর্থাৎ ওয়াই ইকুয়াল এম এক্স, যেখানে এম মানে হলো ট্যান থিটা, এবং এই ট্যান থিটা বা এম এই জিনিসটাকে ঢাল বলা হয়। ওকে, তো এম বা ট্যান থিটাকে সরলরেখার ঢাল বলা হয়। ওকে, নেক্সট আমরা এখান থেকে আমরা কিছু ডিসিশন নিতে পারি, যে ডিসিশন গুলো হলো যে দেখুন এই যে ডিসিশন গুলো নেওয়ার আগে আপনাদের যদি ঢাল সম্পর্কিত আরেকটু ভালো মতো আমি দেখাই এখানে। এই যে দেখুন একটা রেখা, এই যে একটা সরলরেখার ঢাল সবসময় কিন্তু সেম থাকে, দেখছেন? এই যে প্রত্যেক ক্ষেত্রে দেখুন ওয়াই অক্ষ বরাবর হলো এখানে 2 এবং এক্স অক্ষ বরাবর 1, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু সেম আছে, দেখছেন? তো আমাদের কি করতে হবে? ওয়াই অক্ষ বরাবর ভ্যালু কত এবং এক্স অক্ষ বরাবর ভ্যালু কত, সেটা মানে ডিফারেন্স কত আর কি, সেটা আর কি আমাদের বের করতে হবে। করলেই কিন্তু আমরা ঢাল পেয়ে যাবো, এবং প্রত্যেক ক্ষেত্রে দেখুন ঢালটা কিন্তু সেম হচ্ছে, ঢালটা কিন্তু এমন না যে বাড়তেছে কমতেছে, এমন কিন্তু না। এবং এই যে দেখুন এখানে আপনার রেখাটার সাথে ঢালটা কি পরিমাণ চেঞ্জ হচ্ছে সেটা দেখানো হচ্ছে। যেমন এই যে দেখুন একদম যদি সোজা অবস্থায় হয় তখন কি হচ্ছে? এম এর ভ্যালু হলো আনডিফাইন্ড হচ্ছে, ইনফিনিটি হচ্ছে। এই যে দেখুন যখন এই অবস্থায় আসতেছে তখন এম ইকুয়াল 0 আসতেছে, ঠিক আছে? এই যে দেখুন চেঞ্জ হচ্ছে, ঢালের পরিমাণ কিন্তু এই রেখাটার সাথে সাথে চেঞ্জ হচ্ছে। কেন হচ্ছে? এই মানটা কিভাবে আসতেছে? এই মানটা কিন্তু ট্যানের উপর ডিপেন্ড করতেছে। যেমন ধরুন যে যখন এই যে সোজা আসে, এই যে সোজা অবস্থায় আছে, এই যে দেখুন এই যে সোজা আসলো, সোজা অবস্থায় কত? ট্যান, এটা এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি উৎপন্ন করতেছে, তো ট্যান 90 ডিগ্রি ভ্যালু আমরা জানি কত? ইনফিনিটি, এই জন্য কিন্তু ইনফিনিটি। আবার যখন এটা এই সোজা বরাবর আসছে তখন এটা কত হচ্ছে? 0 ডিগ্রি উৎপন্ন করতেছে। ট্যান 0 মানে কত ভ্যালু বলেন তো? 1, তাই না? না, ট্যান 0 মানে হলো 0, এই জন্য দেখুন এই বরাবর যখন আসে তখন কিন্তু 0 আসতেছে। তো ঠিক আছে, আপনারা এটা দেখতে থাকুন, এবং সাথে আমরা অনুসিদ্ধান্তগুলো এখন একটু দেখে নেই। যে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে y ইকুয়াল এম এক্স, ঠিক আছে? যদি এই যে দেখুন সরলরেখার সমীকরণ y ইকুয়াল এম এক্স প্লাস সি, এটা যেখানে এমটা হলো ঢাল, ঠিক আছে? এখন সি এর ভ্যালু যদি 0 হয় তাহলে সেটা মূল বিন্দুগামী হবে, অর্থাৎ এই যে এটা মূল বিন্দু, এই মূল বিন্দু বরাবর যাবে। এবং যদি সি এর কোনো একটা ভ্যালু থাকে তাহলে সি এর ভ্যালুটা হবে হলো আপনার যে পরিমাণ অংশ কর্তিত হয়েছে সেটা, এক্স অক্ষ থেকে না ওয়াই অক্ষ না এক্স অক্ষ, আমার ঠিক মনে পড়তেছে না, যে একটা অক্ষ থেকে যে পরিমাণ অংশ কাটা হয়েছে। যেমন সি এর যদি একটা ভ্যালু থাকে তাহলে সেটা এরকম উপরে নিচে যে যাইতে পারে, কিন্তু সি এর ভ্যালু যদি 0 হয় তাহলে সেটা মূল বিন্দুগামী হবে, সেটা এখানে বলছে। এবং দুটি সরলরেখা সমান্তরাল হলে তবে এদের ঢাল হবে কি? সমান, ঠিক আছে? সমান্তরাল রেখা, এই যে সমান্তরাল হলে তাদের ঢাল, এই দেখুন এখানকার ঢাল এবং এখানকার মানে ট্যান থিটা কিন্তু দুইটারই সেম, কারণ থিটাটা দুইটারই সেম। এটা সম্পর্কে আমরা বিস্তারিত আরো পড়ব। দুটি সরলরেখার লম্ব হলে এই যে ঢালের গুণফল হলো -1 হবে, এই যে লম্ব অবস্থায় গুণফল -1 হবে। এগুলো সম্পর্কে আমরা ডিটেইলসে আরো দেখবো সামনে। তো এখন এটার উপরে আমরা একটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখি, সেটা হলো মানে উদাহরণ হিসেবে আমরা দেখাচ্ছি, বিকজ যেন আপনারা প্রশ্নগুলো রিডিল করতে পারেন। আমরা একদম ফাইনালি যাই সবগুলো ম্যাথ একসাথে না দেখানো, হচ্ছে আমি পক্ষপাতী যে আপনাকে টাইপ ভিত্তি করে উদাহরণ হিসেবে দেখানো, সেক্ষেত্রে আপনি কিন্তু জিনিসটা আরো রিলেট করতে পারবেন যে আমি এতক্ষণ যেটা শিখলাম সেটা আমার কি পরিমাণ কাজে লাগবে, পরীক্ষায় কিভাবে পরীক্ষায় আসবে। দেখুন x মাইনাস √3y ইকুয়াল 0, এখানে x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে। তো আমরা একটু আগে দেখেছি যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকেই বলা হয় কিটা? ঢাল বা এম মানে হলো ট্যান থিটা। তো আমাদের এটাকে কি করতে হবে? আমরা ঢাল বের করতে পারি যদি এটাকে আমরা y ইকুয়াল এম এক্স প্লাস সি এইভাবে যদি প্রকাশ করতে পারি, এটাকে করলে তারপরে দেখুন এই যে এম যেটা, এটাই কিন্তু ঢাল হবে। তো দেখুন
x মাইনাস √3y ইকুয়াল টু 0। তো এটাকে আমরা এই যে এইভাবে প্রকাশ করার জন্য কি করতে হবে, দেখতেছেন y এক পাশে আছে আলাদা, তো y এক পাশে নিয়ে গেলাম, তাহলে হলো √3y ইকুয়াল হলো x হচ্ছে। নেক্সট আমরা কি করতেছি, দেখুন এখানে √3 একটা এক্সট্রা আছে, কিন্তু আমি দেখতেছি যে y একাই থাকতে হবে, তাহলে ঠিক আছে পরবর্তীতে আমি √3 দ্বারা যদি ভাগ করি তাহলে y ইকুয়াল হলো x বাই √3 হচ্ছে। তো এখন দেখুন x এর যে সহগটা সেটা কত, 1/√3, তাহলে m এর ভ্যালু কত, 1/√3। tan এর কত ডিগ্রির ভ্যালু 1/√3 হয়, 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি, তার মানে কত কোণ উৎপন্ন করতেছে, tan 30 ডিগ্রি, তার মানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। দেখুন এই যে আমরা কি করছি, এক পাশে আনছি, যেটা আমরা এখানে করলাম, দেখুন এই যে এক পাশে নিয়ে আসলাম, এরপরে দেখুন x এর সহগ কত, 1/√3, তো x এর সহগ এখানে কত, m, তার মানে m ইকুয়াল হলো 1/√3, দেখছেন m ইকুয়াল 1/√3। এখন m মানে কি, tan থিটা আমরা জানি, তো tan থিটা সমান 1/√3 কখন হয়, যখন tan এর ভ্যালু 30 ডিগ্রি হয়। তো এখন tan এবং এই tanটা যদি কাটি তাহলে থিটা ইকুয়াল 30 ডিগ্রি হচ্ছে, তার মানে x অক্ষের সাথে এটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। তো এখন আমরা দেখব দুটি নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার ক্রমাবনতি বা ঢাল নির্ণয়। অর্থাৎ একটা রেখা যেটা মনে করেন যে এখানে একটা পয়েন্টে আছে 3,4, আর একটা পয়েন্ট আছে এখানে 4,5, এরকম দুইটা আমি কাল্পনিক বিন্দু ধরলাম। এই দুইটি বিন্দু দিয়ে কোনো একটা রেখা যদি যায়, সেই রেখাটার আমরা ঢাল কেমন করে নির্ণয় করব সেটা। তো ঢাল সম্পর্কে আপনারা অলরেডি জানেন যে ঢাল হলো y, যেটাকে tan থিটা বলা হয়, বা না y না তো m, যেটাকে tan থিটা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, সেটাকে আমরা y ইকুয়াল mx প্লাস c এইভাবে রিপ্রেজেন্ট করে একটা সরলরেখাটাকে ঢাল বের করতে পারতাম। বাট এখন আপনাকে যদি একটা রেখা দেওয়া হয় যেটা দুইটা বিন্দুগামী, এই যে দেখুন এখানে একটা p1 x1, y1 এখানে একটা বিন্দু আছে, এবং p2 x2, y2 এই যে দুইটা বিন্দু আছে, এই দুইটা বিন্দু দিয়ে একটা সরলরেখা যাচ্ছে, তো এই রেখাটার আপনার ঢাল নির্ণয় করতে বলছে। তো কেমন করে করব, এই রেখাটা x অক্ষের সাথে কি কোণ উৎপন্ন করছে সেটা দেখুন, এই যে কোণটা, তাই না, এই কোণটা। তো এই এত বড় না দিয়ে আমি জাস্ট x অক্ষের সমান্তরাল আমি একটা রেখা টানলে x অক্ষের সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করবে এটা এবং এই কোণটা কিন্তু সেম। তো এই কোণটা আমি যদি মেজার করি তাহলে কিন্তু আমি কি করতে পারি, বের করে ফেলতে পারবো যে আমার ঢাল কত। তো এটা মেজার করার জন্য এখন আমি কিভাবে করব সেটা দেখার জন্য, এখানে যেহেতু সমীকরণ আপনাকে ডিরেক্ট দেয়া নেই, সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি সেটার একটা সিস্টেম আপনারা দেখবেন এখন। তবে এটাই যে একমাত্র সিস্টেম তা না, বিভিন্নভাবে আপনি করতে পারবেন জিনিসটা। তো আপাতত আমরা দেখি, এই যে দেখুন কথাটা কি বলছে, x অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করতেছে, দেখতেছেন আমরা, এবং p1 এবং p2 বিন্দু দিয়ে অতিক্রম করতেছে এই রেখাটা। তো এখন সংযোজক বিন্দুর রেখার ঢাল আপনাদের মুখস্থ রাখতে হবে হলো এই ইকুয়েশনটা, এই সূত্রটা, এই ফর্মুলাটা আপনাদের মুখস্থ রাখতে হবে, যে কোটি রয়ের অন্তর ডিভাইডেড বাই ফুস্টয়ের অন্তর। কোটি কোনটা, কোটি হলো y অক্ষ যেটা, সে মানে y এর ভ্যালু যেটা সেটা, এই দেখুন y1 মাইনাস y2, যেহেতু y1 এবং y2 মানে জাস্ট কোটি যে দুইটা, সেই দুইটার অন্তর মানে বিয়োগফল, এবং নিচে হবে ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর, ঠিক আছে, x1 মাইনাস x2। সিরিয়াল কিন্তু সেম হতে হবে। মনে করেন আপনি যদি এইভাবে লেখেন y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, এভাবে লিখলে হবে না। হয় আপনাকে y1 মাইনাস y2 দিলে নিচে x1 মাইনাস x2 দিতে হবে, আর যদি আপনি y2 মাইনাস y1 দেন তাহলে নিচে x2 মাইনাস x1 দিতে হবে। দুইটা মানে সিরিয়ালটা সেম রাখতে হবে। এইভাবে কিন্তু আপনারা ঢাল বের করে ফেলতে পারেন খুবই সহজে, ঠিক আছে। তাহলে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, যদি মনে করেন যে এটা একটা বিন্দু হয় 3,4, আর একটা বিন্দু হয় মনে করেন যে 4,5, কেমন করে আমরা করব, উপরে মনে করেন আমি 5 মাইনাস 4 লিখলাম, আর নিচে হবে কি 4 মাইনাস 3 লিখলাম। তা এইটা যে ভ্যালুটা আসবে সেটাই হবে আমার কি, আমার ঢাল, যেটাকে m দ্বারা প্রকাশ করা হয়, আপনারা জানেন। তো এই যে দেখুন, এখন এইখান থেকে আমরা একটা অনুসিদ্ধান্তে আসতে পারি যে p1, p2 এবং p3 তিনটা বিন্দু যদি হয়, মনে করেন এখানে একটা 3 নম্বর একটা বিন্দু আছে p3 x3, y3, এই তিনটা বিন্দু কি সমরেখ মানে কি একই রেখার উপর অবস্থিত, দেখছেন এই রেখা, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, তিনটে একই রেখার উপর অবস্থিত, তাই না। তো এটা কখন আমরা বলতে পারবো যে তিনটা বিন্দু একই রেখার উপর অবস্থিত, এটা কিন্তু আমরা ঢাল থেকে বলতে পারি। কিভাবে, যদি এই রেখা দুটির ঢাল একই হয়, অর্থাৎ এই যে এই দুইটা পয়েন্টের মাঝখানে যে রেখাটা সেটা, এবং এই দুইটা পয়েন্টের মাঝখানে যে রেখাটা সেটা, যদি দুইটা ঢাল সেম হয় তাহলে আমরা বলতে পারবো যে সেটা আপনার সমরেখ, মানে সেই তিনটা বিন্দু একই রেখার উপর রয়েছে। তার কারণ আপনি চিন্তা করে দেখেন যে যদি ঢাল ডিফারেন্ট হয়, মনে করেন যে এরকম যদি হয়, এই যে এখানে দেখুন এইটার ঢাল এবং এই যে এখানে মনে করেন তিনটা বিন্দু, তাহলে এইটার ঢাল এবং এটার ঢাল কিন্তু এখানে ডিফারেন্ট, বাট যদি সেম হতো, এটার ঢাল এবং এটার ঢাল যদি সেম হতো তাহলে কিন্তু তিনটা বিন্দুই সমরেখ হতো, সেটাই এখানে বলা হয়েছে। সেটা এই যে দেখুন সমরেখ হওয়া সত্ত্বেও, তাহলে এটা হলো প্রথম ঢাল, এটা হলো দ্বিতীয় ঢাল, দেখে বুঝতেছেন আপনারা যে y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইকুয়াল y1 মাইনাস y3 ডিভাইডেড বাই x1 মাইনাস x3। সো খাতা কলমে এখনই জিনিসটা লিখে রাখুন, বিকজ এই ট্রিক্স কিন্তু আপনি সহজে জিনিস খুঁজে পাবেন না। এটা কিন্তু এইটার মাধ্যমে কিন্তু আমি তিনটা বিন্দু সমরেখ কি না সেটা খুব ইজিলি বলে ফেলতে পারি। তো
তো নেক্সট আমরা 14.6 চলে এসেছি, যেখানে আমরা নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার ঢাল থেকে এর সমীকরণ নির্ণয় করব। আমরা একটা রেখা দেয়া থাকলে সেখান থেকে আমরা ঢাল বের করতে পেরেছি y = mx + c ইকুয়েশনটা দিয়ে। বাট কিভাবে আমরা, যদি আপনাকে ঢাল দেয়া থাকে সেখান থেকে সমীকরণ বের করে ফেলতে পারবেন? হ্যাঁ, যদি ঢালের ভ্যালু ডিরেক্ট দেয়া থাকে সেখান থেকে আপনারা কিন্তু এই যে মনে করেন যে ঢালের ভ্যালু যদি আপনাকে আমি 3 দিয়ে দিই, তাহলে আপনি কি লিখবেন? y = 3x+, বাট c এর ভ্যালু কিন্তু আপনি জানেন না, c এর ভ্যালুটা তো আপনার দরকার। তার মানে এটা কিন্তু ফুললি সমীকরণটা হয়নি, এখানে c এর মানে কনস্ট্যান্টের ভ্যালুটা আমার দরকার। তো এই জন্য এটা কেমন করে আমরা এই সরলরেখার সমীকরণটা বের করবো সেটা আমরা এখন দেখব। ঠিক আছে, দেখুন একটা রেখার দিকে কিন্তু আমরা এখানে বিশাল অ্যানালাইসিস করতেছি বিভিন্ন ভাবে, ঢালের মাধ্যমে, একবার ঢাল দেয়া থাকলে কিভাবে করব, আর একবার হলো কেমন করে ঢাল বের করব, ইত্যাদি বিভিন্ন ভাবে কিন্তু আমরা অ্যানালাইসিস করতেছি। প্রত্যেকটা অ্যানালাইসিস কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট, এবং এই চ্যাপ্টার কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নট ফর জাস্ট আপ ইউর এক্সাম বাট ফর ইউর হোল লাইফ। তো নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার ঢাল থেকে সমীকরণ নির্ণয়। দেখুন এই যে এখানে ঢাল m দেয়া আছে, এই যে ab রেখাটার ঢাল, এবং রেখাটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একটা বিন্দু দেয়া আছে যে বিন্দুটা দিয়ে অতিক্রম করতেছে। তো সেই ক্ষেত্রে এখানে দেখুন একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, কোথায় p, কোথায় q, কোথায় এই যে q r, তার মানে এই যে সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এখানে আমরা দেখতেছি যে m মানে হলো tan θ, এবং tan θ মানে আমরা জানি লম্ব বাই ভূমি। তো এই যে লম্ব এবং এই লম্ব এবং এই যে এটা হলো ভূমি, তাই না? তাহলে দেখুন লম্ব হলো y - y1 এবং ভূমি হলো x - y1। তার মানে সেখান থেকে আমরা যদি একটু পক্ষপাত করি তাহলে করে দেখতেছি যে y - y1 = m × x - x1। এইটা দ্বারা আপনি দুই নির্দিষ্ট বিন্দুগামী, মনে করেন যে x1, y1 বিন্দুগামী একটা রেখা এবং তার যদি ঢাল দেয়া থাকে, এই দুইটা জিনিস যদি আপনার দেয়া থাকে, সেক্ষেত্রে আপনি এই যে এই ইকুয়েশনটার মাধ্যমে রেখাটার সমীকরণ বের করে ফেলতে পারবেন। তাহলে এখনই খাতা কলমের মধ্যে নোট করে ফেলেন যে একটি নির্দিষ্ট বিন্দুগামী যদি কোনো সরলরেখা থাকে, সেইটার ঢাল যদি দেয়া থাকে, তাহলে কিভাবে আমরা সমীকরণটা বের করতে পারবো। তো এটাই সমীকরণ যার ঢাল হলে m এবং x1 y1 বিন্দু দিয়ে জিনিসটা অতিক্রম করে। ঠিক আছে, এখন আমরা দেখবো যে সরলরেখার সমীকরণ যা y অক্ষকে নির্দিষ্ট বিন্দুতে সেট করে এবং x অক্ষের সাথে ধনাত্মক কোণ উৎপন্ন করতেছে। জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি একই জিনিস, x অক্ষের সঙ্গে ধনাত্মক কোণ উৎপন্ন করতেছে, এবং এই যে দেখুন y অক্ষকে সেট করছে এবং x অক্ষের সাথে ধনাত্মক কোণ উৎপন্ন করতেছে। এরকম যদি একটা রেখা হয়, সেটা সরলরেখার সমীকরণ আমরা কিভাবে বের করব? জিনিসটা একদম কিন্তু একই রকম জিনিস। ঠিক আছে, এখানে কিন্তু জিনিসটা একটু এক্সপ্লেইন করে দিয়েছে যে OC = C, কোনটা OC = C, কোথায় আমরা দেখতেছি যে এইটা এই c মানে তাহলে কি বোঝাচ্ছে? c মানে হলো এই যে x অক্ষের y অক্ষের ছেদাংশ যেটা, সেটাকে c দ্বারা বোঝানো হয়, আপনারা জানেন। তো x অক্ষের সাথে থিটা উৎপন্ন করেছে। তো আমরা ধরে নিলাম p একটা বিন্দু এখানে ধরে নিলাম, ধরে নেওয়ার পরে আমরা এখানে tan θ লাগালাম আগের মতো, কারণ tan θ সমান হলো কি আপনার লম্ব বাই ভূমি, সেটা আমরা লাগালাম, এবং tan θ দ্বারাই আমরা কি বলবো ঢালটা বের করে ফেলবো। যেহেতু ধনাত্মক x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করছে, তার মানে কি এটি ঢাল। তো এই যে দেখুন ঢালটা বের হয়ে গেল। তারপরে ফাইনালি আমরা দেখলাম y = mx + c, এখানে ঢাল হলো m = tan θ। তাহলে সমীকরণটা হচ্ছে হলো y = mx + c, অর্থাৎ আমাদের একদম প্রথম যে সমীকরণটা, যেটা y = mx + c। এটা থেকে আপনারা কি কি বের করতে পারবেন? এক নম্বর হলো যে আপনার যদি কি দেয়া থাকে, মনে করেন যে যদি ঢাল m দেয়া থাকে এবং y অক্ষের ছেদাংশ এর পরিমাণ অর্থাৎ c, এই দুটো ভ্যালু যদি দেয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই সমীকরণটা দ্বারা আপনি সরলরেখার সমীকরণ বের করে ফেলতে পারবেন। খুবই ইজি, দেখবেন একটার সঙ্গে একটা রিলেটেড, এবং ইকুয়েশনগুলো মনে রাখাও খুবই সহজ যদি একটু মনোযোগ দিয়ে পড়েন। তো একে সরলরেখার ঢাল সমীকরণ বা স্লোপ ইকুয়েশন বলা হয়ে থাকে, একটা ইম্পর্টেন্ট পার্ট এটা। ওকে ফাইন। তো এখন আমরা দেখি সরলরেখার সমীকরণ যা y অক্ষকে নির্দিষ্ট বিন্দুতে ছেদ এবং একটা আশা। এই আগের জিনিসটাই এখানে আমরা কিছু অনুসিদ্ধান্ত নিয়ে আসছি, সেটা হলো যে সরলরেখার ঢালগুলো সমান হলে তারা পরস্পর সমান্তরাল হবে। একটু আগে আপনাদেরকে কথাটা বলছিলাম। এবং c = যদি 0 হয় তাহলে রেখাটি মূল বিন্দু দিয়ে যাবে, কারণ c অক্ষ হলো y অক্ষ থেকে কতখানি অংশ কাটছে সেটা। এই যে y অক্ষ থেকে এতখানি অংশ কাটছে, এটা হলো c। তো c এর মান যদি 0 হয়, তার মানে y অক্ষ থেকে কোনো পার্ট কাটে নেই, তার মানে সেটা যাবে কি মূল বিন্দু দ্বারা। এই যে এটা হবে কি c = 0, মূল বিন্দুগামী, মানে এই যে মূল বিন্দুগামী। সেটা এই দিক দিয়ে হতে পারে, এই দিক দিয়ে হতে পারে, এই দিক দিয়ে হতে পারে, যে কোনো দিক দিয়ে হতে পারে, বাট সেটা মূল বিন্দু দিয়ে অবশ্যই যাবে। ওকে, আর এগুলো দেখুন এটা এই দিক দিয়ে যে দিক দিয়ে হোক না কেন, বাট এটা এই যে মূল বিন্দুগামী, এটা মূল বিন্দুগামী হবে না। ঠিক আছে, এই হলো এই দুটো ডিফারেন্স। মানে c যদি 0 হয় তাহলে সেটা আপনি বলতে পারবেন মূল বিন্দুগামী, এবং যদি c 0 না হয় তাহলে সেটা আপনি বলবেন যে c এর ভ্যালুটা হলো y অক্ষ থেকে কি পরিমাণ অংশ ওই রেখাটা কেটে নিয়েছে, সরলরেখাটা কেটে নিয়েছে, অবশ্যই সরলরেখা সেইটা। তো দেখুন এবার ax + by + c = 0, এটা আপনারা জানেন যে একটা আদর্শ রূপ, সরলরেখার আদর্শ সমীকরণ। আমরা তো y = mx, এটা আমরা mx + c এটা হলো ঢাল নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করি, বাট
অরিজিনালি আদর্শ সমীকরণ আমরা জানি যে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0। তো যদি আপনাকে এই আকারে যদি সমীকরণ দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি কেমন করে ঢাল নির্ণয় করতে পারবেন। এইটাকে কিন্তু আপনারা ইচ্ছা করলে অনেকভাবে করতে পারেন। একটা উপায় হলো যে দেখুন ঢাল এখান থেকে বের করতে পারেন, ঢাল মানে হলো y বাই x মানে হলো ঢাল। তো এখান থেকে মনে করেন যে এটা একপাশে নিয়ে আসলেন by ইকুয়াল হচ্ছে হলো মাইনাস ax মাইনাস c, তারপরে এই b দ্বারা এখানে ভাগ করে দিলে তাহলে কি হচ্ছে y ইকুয়াল হলো মাইনাস a বাই b x মাইনাস c। তারপরে এখানে এই যে মাইনাস a বাই b এটাই কিন্তু এখানে এটাই হলো m, তাই না? তাহলে এইভাবেও কিন্তু আপনারা এখান থেকে জাস্ট এই ax প্লাস by প্লাস c ইকুয়াল 0 সেটাকে কনভার্ট করে y ইকুয়াল mx প্লাস c এর সাথে কম্পেয়ার করে আপনারা কিন্তু মান বের করে ফেলতে পারেন। আবার ইচ্ছা করলে আপনি কিন্তু এই ডিরেক্ট এখান থেকেই বলে দিতে পারেন যে x অক্ষের সহগ মাইনাস, এই যে মাইনাস দিয়ে x অক্ষের সহগ লিখবেন উপরে এবং y অক্ষের সহগ লিখবেন নিচে। এই যে দেখুন মাইনাস a বাই b এইটা লিখলে তাহলে কিন্তু আপনার এতখানি ক্যালকুলেশন করা লাগতেছে না, ডিরেক্ট আপনি বলে দিতে পারতেছেন যে এই সরলরেখা থেকে এটা ঢাল কত হবে। দেখুন সেটাই এখানে বলছে, সেটা এখানে এক্সপ্লানেশনটা দেখুন এখানে আমি যেটা করলাম সেই কাজটা কিন্তু এখানে করে দেখিয়েছে। করে দেখিয়ে দেখুন এটা এবং এই যে দেখুন এইটা এবং এইটা কিন্তু একই রকম দেখা যাচ্ছে। এখানে যেরকম x এর সাথে আছে m, এখানে x এর সাথে আছে মাইনাস a বাই b, তার মানে m এর ভ্যালু এখানে মাইনাস a বাই b, যেটা অর্থাৎ হলো মাইনাস দিয়ে উপরে x এর সহগ এবং নিচে হবে y এর সহগ, যেটা আমি আপনাদের বললাম সেই জিনিসটাই কিন্তু এখানে বলছে। তো এইভাবে আপনারা আপনি যদি এই পার্টটুকু মনে রাখেন, এই যে এই পার্টটুকু, তাহলে সেক্ষেত্রে আপনার ax প্লাস by প্লাস c ইকুয়াল 0 কোনো সমীকরণ দেয়া থাকলে সেইটা আপনাকে y এই যে এতখানি ভেঙে এই পর্যন্ত আনার কোনো প্রয়োজন হবে না। আপনি জাস্ট x এর প্রথমে একটা মাইনাস দিবেন, উপরে x এর সহগটা লিখবেন আর নিচে y এর সহগটা লিখবেন, ঢাল চলে আসবে। ঠিক আছে, এইভাবে করে ফেলতে পারবেন। তাহলে এখানকার একটা আপনি যে মানে মজা লাগার একটা কারণ হলো একটা ম্যাথ আপনি বিভিন্নভাবে করতে পারবেন, বিভিন্ন সিস্টেমে করতে পারবেন এবং সবগুলোই রাইট হবে এবং সবগুলোই সহজ। তো এর মধ্যেও আপনি দেখবেন এই যে এই ধরনের যে জিনিসগুলো এগুলো বেশিরভাগ শর্টকাটে ইউজ হয়। যেমন যদি এমসিকিউ থাকে, আপনাদেরও যদিও এমসিকিউ নাই, এমসিকিউ এর ক্ষেত্রে বা আপনার মুখে বলার ক্ষেত্রে সেই ক্ষেত্রে বা আপনার খুব কম সময়ের মধ্যে সলভ করার ক্ষেত্রে কিন্তু আমরা এই ট্রিক্সগুলো ইউজ করতে পারি। এটা কিন্তু তাহলে আপনারা একটা ট্রিক্স শিখে গেলেন কিভাবে আরো জলদি আপনার একটা সমীকরণ বের করা যায়, মানে সমীকরণ থেকে ঢাল বের করা যায়। বিকজ আপনি কিন্তু দেখবেন যে মনে করেন 5x প্লাস 2y প্লাস 4 ইকুয়াল 0 মানে এই টাইপের সমীকরণ দেওয়া থাকে। সমীকরণ কিন্তু এরকম y ইকুয়াল 5x প্লাস 3 এরকম কিন্তু আকারে সাধারণত দেওয়া থাকে না, সাধারণত কিন্তু এই আদর্শ রূপেই সমীকরণ দেওয়া থাকে। তো এই জন্য এই সমীকরণটা এই ফর্মুলাটা আপনি জানা থাকলে আপনি অন্যদের চেয়ে দ্রুত ক্যালকুলেশন করে ঢালটা বের করে ফেলতে পারবেন। অন্যদের যেখানে 5 মিনিট লাগলো সেখানে আপনি দেখবেন যে 1 মিনিটের মধ্যে ঢাল বের করে টিচারদেরকে, স্টুডেন্টদেরকে, আপনার ফ্রেন্ডদেরকে চমক দিয়ে দিতে পারেন। তো ঠিক আছে, নেক্সট আমরা দেখব দুইটি বিন্দু গমনকারী সরলরেখা সমীকরণ নির্ণয়। একটা রেখা যেটা দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাচ্ছে। এই যে একটা বিন্দু x1, y1 এবং এখানে আরেকটা বিন্দু x2, y2, এই দুইটা বিন্দু দ্বারা যদি একটা রেখা যায় তাহলে সেইটার সমীকরণ আমরা কেমন করে বের করবো দেখুন। সেইটার সমীকরণ নির্ণয়ের সূত্র হলো খুবই সোজা একটা সূত্র, y minus dy1 divided by y1 minus y2 সমান x minus x1 divided by x1 minus x2। খুবই কিন্তু ইজি একটা ইকুয়েশন। যদি এই দুইটা বিন্দুকে আমি হয় তাহলে এই ইকুয়েশন দ্বারা আপনারা কি করতে পারবেন, আপনারা সরলরেখাটার সমীকরণ বের করতে পারবেন। এটা দিবেন, এটা ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন যে জিনিসটা কি হবে। এবং এটাকে আমরা যদি আরেকটু চেঞ্জ করে লিখি তাহলে সেক্ষেত্রে দেখুন এই যে এইটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, নিয়ে আসে তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে y1 minus y1 সমান y1 minus y2 divided by x1 minus x2 into x minus x1। ঠিক আছে, এইভাবেও আপনারা করতে ফেলতে পারেন, এইভাবেও আপনারা করে ফেলতে পারেন, যে কোনো একটা আপনি মনে রাখলে কিন্তু বাকিটা করে ফেলতে পারবেন। ঠিক আছে, এবং এইখানে m বা সরলরেখাটার ঢাল করতে হবে এই যে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। এটা আপনারা কিন্তু এই ইকুয়েশনটা অলরেডি দেখে আসছেন ফর্মুলাটা। তো এখানে আরেকটা জিনিস আপনারা দেখতেছেন যে এই যে কোটিদ্বয়ের অন্তর আর ভুজদ্বয়ের অন্তরটা আমরা ইংলিশে যদি এটাকে একটু টার্মটা নিয়ে আসি তো ইংলিশে বলা হয় হলো স্লোপ মানে রাইজ বাই রান। কিভাবে রাইজ মানে প্রথমে আপনি উপরে উঠবেন, এই যে দেখুন প্রথমে কোটিদ্বয়ের অন্তর y minus y1 টা আপনি বের করবেন, তারপরে আপনি y1 minus y2 বা y2 minus y1 একই কথা বের করবেন, এবং তারপরে আপনি রান অর্থাৎ দৌড়াবেন। দৌড়ানোর সময় কি আপনি উপর নিচে দৌড়াতে পারেন? না, উপর নিচে আপনি রাইজ করতে পারেন বা উঠতে পারেন, কিন্তু আড়াআড়ি ভাবে আপনি দৌড়াতে পারেন। এই জন্য এই পার্টটাকে বলা হয়েছে রান। তো আপনি এইভাবে মনে রাখতে পারেন যে স্লোপ মানে হলো রাইজ বাই হলো রান। তো রাইজ মানে কি? রাইজ মানে হলো উপরে ওঠার জন্য উপরের আপনার কি লাগবে, এই যে মনে করেন যে এটা হলো মনে করেন যে y1, এটা মনে করেন y2, তাহলে সেক্ষেত্রে কি হবে y2 minus y1, মানে এই দুইটার মধ্যে যে ডিফারেন্সটা সেটাই তো আমার রাইজ। এবং রানের ক্ষেত্রে কি হবে আড়াআড়ি ভাবে অর্থাৎ x অক্ষ বরাবর x2 minus x1। এভাবে কিন্তু আপনারা মনে রাখার জন্য এটা একটা টেকনিক, স্লোপ ইকুয়াল রাইজ বাই রান। ঠিক আছে,
এটা কিন্তু আপনার আমি একটা ইংলিশ বিভিন্ন ওয়েবসাইট থেকে ঘাটাঘাটি করলে কিন্তু আপনারা এই টেকনিকগুলো শিখবেন। তো এই জন্য বলবো যে পড়াশোনা শুধুমাত্র আপনি আপনার নির্দিষ্ট বইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে আপনি আপনার জ্ঞানটাকে আরো বিকশিত করার জন্য বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, বিভিন্ন টিউটোরিয়ালস রয়েছে, আপনারা এগুলোতে ফলো করবেন। যেমন আপনারা পড়াটাকে ভালো মতো বোঝার জন্যই কিন্তু আমাদের এই যে এডুসিটি, এটাও কিন্তু একটা ওয়েবসাইট প্ল্যাটফর্ম। এখানে আপনারা জয়েন করছেন, এখানে আপনারা জয়েন করে ক্লাস দেখতেছেন। এরকম আরো বিভিন্ন ওয়েবসাইট রয়েছে। আপনি ইংলিশে আপনি দেখতে পারেন, ট্রাই করতে পারেন। ইংলিশে ট্রাই করলে আপনার সুবিধা হলো যে আপনি ইন্টারন্যাশনালি কিভাবে জিনিসটা পড়ানো হচ্ছে সেটা জিনিসটা আপনি বুঝতে পারবেন। সেখানে আরো ভালো মতো এক্সপ্লেনেশন পারবেন আপনি। এবং যেটা আমি বলতেছিলাম যে ইংলিশটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আপনি যখন বিএসসি লাইফে যাবেন, বিএসসিতে কিন্তু আপনার ইংলিশ কারিকুলাম হবে, ফুল কারিকুলামটা কিন্তু ইংলিশে থাকবে। তো সেটা আপনার জন্য সুবিধা হবে যদি আপনি এখন থেকেই যে জিনিসটা ইংলিশে দেখতে থাকেন। ওকে, তো নেক্সট আমরা দেখি এখান থেকে একটা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর উদাহরণ হিসেবে আমরা সিলেক্ট করেছি যে x1, y1 এবং x2, y2 বিন্দুদ্বয়ের সংযোজক রেখার সমীকরণ লেখো। তো সংযোজক রেখার সমীকরণ এটা তো কিছু বলার নেই, এটা একদম ডিরেক্ট মুখস্থ হলো y - y1 ডিভাইডেড বাই y1 - y2 সমান হলো x - y1 ডিভাইডেড বাই x1 - x2। এখন হলো এই যে দেখুন দুইটা বিন্দু এবার দেয়া আছে। আগের বার তো x1 y1 x2 y2 বলেছিল, বাট এবার দুইটা বিন্দু দেয়া আছে, দিয়ে বলছে যে সরলরেখার সমীকরণটা এখন আপনি নির্ণয় করো। দেখুন এক লাইনে কিন্তু আমি অঙ্কটা করে ফেলতে পারি। কিভাবে? এই যে এই সমীকরণের মধ্যে আমি বসাবো। ধরো এই যে এখানে আমি ধরলাম এটা x1, এটা y1, কারণ আপনারা জানেন যে প্রথমে x এবং পরে y থাকে। এই যে এটা হলো x2, এটা হলো y2। কেমন করে মনে রাখবেন? কারণ ইংরেজি বর্ণমালা x কিন্তু আগে আসে, y কিন্তু পরে আসে, তাই না? তো এই জন্য x আগে y পরে, ঠিক আছে? তা এভাবে মনে রাখতে পারেন। এখন দেখুন জাস্ট এই যে এখানে জাস্ট এই ইকুয়েশনের মধ্যে বসানো হচ্ছে, মানে ফর্মুলার মধ্যে বসানো হচ্ছে y মাইনাস y1 কত? এই যে 5, এই যে 5 y1 কত? 5 মাইনাসে এই যেখানে যেহেতু মাইনাস আছে তো মাইনাসে প্লাস 7 হয়ে যাচ্ছে, তাই না? x মাইনাসে প্লাস 2, আবার x, তারপরে x1 কত? -2, x2 কত? -3। তারপরে এবার ক্যালকুলেশন করবেন। এই যে 7 আর 5 মিলে 12 হচ্ছে, -3 -2 মিলে -5 হচ্ছে। জাস্ট ক্যালকুলেটরের ব্যাপার, আর এটা ক্যালকুলেটর লাগে না, আসলে মুখে মুখে করে ফেলা যায়। তারপরে কি করলেন? আর গুণন বজ্র গুণন করলেন, করার পরে একপাশে নিয়ে আসে ফাইনালি কিন্তু আপনি ইকুয়েশন পেয়ে গেছেন, দেখছেন? ওকে, ভেরি ইজি পার্ট। তো নেক্সট আমরা এখন দেখব একটা সরলরেখার সমীকরণ যেটা অক্ষদ্বয়কে দুইটি নির্দিষ্ট বিন্দুতে সেট করে। এই যে একটা সরলরেখা দেখতেছেন, এটা x অক্ষকে এই যে একটা জায়গায় সেট করছে, তাই না? আবার y অক্ষকে একটা জায়গায় সেট করছে, তাই না? এখন এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা, এই দুইটা পয়েন্ট কেমন করে বের করবো সেটা আমরা এখান থেকে দেখব। তো সেই জন্য দেখুন যে এখানে আমি একটা বিন্দু ধরে নিয়েছি px, y। তারপরে আমরা দেখুন এখানে ত্রিভুজ OAB, এই ফুল ত্রিভুজটা আমরা এই ত্রিভুজ আর এই ত্রিভুজ এই দুইটা যোগফল হিসেবে কল্পনা করতে পারি। আপনাদের জন্য প্রমাণটা আমি জাস্ট একটু শর্টকাটে নিয়ে আসার চেষ্টা করেছি, যেন আপনারা যে প্রমাণটা পড়লে আপনাদের সুবিধা কি হবে, আপনারা রিলেট করতে পারবেন। আচ্ছা, এই ইকুয়েশনটা মানে এই ফর্মুলাটা আমি এইভাবে আসছে, জাস্ট ডাইরেক্ট আপনাকে একটা ফর্মুলা আমি দিয়ে বললাম না এটা মুখস্থ করে এটা দিয়ে অঙ্ক করেন। এইটা করার চেয়ে যদি আপনাকে আমি কি ওই ফর্মুলাটার ব্যাকগ্রাউন্ডটা একটু স্টাডি করে দেখাই, সেই ক্ষেত্রে কিন্তু আপনি জিনিসটা রিলেট করতে পারবেন। আচ্ছা, জিনিসটা এইভাবে আসছে, এইভাবে মানুষ এটাকে বের করছে, আপনি কিন্তু উদ্বুদ্ধ হবেন যে হ্যাঁ, আমিও কিন্তু নতুন কিছু এভাবে তৈরি করতে পারি। এভাবেই কিন্তু সায়েন্টিস্ট তৈরি হয়। এবং আরেকটা সুবিধা হবে কি, আপনার পড়ার সময় কিন্তু জিনিসটা মনে থাকবে, এবং আপনি কিন্তু যদি মনে করেন ইকুয়েশনটা বাই চান্স আপনি ফর্মুলাটা মুখস্থ রাখবেন, তারপর যদি বাই চান্স ভুলেও যান, তাহলে কিন্তু আপনি ডিরাইভ করে ফেলতে পারবেন এভাবে, তাই না? এই জন্য এই যে দেখুন, তো ফাইনালি আসলে এই ইকুয়েশনটা হবে কি x/a + y/b = 1। এটা হলো এই নির্ণয় সমীকরণ। অর্থাৎ আপনি একটা সমীকরণ মনে করেন ax + by + c = 0 এভাবে দেয়া আছে। তো এটাকে আপনি কি করবেন, এটাকে আপনি চেঞ্জ করে, মানে এই যে দেখুন এটাকে x/a কেমন করে করতে হবে সেটা আপনারা কোনোভাবে ভাগটা করে সিস্টেম করে, যেমন এটা যেহেতু x আছে তাহলে এটাকে কি করতে হবে, 1/a দ্বারা ভাগ করতে হবে। তারপরে এইভাবে করে y/b = 1 এই আকারে যদি আপনি চেঞ্জ করতে পারেন, তাহলে a এবং b এই দুটি হলো খন্ডিত অংশটা। এই যে দেখুন সমীকরণটা, এই সমীকরণটা আরো সহজে মনে রাখার জন্য আপনাদের একটা ট্রিক্স আমি দেখিয়ে দিচ্ছি। উপরে তো x এবং y আছে, নিচে x এর সাথে হবে x অক্ষের খন্ডিত অংশ, y এর সাথে হবে y অক্ষের খন্ডিত অংশ, মাঝখানে একটা প্লাস থাকবে এবং ফাইনালি একটা 1 থাকবে ইকুয়াল দিয়ে। তো x অক্ষের খন্ডিত অংশ হলো a, y অক্ষের খন্ডিত অংশ হলো b। ওকে, ফাইন। তো দেখুন এই রেখাটা x অক্ষকে খন্ডিত সেট করে। এখন এই যে দেখুন x অক্ষকে যেখানে সেট করে, এই যে x অক্ষকে সেট করতেছে, x অক্ষকে যেখানে সেট করবে সেখানে y এর ভ্যালু কত? 0, আর x এর ভ্যালু কত? একটা ভ্যালু আছে। তার মানে এটা যদি a হয় তাহলে এটা কি হবে? a, 0। আর y অক্ষকে যেখানে সেট করতেছে এখানে কি y অক্ষকে সেট করা মানে এখানে x অক্ষের ভ্যালু 0, কিন্তু y অক্ষের তো ভ্যালু আছে। তার মানে b কি 0,b যদি হয় তাহলে এই যে দেখুন এটা হলো b, তাই না? এইভাবে কিন্তু তাহলে জিনিসটা এখানে বলা হয়েছে। দেখুন y অক্ষকে 0,b বিন্দুতে সেট করে। সেখান থেকে এই যে দেখুন
দুইটা সমীকরণ এরকম যদি দেওয়া থাকে ax প্লাস by প্লাস c, অর্থাৎ আপনার মানে সাধারণ বা আদর্শ রূপে যদি দেওয়া থাকে, তাহলে সেখানে এই দুইটা রেখা একই সরলরেখা নির্দেশ করতেছে, মানে দুইটা ইকুয়েশনই সেম রেখা নির্দেশ করতেছে। মনে করেন আপনাকে আমি একটা ইকুয়েশন দিলাম, একটা ইকুয়েশন দ্বারা এই রেখাটা নির্দেশ করতেছে, পরবর্তী ইকুয়েশনটা দ্বারা এই ইকুয়েশন এই রেখা নির্দেশ করতেছে। সেটা কিভাবে সম্ভব? যেমন এইভাবে x প্লাস y সমান 1 এবং 2x প্লাস 2y সমান 2, দুইটাই কিন্তু সেম। আপনারা হিসাব করে দেখবেন, মানে পয়েন্ট বসিয়ে দেখবেন দুইটা কিন্তু সেম রেখা নির্দেশ করে। তো এইটা করে কিনা সেটা নির্দেশ করার একটা সত্য আছে। সেই সত্যটা হলো যে দেখুন, এই যে সত্যটা হলো এটা, a1/a2 সমান b1/b2 সমান হলো c1/c2, অর্থাৎ x এর সহগ এর অনুপাত সমান y এর সহগ এর অনুপাত সমান হবে কনস্ট্যান্ট ফ্যাক্টর। যদি এটা সবগুলো সমান হয়, আপনি এই যে কম্পেয়ার করে দেখবেন, যেমন এখানে দেখুন, এখানে x এর কত সহগ কত 1, এখানে x এর সহগ কত 2 সমান x এর y এর সহগ কত 1, এটা সহগ কত 2, কনস্ট্যান্ট কত 1 কত 2, এটা এই পাশে মাইনাস হবে, এটা হলো এই যে এই পাশে এইভাবে আসলো ইকুয়াল 0 প্লাস 2 ইকুয়াল 0 এভাবে আসলো। তাহলে দেখুন সবগুলো যেহেতু সমান, তার মানে এটা সেম রেখা নির্দেশ করতেছে। যদি কোনো একটা কম বেশি হতো, যেমন এখানে যদি আমি 1/2 দিয়ে 4 দিতাম, তাহলে দেখুন 1/4 হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এই যে সমান নয়। যে কোনো এক পাশ যদি সমান না হয়, তাহলে কিন্তু আর সমান সরলরেখা ইউজ করতো না, ঠিক আছে, একই রেখা ইউজ করতো না। তাই এই সত্যতা দ্বারা আমরা কিন্তু ইজিলি বলে ফেলতে পারি যে দুইটা রেখার সমীকরণ দেওয়া থাকলে দুইটা কি সেম রেখা নির্দেশ করতেছে নাকি না। ওকে, তাই এখন এইটা দ্বারা একটা উদাহরণ আপনাদের দেখানো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের মধ্যে। দেখুন 3x প্লাস 7y সমান 21 এবং 2ax মাইনাস 3by সমান প্লাস 6 ইকুয়াল 0 একই সরলরেখা সূচিত করলে, এখানে বলে দিচ্ছে যে একই সরলরেখা সূচিত করছে, তাহলে সেক্ষেত্রে a এবং b এর মান নির্ণয় করতে বলছে। এই যে দেখুন a এবং b এখানে আছে, তাহলে আমরা জানি যে একই সরলরেখা সূচিত করার শর্ত কি, যে a1/a2 সমান হলো b1/b2 সমান হলো c1/c2। তো আমরা প্রথমে রেখা দুটির সমীকরণগুলো লিখে ফেললাম। লিখে এখন দেখুন, এখানকার a1 কত 3 আর এখানকার a2 কত 2a সমান এখানে কত 7, এখানে কত -3b, এখানে কত -21 আর এখানে কত 6, সবগুলো ইকুয়াল হবে কেন? কারণ এখানে বলেই দিয়েছে যে একই সরলরেখা সূচিত করছে। এই যে দেখুন সেটা আমরা এখানে করলাম, করে এই যে দেখুন এটা কাটাকাটি করলে 3 2 6 3 7 21, এই জন্য এই 2/-7 হয়েছে। এখন আমরা একবার এটা আর এটা ইকুয়াল ধরবো, ধরলে কিন্তু আমি জাস্ট একটাই অজানা থাকতেছে, সেটা হলো a। দেখুন এটা এবং এটা ইকুয়াল ধরছে, ধরে এখান থেকে a এর ভ্যালু কিন্তু খুব ইজিলি বের করা যায়। কিভাবে? যে দেখুন 2 আর 2 কাটাকাটি করা যাচ্ছে, তারপরে এক পাশে নিয়ে এসে এই যে দেখুন 3টা এই পাশে নিয়ে আসলো, মানে ভাগ অবস্থায় আছে, এই পাশে গেল, উপরে আসলো 3/-7 হয়ে গেল। এবং এরপরে পরবর্তীতে দেখুন এইটা আর এটা যদি আমি একসাথে নিই, তাহলে সেক্ষেত্রে কি হবে দেখুন, এটা এবং এটা কাটাকাটি করে এখানে -1 হচ্ছে, তারপরে কি হচ্ছে মাইনাস প্লাস 3b আর এখানে হচ্ছে 2, অর্থাৎ b ইকুয়াল হলো 2/3। অর্থাৎ a এবং a এর ভ্যালু 3/-7 এবং b এর ভ্যালু 2/3 যদি হয়, তাহলে সেটা কিন্তু একই সরলরেখা সূচিত করবে, এই রেখাটা এবং এই রেখাটা। তাহলে নির্ণয় মান এটা, ঠিক আছে। এখন আমরা দেখব লম্ব এবং নতি দেওয়া থাকলে, নতি মানে কিন্তু ঢাল, ঠিক আছে, লম্ব এবং ঢাল যদি দেওয়া থাকে তাহলে সরলরেখার সমীকরণ বের করো। তাহলে এখান থেকে আপনারা আরো একটা জিনিস বুঝতে পারলেন যে ঢালকে নতিও বলা হয় বা স্লোপও বলা হয়, বিভিন্ন কিছু বলা হয়ে থাকে, কনফিউজের কোনো কারণ নেই, বিভিন্ন কিছু যারা আপনার প্রশ্নের মধ্যে কনফিউজ করে দিতে পারে। তো ঠিক আছে, আমরা দেখি সরলরেখার সমীকরণ নির্ণয়। যদি মূল বিন্দু হতে যার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য p, মূল বিন্দু হতে এই যে সরলরেখাটার উপর অঙ্কিত যে লম্ব, এই লম্বটার দৈর্ঘ্য হলো p, এই যে দেখুন p, এবং যোগবোধক x অক্ষের সাথে, মানে x অক্ষের ধনাত্মক দিকের সাথে উক্ত লম্বের উৎপন্ন কোণ হলো আলফা, ঠিক আছে। এই যে দেখুন আলফা, এই যে x অক্ষ যেটা এটার সাথে x অক্ষের ধনাত্মক দিকের সাথে, অর্থাৎ এই যে না, এটা x অক্ষের ধনাত্মক দিক, এটার সাথে এই লম্বটার যে কোণটা সেটা হলো আলফা। যদি এইরকম দুইটা জিনিস দেওয়া থাকে, অর্থাৎ লম্বের দৈর্ঘ্য p দেওয়া আছে এবং এই আলফা অর্থাৎ x অক্ষের সাথে যে কোণটা লম্বটা উৎপন্ন করছে সেটা দেওয়া থাকে, এখান থেকে আপনি কেমন করে সমীকরণ বের করে ফেলতে পারবেন সেটার জন্য দেখুন যে এই যে দেখুন এখানে আমরা ক্যালকুলেশন করে ফাইনালি যেটা পাচ্ছি, আপনার মুখস্থ রাখতে হবে, এটা x/p sec alpha plus y/p cosec alpha সমান হলো 1, ঠিক আছে। ইকুয়েশন আপনার এটা মনে রাখতে হবে। এটা মনে রাখলে আপনার কি সুবিধা, আপনি একটা রেখার সমীকরণ যে আছে যেটা মূল বিন্দুর সাথে, এইটার রেখার সমীকরণ দেয়া নেই, একটা সরলরেখা দেয়া আছে যেটা সমীকরণ আপনাকে বের করতে হবে, সেটার মূল বিন্দুর সাথে, এই যে মূল বিন্দুর সাথে যে লম্বটা উৎপন্ন হয়েছে, লম্বটা তৈরি হয়েছে, লম্ব মানে কি 90 ডিগ্রি কোণ এখানে আসলে হবে, সেইটার দৈর্ঘ্য দেয়া আছে p, এবং আপনার আরেকটা কি দেয়া আছে, এই যে এই লম্বটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা হলো আলফা। এই দুইটা ভ্যালু দিয়ে আপনাকে যদি বলে এখন সমীকরণ বের করে দেখাবো আমাকে এই সরলরেখাটার, তাহলে আপনি এই ইকুয়েশনের মধ্যে বসাবেন, বসিয়ে কিন্তু আপনি ইজিলি কিন্তু ক্যালকুলেশন করে দেখুন x cos আলফা প্লাস y sin আলফা সমান p, এইটা দ্বারা কিন্তু খুব সহজে বের করে ফেলতে পারবেন আমাদের ইয়াটা কি, সেটা x
cos আলফা যোগ y sin আলফা সমান হলো p। দেখুন x এর সাথে হলো cos আলফা, y এর সাথে হলো sin আলফা, খুব কিন্তু ইজিলি মনে রাখা যায় জিনিসটা, সমান হলো p। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখব দুটি সরলরেখার ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। ছেদ বিন্দু মানে কি হবে, দুটি সরলরেখা সলভ করলে এই যে দেখুন এই রেখাটা এবং এই রেখাটা এই জায়গায় বরাবর করছে, ছেদ বিন্দু হয়েছে। এটা কিন্তু স্থানাঙ্ক নির্ণয় কিন্তু আমরা অলরেডি জানি যে জাস্ট এই দুইটার সমীকরণ আমাকে সলভ করতে হবে। যদি সলভ করি তাহলে কিন্তু এই দুইটার সমাধান পাওয়া যাবে। সমাধান মানে কোন বিন্দুটা দ্বারা এই দুইটার সরলরেখাই সেম, কোন বিন্দুটা দ্বারা পাস করতেছে সেটাই হলো আমার ছেদ বিন্দুর স্থানাঙ্ক। তো দেখুন এই যে দুইটা রেখার আপনার সাধারণ সমীকরণ দেওয়া আছে, দিয়ে বলছে যে আমরা এই যে ধরলাম এই বিন্দুতে x1, y1, ঠিক আছে, আমরা ধরলাম যে এইটা 1 নম্বর রেখা, এটা হলো 2 নম্বর রেখা, এভাবে ধরলাম। তাহলে দেখুন এই যে যেহেতু সেম বিন্দু যারা সেট করছে, তো আমি x এবং y এর জায়গায় x1 এবং y1 বসাতে পারি দুইটার ক্ষেত্রেই। বসানোর পরে দেখুন ফাইনালি ছেদ বিন্দুর স্থানাঙ্ক আমরা এইভাবে কিন্তু বের করে ফেলতে পারি। এমনি নরমালি আমরা কিন্তু দুইটা ইকুয়েশন সলভ করে কিন্তু করে ফেলতে পারতাম, বাট ইকুয়েশন সলভ করতে প্রতিস্থাপন পদ্ধতি আছে, অপনয়ন পদ্ধতি আছে, বজ্রকরণ পদ্ধতি আছে, তিনটা পদ্ধতি দ্বারা একটু সময় লাগে, অনেকখানি করতে হয়, সিস্টেম করে অনেকখানি প্রসেস আছে, বড় আছে, আপনারা ওগুলো পড়ে আসছেন অলরেডি সমীকরণের চ্যাপ্টারগুলোতে। তো সেইটা না করে আমি যদি আরো সহজে বের করতে চাই, মানে এটা মেইনলি ইয়ার জন্য আপনার অবজেক্টিভের ক্ষেত্রে যদি আপনাকে খুব কুইকলি বের করে ফেলতে হয়, তাহলে সেক্ষেত্রে দেখুন আপনি এই ফর্মুলাটা ফলো করে আপনি কিন্তু ছেদ বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলতে পারবেন দুইটা রেখার ক্ষেত্রে। দেখুন এই যে b1c2 - b2c1, এখানে b কোণগুলো, এই যে b হলো y এর স্থানাঙ্ক, y এর সহগগুলো হলো b, আর x এর সহগগুলো হলো a, আর বাকি হলো c। তো এইভাবে আপনারা কিন্তু বের করে ফেলতে পারবেন। তো ঠিক আছে, a1 b2 এটা হলো a2 b1 হবে এটা। ওকে, তাহলে এই যে এবং ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণটা তাহলে কি হবে, সমীকরণটা হবে হলো এরকম। এই যে মনে করেন যে আপনাকে দুইটা রেখার ছেদ বিন্দু যেটা আছে সেই ছেদ বিন্দুটা দেয়া আছে, দিয়ে বলছে যে এখন সরলরেখাটার সমীকরণ বের করতে, তাহলে কিন্তু আপনি এই যে এইটার মাধ্যমে কিন্তু আপনি খুব ইজিলি বের করে ফেলতে পারবেন দুইটি রেখার সরলরেখার ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ। ঠিক আছে, দুইটা রেখা দেয়া আছে, দিয়ে বলছে যে তৃতীয় একটা রেখা আছে, এই যে তৃতীয় রেখা, এই রেখাটার সমীকরণটা আমাকে বের করতে হবে, যেটা এই দুইটার বিন্দুর ছেদ বিন্দু যেটা সেটা দিয়ে যাচ্ছে, তাহলে এইটা দিয়ে কিন্তু আমি বের করে ফেলতে পারি। আরো এটা বিভিন্ন ভাবে করা যায়, কেমন করে দুইটা আমি এখানে কি করব, দুইটা বিন্দুকে আমি এই ছেদ বিন্দুটা আমি সমীকরণের সাহায্যে প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রকরণ পদ্ধতি বিভিন্নভাবে আমরা বের করব। বের করে তারপরে আমরা জানি একটা বিন্দুগামী রেখার কেমন করে সমীকরণ বের করতে হয় সেটা আমরা বের করবো, সেভাবেও কিন্তু আমরা করতে পারি। তো ঠিক আছে, এখন এখানে হলো কে একটা ইচ্ছামূলক ধ্রুবক, কে এর ভ্যালুটা পরবর্তীতে বের করে নিতে হয়। ওকে, এখন আমরা দেখব দুইটি প্রদত্ত সরলরেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয়। দুটো প্রদত্ত সরলরেখা এরকম দেয়া আছে, দুইটার মধ্যে যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটা নির্ণয় করতে হবে। তো ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখি যে এই যে এখানে রেখা দেখতেছি আমরা y, এই যে এখানে একটা দেখতেছি, এখানে একটা দেখতেছি, দুইটা রেখা, এই দুইটার আচ্ছা এই দুইটা না, এই দুইটা, এটা এবং এটা, এই দুইটা কিন্তু মাঝখানে সেট করছে। তা সেট করলে এই যে এখানে কিন্তু দুইটা কোণ উৎপন্ন হয়েছে, এই কোণগুলো আমরা কেমন করে বের করবো সেটা আমরা বের করবো। ও না, এটা আচ্ছা কি বলছে, দুটি প্রদত্ত সরলরেখার অন্তর্ভুক্ত কোণ। আচ্ছা x অক্ষের সাথে এটা হলো θ1, এটা হলো θ2, এই যে এটা হলো x θ1, এটা হলো θ2 উৎপন্ন করছে, এবং রেখা দুইটার অন্তর্ভুক্ত কোণ হলো কত, ফাই। তো এটা হলো কি, এটা হলো ফাই। ঠিক আছে, ফাই। তো এখানে দেখুন ক্যালকুলেশন করে ফাইনালি আপনাদের মনে রাখতে হবে কোনটা, এত ক্যালকুলেশন আপনাদের মনে রাখা দরকার নেই, আপনাদের মনে রাখতে হবে এইটা, tan phi সমান m1 - m2 ডিভাইডেড বাই m1 প্লাস m1 m2। তার মানে এই যে এই দুইটা রেখার আপনার অন্তর্ভুক্ত কোণ যেটা সেটা বের করার জন্য আপনাকে কি করতে হবে, দুইটা ঢাল জানতে হবে জাস্ট, এবং এই অন্তর্ভুক্ত কোণ, তাহলে কিন্তু আপনি বের করে ফেলতে পারবেন অন্তর্ভুক্ত কোণটা। ঠিক আছে, এই যে দেখুন যদি θ2 এবং θ1 এর ক্ষেত্রে θ2 গ্রেটার দেন θ1 হয়, তাহলে সেক্ষেত্রে হলো এই যে দেখুন এরকম হবে, সেক্ষেত্রে একরকম হবে, আর নেগেটিভ হলে সেক্ষেত্রে একরকম হবে। এই জন্য আমরা দুইটাকে একত্রে মিলে আমরা কিন্তু এই যে এইভাবে লিখতে পারি, প্লাস মাইনাস দিয়ে দিচ্ছি আমরা, যেন প্লাস এবং মাইনাস মানে দুইটা কোণ যেহেতু উৎপন্ন হয় অন্তর্ভুক্ত, তো দুইটাই যেন আমরা বের করতে পারি, সেজন্য এই যে সূক্ষ্ম কোণের জন্য পজিটিভ এবং স্থূল কোণের জন্য নেগেটিভ চিহ্ন দিতে হবে। যদি আপনাকে বলে দুইটা অন্তর্ভুক্ত কোণটা যদি পজিটিভ, মানে এখানে দুইটা কোণ উৎপন্ন হয়েছে, এই যে দুইটা কোণ উৎপন্ন হয়েছে, যদি বলে সূক্ষ্ম কোণটা বের করো, তাহলে আপনি কি করবেন, পজিটিভ, এবং যদি স্থূল কোণ হয় তাহলে নেগেটিভ চিহ্ন দিয়ে এই সূত্রটার মধ্যে ফেলবেন, তাহলে কিন্তু বের হয়ে যাবে। তো এই যে দেখুন, আবার যদি ax + by + c অর্থাৎ এরকম স্ট্যান্ডার্ড ভাবে দেওয়া থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি বের করে ফেলতে পারবেন। কিভাবে, এই যে দেখুন এই যে সূত্রটা দ্বারা, a2 b1 - a1 b2 ডিভাইডেড বাই a2 + b1 b2 সমান হলো tan phi, এই যে phi এর ভ্যালুটা আপনাকে বের করতে হবে, তাহলে কিন্তু আপনি বের করতে পারবেন। তো এখন আমরা এটা একটা উদাহরণ দেখবো, উদাহরণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। দেখুন দুইটা রেখা দেওয়া আছে, দিয়ে বলছে যে অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। তো আমরা প্রথমে রেখা দুইটা লিখলাম, রেখা দুইটাকে আমরা y = mx + c আকারে প্রকাশ করতেছি। দেখুন y = mx + c আকারে প্রকাশ করে, কারণ আমাদের m গুলো দরকার। তো এইটা হলো m1, এটা হলো m2।
এখন আমরা কি করলাম, এই যে এম গুলো লিখলাম, দেখুন এম গুলো লেখার পরে আমরা মধ্যবর্তী কোণ আমরা থিটা ধরলাম, তাহলে tan থিটা সমান m1 - m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2 ইকুয়েশন। তো ইকুয়েশনের মধ্যে আমি কি করলাম, সবগুলো মান বসাইলাম, বসানোর পরে ক্যালকুলেশন করে ইনফিনিটি, tan কত ডিগ্রি মান ইনফিনিটি, tan 90 ভ্যালু ইনফিনিটি, তার মানে থিটা ইকুয়াল কত হবে 90 ডিগ্রি। তো এটাই ছিল আমাদের সমাধান। এখন আমরা দেখব 14.9, যেখানে আমরা টপিকটা দেখতেছি দুটি সরলরেখার সমান্তরাল এবং লম্বভাবে অবস্থানের শর্ত নির্ণয়। সমান্তরাল মিন্স প্যারালাল, লম্ব মিন্স পারপেন্ডিকুলার। ইংলিশটা আপনারা রিলেটেড করে আপনারা দেখবেন। শর্ত মিন্স হলো কন্ডিশন, তার মানে আমরা এখানে দুটি রেখা আপনাকে দেয়া থাকবে, দেওয়ার পরে ওই দুটি রেখা সমান্তরাল হবে নাকি লম্ব হবে সেটা আমরা কিভাবে বুঝবো, সেটা একটা শর্তটা আমরা দেখব। তাহলে চলুন প্রথমে আমরা দেখতেছি যে সমান্তরাল অবস্থানের শর্তটা কেমন হবে। তো সমান্তরাল রেখা বলতে আপনারা কি বুঝেন, এই যে দুইটা রেখা সমান্তরাল তখনই বলা হবে যখন এদের মধ্যকার যে দূরত্বটা আছে এটা সবসময় কি থাকবে, সেম থাকবে, এই দূরত্বটা সবসময় সেম থাকবে। এবং এরা কি হবে বলুন তো, সমান্তরাল রেখা কোথায় যায় মিলিত হবে বা ছেদ করবে, এরা কিন্তু কখনো কোথাও ছেদ করবে না বা মিলিত হবে না। এই যে দেখুন, যদি এমন হতো এক সময় এরা কিন্তু সেট করবে, তো এরা কিন্তু সমান্তরাল না, বিকজ এদের দূরত্বটা দেখুন এখানে বেশি ছিল এখানে কম ছিল, দূরত্ব চেঞ্জ হচ্ছে, বাট আমার এই যে এখানে দূরত্ব কিন্তু কোথাও চেঞ্জ হচ্ছে না, তো এটা একটা সমান্তরাল রেখা। এইটার একটা আপনার প্র্যাকটিক্যাল উদাহরণ হলো দিতে পারলে, সেটা হলো যে রেল লাইন কিন্তু অনেকটা আপনার সমান্তরাল হয়, যেখানে এই যে দুইটা রেল লাইন থাকে আর মাঝখানে যে আড়াআড়ি ভাবে যেগুলো থাকে সেগুলো হলো ফিশ প্লেট বলা হয়, ফিশ প্লেট থাকে। ওকে, এটা মূলত রেল লাইনটা সাধারণত সমান্তরাল ভাবে বানানো হয়। রেল লাইন বিভিন্ন প্রকার হয়ে থাকে। আপনাদের একটা প্রশ্ন এখন থাকবে, রেল লাইন কয় প্রকার বাংলাদেশে মোটামুটি চালিত আছে বর্তমানে, রেল লাইনের প্রকারভেদ এটা কয় রকম রয়েছে সেটা আমাদের একটু জানানোর চেষ্টা করবেন। যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা কমেন্ট করে দিন, আর পরবর্তীতে আমরা এটা অ্যান্সারটা দিয়ে দিব। তো চলুন এখন আমরা সত্যতা দেখি। সত্যতা হলো দেখুন, অন্তর্ভুক্ত কোণ থিটা ইকুয়াল থিটা না, এটা হলো কি ফাই সমান যদি 0 হয়। এই যে দেখুন দুইটা রেখা, এদের মধ্যবর্তী অন্তর্ভুক্ত কোণ কখন, যেমন ধরেন যে যখন দুইটা রেখা ছেদ করবে তখন এদের মধ্যকার আমি অন্তর্ভুক্ত কোণ পাচ্ছি কিছু, তাই না? কিন্তু যখন এরা ছেদই করতেছে না তখন কি অন্তর্ভুক্ত কোণ মানে কি, দুইটা রেখা মিলে যে কোণটা উৎপন্ন হয়েছে। তাই এখানে তো যেহেতু ছেদই করতেছে না, তার মানে কি এখানে আসলে এদের মধ্যে কোনো অন্তর্ভুক্ত কোণই নাই। তো অন্তর্ভুক্ত কোণ যেহেতু নাই, তো সেটাকে আমরা বলবো হলো 0 ডিগ্রি। অন্তর্ভুক্ত কোণ ফাই ইকুয়াল 0 ডিগ্রি। যদি এমন হয় তাহলে রেখা দ্বয় সমান্তরাল হয়, ঠিক আছে? এবং যেহেতু 0 ডিগ্রি, এবং আমরা কি জানি এম সমান হলো মানে ঢাল, যেটা এম সমান হলো tan থিটা বা tan ফাই যেটাই হোক, তাই এখানে হলো যেহেতু 0 ডিগ্রি তাহলে কত হবে, এম ইকুয়াল tan 0 ডিগ্রি। এবং tan 0 ডিগ্রি সমান কত হবে বলুন তো, tan 0 ডিগ্রি সমান আমরা জানি হলো 0। তাহলে দেখুন এই যে এখন y ইকুয়াল m1x প্লাস c1 এবং y ইকুয়াল m2x প্লাস c2 দুইটা রেখা মনে করলাম আমরা হলো, এই যে এটা হলো y ইকুয়াল m1x প্লাস c1 আর এটা হলো y ইকুয়াল হলো m2x প্লাস c2, দুইটা সরলরেখার সমীকরণ আমাকে দেয়া আছে। তো দুইটা সমীকরণ দিয়ে এখন আপনাকে যদি বলে যে এই দুইটা রেখা সমান্তরাল কিনা, প্লট না করে আপনি গ্রাফে না বসিয়ে আপনি কিভাবে বলতে পারবেন? তো সমান্তরাল অবস্থানের যে সত্যটা সেটা আমরা দেখতেছি, যে দেখুন m1 - m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2 ইকুয়াল 0। তো আপনাদের এটা দরকার নেই, আপনাদের মেইনলি দরকার এইটা, m1 - m2 সমান হলো 0 হবে, এটা আপনাদের জানা দরকার। অর্থাৎ m1 ইকুয়াল m2 হবে, অর্থাৎ সরলরেখা দুইটার ঢাল, এইটার ঢাল মনে করলাম আমরা m1, এটার ঢাল মনে করলাম আমরা m2। তো বুঝতেই পারতেছেন যে m1 এবং m2 দুইটাই ঢালটা সমান হবে, এটার ঢাল যত হবে এটার ঢালও তত হবে। যেমন ধরুন যে এটার ঢাল যত হবে এটার ঢালও তত হবে। এই যে দেখুন কারণ ঢালটা আমরা জানি যে x অক্ষে ধনাত্মক দিকের সাথে যে কোণ, আবার এটাও দেখুন x অক্ষে ধনাত্মক দিকের সাথে যে কোণ, যদি সমান্তরাল হয় সেক্ষেত্রে কি হবে, ঢালটা সেম হবে, সেটাই আমাদের এখানে বিবেচ্য বিষয়। ওকে, তো আমরা তাহলে এখন এটা তো আমরা y ইকুয়াল যদি mx প্লাস c আকারে দেয়া থাকে, এখন যদি ax প্লাস by প্লাস c এই আকারে দেয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা কি বলবো, সেই ক্ষেত্রে আমরা বলবো a2b1 - a1b2 ইকুয়াল 0 বা a1b2 ইকুয়াল a2b1। তো আপনাদের তাহলে দুইটা কন্ডিশন মনে রাখতে হবে। এক নম্বর হলো যে ঢাল দ্বয় কি হয়, একটা আরেকটা সমান হয়, m1 ইকুয়াল m2, ঢাল দ্বয় যদি একটা অপরটার সমান হয় তাহলে কি হবে, তাহলে রেখা দুইটা সমান্তরাল হবে। অথবা আপনাকে এইভাবে মনে রাখাটাই সুবিধাজনক, বা আপনি ইচ্ছা করলে এইটা হলো একটা শর্টকাট, মানে যদি আপনি একটা সমীকরণ এইভাবে দেয়া থাকে 3x + 2y +
5 ইকুয়াল 0, এই একটা সমীকরণ দিয়ে যদি আপনাকে আরেকটা সমীকরণ দিল 4x প্লাস 6y প্লাস 9 ইকুয়াল 0 দিয়ে বললো যে দুইটা কি করো সমান্তরাল কিনা সেটা বের করো। তো আমরা এখন দুইভাবে করতে পারি, একটা হলো এই যে y ইকুয়াল mx প্লাস c আকারে কনভার্ট করে নিয়ে তারপরে আমরা দেখতে পারি যে ঢালগুলো সমান কিনা, অথবা আমরা ডাইরেক্ট কনভার্ট না করে এই যে a1 b2 আর e2 b1 ঠিক হয় কিনা সেটা দিয়ে করতে পারি। এখানে দেখুন a1 কত 3, আর হলো b2 হলো 6, তাহলে 318, আর এখানে a2 কত, a2 হলো 4 আর b1 হলো 2, তার মানে 4 দুগুণে 8, তার মানে আমরা দেখতেছি যে এটা সমান না। যেহেতু সমান না তার মানে এই দুইটা রেখা কি হবে, সমান্তরাল হবে না। ওকে, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। দেখুন সেখান থেকে আমরা এইভাবেও লিখতে পারি a1/a2 সমান b1/b2। এখন আমরা দেখবো যে লম্বভাবে অবস্থানের শর্ত। তো লম্বভাবে যদি অবস্থান হয় তখন তাহলে বলুন তো এদের মধ্যকার যে অন্তর্ভুক্ত কোণটা হবে সেটা কত হবে, সেটা অবশ্যই 100% 90 ডিগ্রি হবে, বিকজ লম্ব মানে পারপেন্ডিকুলার মানেই হলো 90 ডিগ্রি বা সমকোণ। তো দেখুন এই যে অন্তর্ভুক্ত কোণ φ ইকুয়াল 90 ডিগ্রি দেওয়া হয়েছে, এটাকে আমরা কি ধরলাম, φ ধরলাম। তো সেই ক্ষেত্রে tan φ সমান tan 90 সমান ইনফিনিটি, tan 90 ডিগ্রির মান কত, ইনফিনিটি। ওকে, তাহলে এখন আমরা দেখি পরস্পর লম্বভাবে অবস্থানের শর্তটা, এইটা সমান দেখুন ইনফিনিটি ইউজ করা হয়েছে, আগেরবার কিন্তু এখানে 0 ছিল, এবার এখানে ইনফিনিটি দেওয়া হয়েছে। তো ক্যালকুলেশন করে ফাইনালি আমরা দেখতেছি m1 * m2 সমান হলো -1, অর্থাৎ আপনারা দেখুন যে এই যে দেখুন এই রেখাটার ঢাল হলো m1 আর এইটার বরাবর লম্ব ঢাল হলো m2 যদি হয়, তাহলে এই দুইটা ঢাল যদি আপনি গুণ করেন m1 * m2 যদি দুইটা গুণ করেন তাহলে সেখানে আপনি অ্যান্সার কত পাবেন, -1। মনে করেন যে এটা যদি 5 হয় তাহলে এটা লম্ব রেখার যে সমীকরণ হবে সেটার ঢাল কত হবে, -5। ঠিক আছে, সেম জাস্ট হলো মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে, আর কিছু না। এই যে আবার দেখুন ax + by + c আকারে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে, a1 a2 + b1 b2 সমান 0। তাহলে এই দুইটা হলো আমাদের যে শর্ত, দুইটা শর্তগুলো আপনারা দেখলেন যে এখানে দুইটা শর্ত পাইছি আর সমান্তরালের ক্ষেত্রে দুইটা শর্ত পাইছি। এই চারটা শর্ত আপনারা যদি মনে রাখেন তাহলে আপনাকে যে কোনো রকম সমীকরণ দেয়া থাকলে সেখান থেকে আপনি গ্রাফ না এঁকেই, প্লট না করে আপনি বলতে পারবেন যে এটা কি সমান্তরাল নাকি এরা হলো লম্ব নাকি সমান্তরাল লম্ব কোনোটাই না। তো এখন আমরা আরেকটা পয়েন্ট দেখি, সেটা হলো তিনটা সরলরেখার সমবিন্দু বা কনকারেন্ট হওয়া শর্ত। তিনটা সরলরেখার সমবিন্দু হওয়া শর্ত মানে কি, তিনটা রেখা এরকম এমন ভাবে যাবে যেন তিনটা রেখাই একটা নির্দিষ্ট বিন্দুগামী হয়, একটা নির্দিষ্ট বিন্দু দ্বারা যায়, সেটাকেই বলা হলো সমবিন্দু বা কনকারেন্ট হওয়া শর্ত। তো দেখি সরলরেখার তিনটি সমীকরণ, আমরা তিনটা সমীকরণ নিলাম, নিয়ে এখন এই যে দেখুন যে ছবিটা, এই যে দেখুন এই যে তিনটা রেখা, একটা দুইটা তিনটা রেখা তিনটাই কিন্তু এই পয়েন্টটা দ্বারা যাচ্ছে, তাই না, সমবিন্দু। সমবিন্দু এটা কি বলে, একটা নির্দিষ্ট বিন্দু দ্বারা তিনটা রেখাই যদি যায় তাহলে। আবার দেখুন এখানে কি আছে, এখানে 5টা রেখা সমবিন্দু আছে, একটা দুইটা তিনটা চারটা, 5টা না তো চারটা রেখা সমবিন্দু। তো আমরা এইটা কন্ডিশন বিবেচনা করতেছি না, আমরা মূলত তিনটা রেখা সমবিন্দুর এই কন্ডিশনটা আমরা এখানে বিবেচনা করতেছি, এবং এখানকার এই বিন্দুটাকে বলা হয় হলো সমবিন্দু বা পয়েন্ট অফ কনকারেন্সি। ওকে, তা এখন যেহেতু তিনটা রেখাই আমরা ধরলাম যে এই পয়েন্ট যেটা, এটার নাম আমরা দিলাম এক্স প্রাইম এবং ওয়াই প্রাইম। তো যেহেতু তিনটা বিন্দুই এই তিনটা রেখাই এই বিন্দু দ্বারা যায়, তাহলে তিনটা রেখার সমীকরণেই আমি কি করতে পারি, এই পয়েন্টটা বসাইতে পারি। তো দেখুন বসিয়ে দিলাম, এই যে বসিয়ে দিলাম, তিনটাই বসিয়ে দিলাম। বসানোর পরে আমরা কি করতে পারি, আস্তে আস্তে আমরা সবকিছু অপসারণ করে নিয়ে ফাইনালি আমরা দেখুন সত্যটা পেয়ে গেলাম। সত্যটা কি, এই যে এটা হলো সত্য। এই সত্যটা কিসের সাথে মিল আছে বলুন তো, এটা কিন্তু ম্যাট্রিক্সের সাথে মিল আছে। a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3, এটা হলো আপনার নির্ণায়কটা বের করবে, নির্ণায়কের মান হলো 0 হতে হবে। অর্থাৎ আপনাকে মনে করেন তিনটা রেখা দেয়া থাকলো 4x + 5y + 3 = 0, 2x + 6y + 4 = 0, আবার মনে করেন যে x - y + 1 = 0। তিনটা রেখা দিয়ে আপনাকে টেস্ট করতে বললো যে এরা কি বলে সমবিন্দু হবে কিনা। তাহলে আপনি কিভাবে করবেন, a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3, এই মানগুলো আপনি একটা নির্ণায়কের মধ্যে লিখবেন। এই যে দেখুন কত হয়, 4 5 3 4 5 3 2 6 4 2 6 4, এটা কত, 1 - 1 1 1 - 1 1। এইটা আপনি এখন ডিটারমিনেন্ট নির্ণয় করবেন। ডিটারমিনেন্ট করার সিস্টেম আপনারা অলরেডি জানেন যে একটা এই যে সারি কলাম রেখে কেমন করে করতে হয়। আবার আপনি এইভাবে করতে পারবেন, সেরাস মেথডেও করতে পারবেন, আবার ইচ্ছা করলে ক্যালকুলেটরে কিন্তু ডাইরেক্ট বসিয়েও এটা করা যায়। তো এটা নিয়ে আমি আর বেশি কথা বলতেছি না, বিকজ এটা যদি আপনাদের প্রবলেম থেকে থাকে তাহলে আপনারা ম্যাট্রিক্স এবং নির্ণায়ক অর্থাৎ একদম চ্যাপ্টার 1 এবং 2 তে কিন্তু এগুলো নিয়ে পড়াশোনা করা হয়ে গেছে। ওই চ্যাপ্টারগুলো আপনারা আরেকবার একটু দেখে আসবেন, এবং এটা ক্যালকুলেটরের মাধ্যমেও খুব সহজে সলভ করা যায়। তো আপনারা যদি আমাকে বলেন, আপনারা যদি আমাকে ফিডব্যাক দেন যে হ্যাঁ ক্যালকুলেটরের একটা ক্লাস একটা ম্যানেজ করা দরকার, যেখানে আমরা ক্যালকুলেটরের ট্রিক্স গুলো জানতে পারবো সহজে অঙ্ক করার জন্য, তাহলে আমরা এটা ম্যানেজ করব। তাহলে আমরা একটা টাইম বের করে আমরা একটা ক্যালকুলেটরের উপর ক্লাস নিব। আদারওয়াইজ
যদি আপনাদের প্রয়োজন থেকে থাকে তাহলে আমাদের নক করবেন, আমরা এটা ব্যবস্থা করব। তো দেখুন এইভাবে আমরা কি করব, ম্যাট্রিক্স নির্ণয়টা সলভ করব, করার পরে দেখবো যে ইকুয়াল 0 আসে কিনা। যদি 0 আসে তাহলে তিনটা রেখা সমবিন্দু হবে, এবং যদি 0 না আসে তাহলে কি হবে, সমবিন্দু হবে না। ওকে, তো সিম্পল জিনিস। এখন দেখুন সমান্তরাল লম্ব রেখার সমীকরণ নির্ণয়ের আরেকটা পদ্ধতি আমরা দেখতেছি, যে সমান্তরালের ক্ষেত্রে আমরা জানি প্রথম রেখার ঢাল ইকুয়াল দ্বিতীয় রেখার ঢাল। একটু আগে আমরা প্রুফ করে আসছি যে m1 ইকুয়াল হলো m2 হয়। তো দেখুন এই যে ax প্লাস by প্লাস c এইটার সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে। মনে করেন আপনাকে একটা, আগের বার তো আমরা দেখলাম যে দুইটা রেখা আপনাকে দেয়া আছে, দিয়ে আপনাকে বলছে এটা সমান্তরাল না লম্ব, সেটা আপনি বের করতে পারছেন। বাট এখন যদি এমন দেয় একটা সরলরেখার সমীকরণ আপনাকে দেয়া আছে, যেমন এই যে এটা দেয়া আছে, দিয়ে বললো যে এইটা সমান্তরাল সরলরেখার সমীকরণ, আপনি একটা নিজে আমাকে বানিয়ে দেখান, ঠিক আছে? তখন সেই ক্ষেত্রে আপনি কি করবেন বলুন তো? সেক্ষেত্রে দেখুন এই যে দেখুন x এর মতোই থাকবে, by এর মতোই থাকবে, শুধু এই যে কনস্ট্যান্ট টার্ম যেটা সেইটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আর বাকিটা কিন্তু সব সেম থাকবে। অর্থাৎ আপনাকে যদি আমি একটা সমীকরণ দিই 4x 5y যোগ 3 ইকুয়াল হলো 0, এই সমীকরণ দিয়ে যদি বলি যে এটা সমান্তরাল একটা সমীকরণ আমাকে দেখাও, সরলরেখার সমীকরণ আমাকে দেখাও, আপনি কি লিখবেন? জাস্ট ভেরি সিম্পল, এই যে এখানে যা আছে তাই লিখবেন, 4x লিখবেন, 5y লিখবেন, কিন্তু 3 জায়গায় 3 না লিখে k c কিছু একটা দিবেন। মনে করেন আমরা k ধরলাম, ধরে 0 লিখলাম। এখন এই k বিন্দুটার ভ্যালু আমরা কিভাবে বের করব? এটার জন্য আপনাকে পরীক্ষায় দেখবেন একটা বিন্দু দেয়া থাকবে, যে বলবে এই রেখাটা একটা নির্দিষ্ট বিন্দুগামী। মনে করলাম যে এটা 1,2 বিন্দুগামী, এই রেখাটা 1,2 বিন্দু দিয়ে যায়। তো যদি যায় তাহলে আপনি কি করবেন, এই যে x এর জায়গায় 1 বসাবেন, y এর জায়গায় 2 বসাবেন, তাহলে কত, 4 একে 4 যোগ 5 দুগুণে 10 যোগ k ইকুয়াল টু হলো 0, অর্থাৎ k ইকুয়াল কত হলো 10 আর 4 14, ওই পাশে গেলে -14, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে কি -14। তাহলে আমার আলটিমেটলি রেখার সমীকরণটা কি হচ্ছে, 4x 5y -14 ইকুয়াল 0। দেখছেন খুবই কিন্তু সিম্পল। তো এখানে দেখুন কি একটি অনির্ধারিত ধ্রুবক, তাই এটা একটা ট্রিক্স, এটা একটা শর্টকাটে ম্যাথ করার একটা ট্রিক্স। তো এই যে 1 নং রেখার ঢাল এবং 2 নং রেখার ঢালের এখানে একটা সম্পর্ক দেয়া আছে, এটা আসলে আপনার খুব একটা প্রয়োজন নেই, এটা জাস্ট একটু একটা ইনফরমেশন দেওয়ার জন্য আমি এখানে লিখেছি। তো আপনাদের জন্য একটা অ্যানিমেশনে দেখা যাচ্ছে যে দেখুন দুইটা সমান্তরাল রেখার যে ঢালটা সেম হয় সেটার একটা প্রুফ এখানে দেখা যাচ্ছে। এই যে দেখুন এইটা যে ঢালটা, ঢাল মানে কি আমরা জানি, এই যে প্রথম রেখাটা x অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করছে এইটা, দ্বিতীয় রেখাটা x অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করছে, অর্থাৎ এই যে এইটা, তাই না? এই দুইটা কোণ কিন্তু সেম। এই যে আপনি দেখতেছেন যে এই কোণটাই কিন্তু নেমে, এই যে দেখুন কোণটা, এই কোণটা কিন্তু দেখুন আস্তে আস্তে নিচে নেমে গিয়ে দেখুন এটা সমান হয়েছে, মানে দুইটার ঢাল কিন্তু সেম। অর্থাৎ m1 এবং m2 যদি হয় এই দুইটা, তাহলে দুইটা কি হবে, ইকুয়াল হবে। ওকে, নেক্সট এখন আমরা সমান্তরাল তো দেখলাম, এখন আমরা লম্ব রেখার সমীকরণটা দেখি। লম্ব রেখার ক্ষেত্রে কি হবে, ঢালের গুণফল হবে -1। সমান্তরালের ক্ষেত্রে কি ছিল, দুইটা সমান ছিল, অর্থাৎ m1 আর m2 দুইটা যদি আপনি গুণ করেন তাহলে ভ্যালু হতো 1 হতো। কিন্তু লম্বর ক্ষেত্রে কি হবে, লম্বর ক্ষেত্রে ঢালের গুণফল অর্থাৎ m1 আর m2 গুণ করলে হবে হলো -1, ঠিক আছে? এই যে দেখুন যে ax by c, আগে তো আমরা দেখলাম যে একটা সমান্তরাল একটা রেখার সমীকরণ দিয়ে আপনাকে যদি বলে এটা সমান্তরাল বের করতে, তাহলে আপনি কিভাবে লিখতেন, এটা সমান্তরাল লিখতেন এইভাবে, ax by জাস্ট কনস্ট্যান্টটা চেঞ্জ করে k = 0 লিখতেন। বাট যদি লম্ব হয় সেক্ষেত্রে কি করবেন দেখুন তো, এই যে দেখুন জাস্ট কি করতেছি আমরা, এই যে সহগটা চেঞ্জ করতেছি, x এর সহগ ছিল a, এখন y এর সহগ a বানিয়ে দিলাম, y এর সহগ ছিল b, সেটাই আমি x এর সহগ বানিয়ে দিলাম, এবং যে কোনো একটা সামনে, হয় এটার সামনে মাইনাস দিবেন বা এটার সামনে মাইনাস দিবেন, মানে মাইনাস না তো চিহ্ন পরিবর্তন করবেন। এখানে দুইটাই প্লাস আছে, এখানে দেখুন একটা প্লাস কিন্তু একটা মাইনাস আছে। মানে যদি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই, মনে করেন যে 4x 3y 5 = 0, এইটার লম্ব সমীকরণ আপনাকে বের করতে বলছে। আপনি খুব ইজিলি কি করবেন বলুন তো, এই যে দেখুন 3x এটা এখানে চলে আসছে, -4y এটা এখানে চলে আসছে। এখন আমি ইচ্ছা করলে এখানেও মাইনাস দিতে পারি আর এটা প্লাস দিতে পারি, অথবা ইচ্ছা করলে এরকমও লিখতে পারি, এটা মাইনাস দিতে পারি, এটা প্লাস দিতে পারি, একই কথা, c = 0, ঠিক আছে? c বা k যেটাই ধরেন। এখন এরপরে কি দেওয়া থাকবে, বলবে যে এটা একটা নির্দিষ্ট বিন্দুগামী, ওই বিন্দুটা এখানে সলভ করবেন, সলভ করলে কিন্তু c এর ভ্যালুটা পাবেন, তাহলে কিন্তু আপনার সমীকরণটা পেয়ে গেলেন। এই যে দেখুন k একটি অনির্ধারিত ধ্রুবক, এখানে বলাই আছে জিনিসটা, কারণ k এর ভ্যালু কিন্তু অনেক কিছু হতে পারে, চেঞ্জ হতে পারে। তো এই যে রেখাদ্বয়ের ঢালদ্বয়ের গুণফল যে -1 হয় সেটা এখানে প্রমাণ করে দেখিয়েছে। তো আমরা জানি যে ঢালদ্বয়ের ঢাল কেমন করে বের করতে হয়, একটা এরকম রেখা থাকলে মাইনাস দিয়ে x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, দেখুন এখানে কত -a/b, দেখুন -a/b, আর এটা ক্ষেত্রে কি হবে, মাইনাস দিয়ে x এর সহগ কত b ডিভাইডেড বাই y এর সহগ কত -a, মাইনাস কাটাকাটি যায় b/a হচ্ছে, এই যে b/a কাটাকাটি করলে দেখুন b কাটা a কাটা -1 হয়ে যাচ্ছে। এই যে দেখুন এখানে যদি আপনি দেখেন এইটা একটা রেখা ছিল, এই রেখাটার ঢাল কত ছিল, m = a/b, এইটার লম্ব সমীকরণ দেখুন, এই যে লম্ব, কারণ হলো কি এই যে দেখুন 90 ডিগ্রি এখানে হইছে, এইটার লম্ব, এটার যে ঢাল সেটা দেখুন m = -b/a, দেখছেন দুইটার। তাহলে এইভাবে কিন্তু আপনারা কি করতে পারেন, একটা রেখা দেওয়া থাকলে তার লম্ব রেখার সমীকরণ বের করে ফেলতে পারেন।
ওকে ফাইন। তা এখন আমরা ওই যে কথাগুলোকে একটু সামারাইজ করে লিখলাম, সামারাইজ করে আমি যে কথাগুলো বলছি সেটাই কিন্তু এখানে লেখা আছে। দেখুন, কোন সরলরেখার সমান্তরাল রেখার সমীকরণ যখন সমান্তরাল যখন বলছে তখন এক্স এবং ওয়াই এর সহগ ঠিক রেখে ধ্রুবক পদটা পরিবর্তন করতে হয়, তাই না? আমরা তো একটু আগেই দেখছি যে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0। এটা যদি একটা রেখা হয়, এটার আপনার সমান্তরাল রেখা কি হবে? এক্স এর সহগ ওয়াই এর সহগ সেম থাকবে এবং চিহ্ন সেম থাকবে, কিন্তু সাথে যে ধ্রুবকটা এটা পরিবর্তন হয়ে যাবে। এটা হলো কিসের ক্ষেত্রে? এটা হলো সমান্তরালের ক্ষেত্রে। আর যখন লম্ব হয় তখন দেখুন এক্স এবং ওয়াই এর সহগ দুটি পরস্পর বিনিময় হবে এবং যে কোনো একটি চিহ্ন বদলাতে হবে এবং ধ্রুবক পদ পরিবর্তন করতে হয়। অর্থাৎ দেখুন লম্বর ক্ষেত্রে কি হবে? bx মাইনাস ay প্লাস k ইকুয়াল টু 0। অর্থাৎ এই যে দেখুন সহগগুলো ইন্টারচেঞ্জ হয়েছে এবং যে কোনো একটা সামনে চিহ্ন পরিবর্তন হয়েছে এবং ধ্রুবক তো চেঞ্জ হবেই। ওকে ফাইন। তা এখন এতক্ষণ যেটা দেখলাম এটা নিয়ে আমরা এখন একটা ম্যাথ দেখি। ম্যাথটা হবে একটা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর উদাহরণ। তো দেখুন k এর মান কত হলে বলছে যে 2x মাইনাস y প্লাস 7 ইকুয়াল 0 এবং 3x প্লাস ky মাইনাস 5 ইকুয়াল 0, রেখা দুটি পরস্পর লম্ব হবে। প্রশ্ন দেখেই কিন্তু আমরা বুঝতেছি লম্ব মানে কি। লম্ব মানে হলো কি, ঢালগুলোর যে গুণফলটা হয় সেটা কিন্তু -1 হয়, তাই না? ওকে, তাহলে দেখুন আমরা প্রথমে রেখা দুইটা লিখলাম। রেখা দুইটা লেখার পরে আমরা সেখান থেকে এই যে y এর ভ্যালুটা আনতেছি, এখান থেকেও কিন্তু y এর ভ্যালুটা আমরা বের করে ফেলতেছি। দেখুন y এর ভ্যালু কেমন করে বের করতে হয় আপনারা জানেন, y কে এক পাশে রেখে বাকিগুলো অন্য পাশে নিয়ে যেতে হয়। এখানে কিন্তু এই যে y সেটা করছি, করার পরে এখানে যেহেতু k আছে, y কে আমরা জাস্ট y রাখতে হবে, এজন্য k দ্বারা ভাগ করা হয়েছে। করার পরে এখন তাহলে যদি এটা হয় তাহলে এখন বলুন তো m1 কত? 2 আর m2 কত? -3/k। দেখুন m1 সমান 2 এবং m2 সমান -3/k, কারণ আমরা জানি যে x এর সহগ যেটা সেটাই আর কি ঢাল হয় এই ক্ষেত্রে y ইকুয়াল mx প্লাস c, কারণ এটা হলো y ইকুয়াল mx প্লাস c এই আকারের সাথে আমরা তুলনা করতেছি। তো এইটা হওয়ার পরে এখন আমরা কি জানি বলুন তো? লম্ব যদি হয়, লম্ব হওয়ার ক্ষেত্রে ঢালদ্বয়ের গুণফল অর্থাৎ m1 ইনটু m2 সমান কি হবে? -1 হবে, তাই না? এই যে দেখুন -1 হবে। দেখুন m1 ইনটু m2 সমান -1 হবে। এখন m1 এর ভ্যালু এবং m2 এর ভ্যালু আমরা এখানে বসালাম। বসানোর পরে দেখুন যে কাটাকাটি করে সবকিছু মিলে এই যে দেখুন এই মাইনাস কাটা যায়, 3 দুগুণে 6 হয়, k ওই পাশে চলে যায়, ফাইনালি k ইকুয়াল 6 আসে। তাহলে রেখা দুটো পরস্পর লম্ব হবে যদি k এর ভ্যালু কি হয়? 6 হয়। দেখছেন, ভেরি ইজি একটা ম্যাথ। তো এখন আমরা নেক্সট টপিকে চলে যাই 14.10, যেখানে আমরা দেখুন দশমিকের পরে আমি কেমন করে পড়লাম 14.10। দশমিকের পরে পড়ার সিস্টেম কিন্তু এইটা 14, মানে দশমিকের আগে আপনি পুরো লেখাটা একসাথে পড়তে পারবেন, কিন্তু পয়েন্টের পরে কিন্তু আপনি 14.10 বলতে পারবেন না, বলতে হবে কি 14.10 এভাবে পড়তে হয়। এটা আপনি কি জানেন? এটা কিন্তু স্ট্যান্ডার্ড নিয়ম, যদিও আমরা স্ট্যান্ডার্ড নিয়মটা ফলো সাধারণত করি না, বাট আপনারা চেষ্টা করবেন যে আমরা স্ট্যান্ডার্ড যে নিয়মটা আছে সেটা 14.10 এভাবে বলতে। আচ্ছা যাই হোক, একটা সরলরেখা থেকে একটা বিন্দু দূরত্ব, অর্থাৎ এই যে একটা বিন্দু আছে, একটা সরলরেখা আছে, এই বিন্দুটা থেকে এই সরলরেখার যে দূরত্বটা সেইটা আমরা বের করব কেমন করে সেটা, অর্থাৎ ডিসটেন্স অফ আ পয়েন্ট ফ্রম আ লাইন। তো দেখি যে কেমন করে সেটা করতে হবে। এখানে প্রুফটা দেয়া আছে, প্রুফটা আপনাদের যেহেতু প্রয়োজন নেই তো আমি এটা নিয়ে বেশি কথা বলতেছি না। আমার মূলত দরকার যেখানে আমরা দেখুন এই যে ত্রিভুজ নিচে, এখানে 3টা ত্রিভুজ হয়েছে, সবগুলো যোগ করা হয়েছে, 4টা ত্রিভুজ হয়েছে, যোগ করে ফাইনালি দেখুন আমার কিন্তু দরকার হলো এই জিনিসটা। অর্থাৎ দেখুন px, y1 বিন্দু হতে x plus by plus c equal 0 রেখার লম্ব দূরত্ব বা দৈর্ঘ্যটা হবে কি? এই যে ax1 plus by1 plus c divided by root over a square plus b square plus minus, এবং এটার এই বাইরের চিহ্নটা, এটা এখানে কি চিহ্ন বলুন তো? এটা কি নির্ণায়ক চিহ্ন? না, এটা নির্ণায়ক চিহ্ন না, এটা হলো মডুলাস চিহ্ন। মডুলাস অর্থাৎ বাংলায় কি বলে? পরমান। অর্থাৎ এখানে কি হয়? শুধুমাত্র পজিটিভ ভ্যালুটা হয়, নেগেটিভ পজিটিভ যাই হোক না কেন আমাদের ক্যালকুলেশন করে ফাইনালি আমাদের শুধুমাত্র পজিটিভ ভ্যালুটা নিতে হবে। বলুন যে কেন এখানে মডুলাস সাইনটা আমরা ইউজ করলাম? বিকজ এটা দেখুন এটা লম্ব দূরত্ব, দূরত্ব বা দৈর্ঘ্য কখনো কি নেগেটিভ হতে পারে? পারে না, আমরা জানি। তো যেহেতু হতে পারে না, এই জন্যই কিন্তু আমরা এখানে পরমান বা পজিটিভটাই শুধু একমাত্র নিব। তো এটা কিন্তু মনে রাখা খুবই সহজ। ax প্লাস by প্লাস c ইকুয়াল 0 এই রেখাটার উপর x1, y1 এই বিন্দু থেকে যে দূরত্বটা, অর্থাৎ এই যে মনে করেন এটা রেখা, এটা হলো দূরত্ব, এই যে দূরত্ব, এই দূরত্বটা বের করার সূত্রটা খুবই ইজি। দেখুন এই যে যেটা আপনি দেখতেছেন ax প্লাস by প্লাস c, এখানেও কিন্তু সেম ax প্লাস by প্লাস c কিন্তু উপরে হবে, কিন্তু x এর জায়গায় কি হবে? x1 হবে, y এর জায়গায় কি হবে? y1 হবে। অর্থাৎ রেখাটার সমীকরণে জাস্ট হলো x এবং y এর জায়গায় আমরা কি করতেছি? যে বিন্দুটা থেকে আমরা দূরত্ব নির্ণয় করতেছি সেই বিন্দুটার ভ্যালু মানটা আমরা এখানে বসাচ্ছি, এবং নিচে কি হবে? নিচে এই যে দেখুন এই প্রথম দুইটা a আর হলো b, এই দুটার কি হবে? স্কয়ার হবে, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার হবে, সামনে একটা প্লাস মাইনাস হবে যেহেতু এটা রুট ওভার, হওয়ার পরে বাইরে একটা কি হবে? পরমান চিহ্ন হবে।
খুবই সিম্পল মনে রাখা কিন্তু। ওকে ফাইন। এখন আমরা তাহলে এখান থেকে একটা অনুসিদ্ধান্ত, দুটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণগুলো সমদ্বিখণ্ডক, অর্থাৎ দুইটা সরলরেখা এরকম আছে, এদের মধ্যবর্তী যে অন্তর্ভুক্ত কোণ, এই যে আছে অন্তর্ভুক্ত কোণ যেগুলো আছে, এই অন্তর্ভুক্ত কোণগুলোর সমদ্বিখণ্ডক, অন্তর্ভুক্ত কোণগুলোকে দুই ভাগ করে যে রেখাটা, সেই রেখাটার সমীকরণটা কেমন হবে দেখুন। সেই রেখাটার সমীকরণ হবে আগেরটার মতোই কিন্তু দেখতেছি আমরা a1x plus b1y প্লাস এই যে a2x plus b2y plus c2 ডিভাইডেড বাই √a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার। আর দেখুন সেম এইটাই কিন্তু এখানে আমরা দেখতেছি, জাস্ট এখানে হলো যেহেতু দুইটা রেখা, এজন্য প্রথমে একবার প্রথম রেখাটার সাথে কম্পেয়ার করছে, এজন্য দেখুন এখানে a1 b1 c1 হইছে, আর দ্বিতীয়টা এর পরবর্তীতে দ্বিতীয়টার সাথে কম্পেয়ার করা হয়েছে, এজন্য a2 b2 c2 হইছে। ঠিক আছে, খুবই কিন্তু সিম্পল জিনিস অ্যাকচুয়ালি। ওকে, তা এটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে কিছু বিশেষ দ্রষ্টব্য আমরা দেখি যে c1 এবং c2, এই যে ax plus by plus c ইকুয়াল 0, এটা এক নম্বরটা হলো এরকম a1 b1 c1, আর a2x plus b2y plus c2 ইকুয়াল 0। এই যে দেখুন এখানে c1 এবং c2 দুইটাই যদি সেম চিহ্ন বিশিষ্ট হয়, অর্থাৎ দুইটাই এখানে পজিটিভ দেখতেছি, যদি এমন হয় তাহলে প্লাস সমীকরণ চিহ্ন বিশিষ্ট সমীকরণটি মূলবিন্দুর অন্তর্ধারী সমদ্বিখণ্ডকের কোণের সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই যে এই রেখাটার মধ্যে যেটা হলো আপনার মূলবিন্দু দিয়ে যাচ্ছে যেটা, সেইটা মূলবিন্দুর অন্তর্ধারী কোণের সমদ্বিখণ্ডক সমীকরণ নির্দেশ করবে, এবং অপরটা মাইনাস চিহ্ন দিয়ে পাওয়া যাবে। অর্থাৎ এই যে মনে করেন যে মূলবিন্দু এইটার মধ্যে আছে, এটার মধ্যে যদি আসে তাহলে দেখুন মূল বিন্দুর সাথে কোনটা রিলেটেড আছে, এইটা, তাহলে এইটা আপনার হলো পজিটিভতে দিয়ে পাওয়া যাবে এবং এটা আপনার নেগেটিভ দ্বারা পাওয়া যাবে। আবার যদি চিহ্ন বিপরীত হয় তখন কিন্তু জাস্ট জিনিসটা কিন্তু সেম উল্টা দেখতেছি আমরা, জাস্ট সেম ডিফারেন্ট আর কি। ওকে, এখন পরবর্তীতে আমরা দেখি যে x1, y1 বিন্দু হতে x cos আলফা প্লাস y sin আলফা সমান p, যদি আপনাকে এই রকম একটা সমীকরণ দেয়া থাকে তাহলে সেটার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এই একটা বিন্দু, এই একটা রেখা, এই রেখার সমীকরণ এইটা, সেটার উপর একটা লম্ব আঁকলাম, এই লম্বটার যে দৈর্ঘ্যটা সেইটা। আগেরবার আমরা দূরত্ব দেখছি, এবার একটা সমীকরণটা আমরা চেঞ্জ করছি এবং লম্বের যে দৈর্ঘ্যটা সেটা আমরা বের করতেছি। তো দেখি এখানে এই যে দেখুন আপনার এটা মনে রাখতে হবে, d ইকুয়াল হলো p মাইনাস x1 cos আলফা মাইনাস y1 sin আলফা। যদিও এটা বই থিওরির মধ্যে আলোচনা করা আছে, বাট এখান থেকে ম্যাথ সাধারণত বেশি একটা আসে না, তো খুব একটা ইম্পর্টেন্ট না, বাট আপনাদের এটা জেনে রাখা ভালো, বিকজ দেখবেন যে কোনো না কোনো এক সময় এটা আপনাদের কিন্তু লাইফে কাজ লাগতে পারে। ঠিক আছে, তো এখন ডি যোগবোধক হলে কি হবে, যে পাশে মূলবিন্দু সেই পাশে, এবং ডি বিয়োগবোধক হলে প্রদত্ত রেখার যে পাশে মূলবিন্দু আছে তার বিপরীত পাশে অবস্থান করবে লম্বটা। ওকে ফাইন। এখন আমরা একটা প্রশ্ন দেখি এটার উপরে, যেটা হবে একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর একটা উদাহরণ হিসেবে। তো x1, y1 বিন্দু হতে ax plus by plus c equal 0 রেখার উপর লম্ব দূরত্ব কত? তো আমরা তো সমীকরণটা একটু আগেই দেখছি যে উপরে থাকে হলো a1x plus b1y plus c1, আর নিচে থাকে হলো √a স্কয়ার প্লাস b স্কয়ার, তো এবং এখানে থাকে প্লাস মাইনাস এবং বাইরে থাকে মডুলাস চিহ্ন। দেখুন এই যে এটা কিন্তু একটা জ্ঞানমূলক প্রশ্ন, ঠিক আছে, ডিরেক্ট আপনাকে সমীকরণটা কি বলে ফর্মুলাটা মনে রাখতে হবে। নেক্সট প্রশ্নটা আমরা দেখি যে এখন একটা ম্যাথমেটিক্যাল টার্ম আমরা দেখতেছি যে 5x plus 12y plus 13, এই রেখাটার লম্ব দূরত্ব মূল বিন্দু থেকে, মূল বিন্দু মানে কোনটা বলেন তো, 0,0 রেখা, তাহলে আমি x এর জায়গায় একবার 0 বসাবো, y এর জায়গায় 0 বসাবো, তাহলে তারপরে ক্যালকুলেশন করে দেখুন x এর জায়গায় 0 হইছে, y এর জায়গায় 0 হইছে, প্লাস 13 নিচে ক্যালকুলেশন হইছে, ক্যালকুলেশন হওয়ার পরে ফাইনালি এই যে ক্যালকুলেশন করে বাকিটা, এই ক্যালকুলেশনটা এগুলো আপনারা কিসে করতে পারবেন, ক্যালকুলেটরের মধ্যেই করে ফেলতে পারবেন। তো করলেন, করার পরে ফাইনালি দেখুন প্লাস মাইনাস আছে নিচে, তাহলে কিন্তু একটা হলো প্লাস মাইনাস 1, দুইটা আছে, কাটাকাটি করে প্লাস মাইনাস 1 আছে, আমরা কোনটা নিব, আমরা প্লাস 1টা নিব, বিকজ এটা দূরত্ব সবসময় পজিটিভ হয়। ওকে, তাহলে এখন আমাদের এই সাথে সাথে আমাদের থিওরি পার্টটা শেষ হয়ে গেল। এখন আমরা প্রয়োজনীয় সূত্রাবলীগুলো দেখব, দেখার পরে আমরা কিন্তু ডাইরেক্ট ম্যাথমেটিক্সে চলে যাব। আর তাহলে প্রথমে আমরা প্রয়োজনীয় সূত্রাবলীগুলো দেখি। দেখুন এখানে মোটামুটি আমরা যে যতগুলো সূত্র এতক্ষণ পর্যন্ত কভার করেছি সবগুলো এখানে দেওয়ার চেষ্টা করেছি, এরপরেও দুই একটা বাদ পড়ে যেতে পারে, এজন্যই আমি আপনাদের বলি যে আপনারা অবশ্যই খাতা কলম সাথে রাখবেন, যেখানে যেই সূত্রগুলো পাবেন সবগুলো কিন্তু আপনারা খাতায় নিজেরা নোট করে ফেলার চেষ্টা করবেন। তো এখন আমরা সমস্যাগুলি সমাধানে আসব। আপনারা জানেন যে আমাদের সমস্যাগুলি সমাধান তিনটা সেগমেন্টে হয়ে থাকে। প্রথম সেগমেন্টে আমরা দেখব অতি সংক্ষিপ্ত, এরপর সংক্ষিপ্ত এবং ফাইনালি আমরা দেখব রচনামূলক, এবং তাতেই যে শেষ হবে তা না, এরপর আমরা একটা শর্ট সাজেশন দিব যে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে। তা প্রথমে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সেগমেন্টে শুরু করলাম। দেখুন y plus 4 equal 0 রেখাটি কোন অক্ষের সমান্তরাল? এটাকে আমরা যদি একটু চেঞ্জ করে লিখি, y equal কি হচ্ছে
-4। তো y ইকুয়াল যদি b হয় তাহলে সেটা কিসের সমান্তরাল হয় বলুন তো, x অক্ষের সমান্তরাল। এই যে দেখুন y ইকুয়াল -4, তাহলে রেখাটা কোন দিকে যাবে, এটা তো আমরা জানি এটা হলো x অক্ষ, x y x প্রাইম, আর এটা হলো y ও y প্রাইম। তাহলে y ইকুয়াল -4 মানে এই যে দেখুন y ইকুয়াল -4 মানে এই যে এই না এইদিকে না, তো এইদিকে যেহেতু মাইনাসের জন্য এটা হবে হলো y ইকুয়াল -4 এর সমীকরণ। তো তাহলে দেখতেছেন এটা কি x অক্ষের সমান্তরাল, এই যে দেখুন x অক্ষের সমান্তরাল। পরবর্তী যে y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণটা এখন আমরা দেখি, সেটা হলো x ইকুয়াল a। তো দেখুন এখানে আমরা দুটি একসাথে জানলাম যে y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ x ইকুয়াল a, আর x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হলো y ইকুয়াল b, যেখানে a হলো ইচ্ছামূলক ধ্রুবক আর এখানে b হলো ইচ্ছামূলক ধ্রুবক। ঢাল বা ক্রমাবনতি কাকে বলে অলরেডি আপনারা জানেন, যে দেখুন কোন সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ করে, কোন সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ করে তার tan এর অনুপাতকে, এটা মনে রাখার বিষয় যে tan এর অনুপাত, অর্থাৎ m ইকুয়াল হলো tan থিটা, যেখানে থিটা হলো x অক্ষের ধনাত্মক দিকের সাথে। এখানে কিন্তু এই পাশেও কোণ আছে, এই পাশেও কোণ আছে, এগুলো কোণ কিন্তু আমরা নিব না, আমরা দিব যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা সেইটার যে ভ্যালুটা সেটা হলো যদি থিটা হয় তাহলে সেটা tan থিটাটাই হবে ঢাল বা m বা স্লোপ। পরবর্তী প্রশ্নে আমরা দেখি দুইটা এখানে পয়েন্ট দিয়ে বলছে যে এটা সংযোগ রেখার ঢাল কত। তো আমরা জানি যে সংযোগ রেখার ঢালের এখানে m এর সূত্রটা হলো y1 - y2 ডিভাইডেড বাই হলো x1 - x2। তাই এখানে আপনারা ইচ্ছা করলে এখানে x1 y1 ধরতে পারেন, x2 y2 ধরতে পারেন, আবার ইচ্ছা করলে এটা x1 y1 এটা x2 y2 ধরতে পারেন, আপনাদের ইচ্ছা আর কি। যে জাস্ট হলো ক্যালকুলেশন করে দেখবেন যে ফাইনালি কি আসে, এই যে আসলে এটা ভেরি সিম্পল প্রশ্ন। ওকে, নেক্সট প্রশ্নে আমরা দেখি 5,7 বিন্দু দিয়ে অতিক্রান্ত রেখার ঢাল যদি m হয় তাহলে সমীকরণ লেখো। তো আমরা কি জানি, আমরা জানি যে সমীকরণটা হলো y - y1 ইকুয়াল হলো m ইনটু x - x1। তো এখানে y1 এবং x1 এর ভ্যালু কিন্তু আমাদের এই যে এটা দেয়া আছে, ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে তাহলে কিন্তু আমাদের এই যে হয়ে গেল জিনিসটা। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখি 5x + 12y + 13 রেখার ঢাল কত। এটা কিন্তু আমরা দুই ভাবে করতে পারি। একটা হলো আমরা জানি যে ax + by + c আকারে যদি কোনো সমীকরণ থাকে তাহলে তার ঢাল হবে হলো মাইনাস, উপরে হবে x এর সহগ 5 আর নিচে থাকবে y এর সহগ হলো 12। অথবা ইচ্ছা করলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখুন এই যে এখানে কিন্তু এইভাবে করা হয়েছে, আবার ইচ্ছা করলে এইভাবে করতে পারি 5x + 12y + 13 ইকুয়াল হলো 0, অর্থাৎ সেখান থেকে আমরা বলতে পারি 12y সমান হলো -13 - 5x, তারপরে y অর্থাৎ y ইকুয়াল হবে হলো -13/12 -5/12x। এরপরে কি হয়, y ইকুয়াল হলো mx + c। তো এখানে x এর সহগ কত আছে, -5/12, তার মানে -5/12টাই কিন্তু m। দেখুন সেম অ্যান্সার কিন্তু আসছে। তো আপনারা বিভিন্ন ভাবে একটা ম্যাথ করতে পারেন, যেটা আপনাদের কাছে বেটার মনে হবে সেটাই আপনারা করবেন। যদি এই সূত্র মনে থাকে তো এটা দিয়ে করে ফেলবেন, খুবই সহজ। আর যদি এটা আপনাদের একটু মাথায় একটু ক্যাচ করতে সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আপনি এইভাবে ক্যালকুলেশন করে নিয়ে আসলেন, কোনো সমস্যা নেই। ওকে, নেক্সট হলো একটা সমীকরণ দিয়ে আমাকে বলছে রেখাটির চিত্র অঙ্কন করো। তো আমি জানি যে x/a + y/b = 1, এটা কিসের সমীকরণ নির্দেশ করে, এখানে এই যে দেখুন a হলো x অক্ষের খণ্ডিত অংশ এবং b হলো y অক্ষের খণ্ডিত অংশ নির্দেশ করে। তাই x অক্ষের খণ্ডিত অংশ হলো a মানে কি a, 0 বিন্দুতে, এবং y অক্ষের খণ্ডিত অংশ -b মানে কি 0, -b বিন্দুতে এটা সেট করছে। তাহলে রেখাটা কেমন হবে, দেখুন এই যে a, 0 বিন্দুতে এবং এই যে 0, -b বিন্দু দ্বারা এই রেখাটা গেছে। দেখছেন জাস্ট আমার সমীকরণ থেকে কিন্তু এই রেখাটা কোন দিক দিয়ে যাচ্ছে সেটা কিন্তু আমি জাস্ট দুইটা পয়েন্ট বের করে বলে দিতে পারতেছি। খুবই মানে এই জন্যই আপনাকে বলছি যে এই যে এই চ্যাপ্টারটা এটা কিন্তু আপনার কি প্র্যাকটিক্যাল লাইফের সাথে খুবই রিলেটেড হবে, এবং এই জন্য আপনার পড়তে কিন্তু ভালো লাগবে চ্যাপ্টারটা। তা আশা করি আপনারা এনজয় করতে পারতেছেন। তো আমরা এখন পরবর্তী প্রশ্ন দেখি, যে রেখাটি উভয় অক্ষকে সমপরিমাণ অংশে সেট করে। তো আমরা তো জানি যে x/a + y/b, আগের প্রশ্নটাই দেখতেছি y/b সমান হলো 1। এটা হলো আমার কি মানে অক্ষদ্বয়ের স্থানাংশের পরিমাণ। এখানে বলছে উভয় অক্ষকে সমপরিমাণ সেট করে। তো আমি হয় এই বিটাকে a বানিয়ে দিব, মানে দুইটাকে a দিব, অথবা এই এটাকে b দিয়ে দুইটাকে b দিয়ে দিব। তো এখানে দেখি আমরা কোনটা করছি, এখানে আমরা দুইটাকেই a ধরছি, ধরে এখন যেহেতু দুইটাকেই a ধরছি, এখন আমরা একটু ক্যালকুলেশন করে কি করতে পারি, এই যে a এখানে লসাগু করলে কি হবে, x + y থাকবে, আর এটা এই পাশে চলে গেল x + y = a। এইটাই হলো আপনার যে রেখাটি উভয় অক্ষকে সমপরিমাণ অংশে সেট করে। অর্থাৎ এই একটা এই যে আপনি দেখেন x অক্ষকে যে পরিমাণ সেট করছে, y অক্ষকেও সেই পরিমাণ সেট করছে, x অক্ষকে a, y অক্ষকেও এই পরিমাণ সেট করছে, ঠিক আছে। সেই অংশটা আপনারা জানেন যে সেই অংশের এই যে এই পার্টটা, ঠিক আছে। ওকে, নেক্সট আমরা দেখি যে 4x + 5y - 9 = 0 রেখাটি অক্ষদ্বয়কে সেট করলে ছেদাংশগুলো কত। আমরা এটাকে কিভাবে কনভার্ট করব অবশ্যই x/a + y/b = 0, কি বলে 1, এইভাবে কনভার্ট করার পরে a এবং b যেটা সেটাই কিন্তু আমার ছেদাংশগুলোর মান। তো চলুন আমরা সেটা এইভাবে কনভার্ট করার চেষ্টা করি।
করলে দেখুন এখানে যেহেতু এখানে আমরা কি জানি, আমরা এই যে এই পাশে একটা 1 থাকা লাগবে, তো এই 9টাকে আমরা কি করছি এই পাশে নিয়ে আসতে থাকলে হলে এইভাবে 9 হয়ে গেছে। 9 হওয়ার পরে তারপরে কি হয়েছে, আমরা 9 দিয়ে যদি ভাগ করে দিই তাহলেই তো হচ্ছে এখানে 1 হয়ে যায়। দেখুন 9 দিয়ে ভাগ করছি। এখন দেখুন এখানে আমার তো লাগবে x/a, কিন্তু এখানে আছে 4x/4 আছে, তাহলে এই 4টাকে আমার সরাতে হবে। তাহলে আমরা কি করলাম, এই যে 4টাকে এখান থেকে নিচে চলে গেল, তাই না? দেখুন এই যে, কারণ কি x ইনটু এই যে এটাকে যদি আমি চেঞ্জ করি তাহলে কিন্তু x ইনটু 4/9 আসে, যেটা কিন্তু মানে 4x/9 আসে, সেম জিনিস কিন্তু আসে, তাই না? তার মানে এটা কিন্তু ঠিক আছে। সিমিলারলি এটাও এইভাবে করা হয়েছে, মানে উপরে যেটা আছে সেটাকে জাস্ট নিচে লিখে দিবেন। তো লিখলে এখন তাহলে x অক্ষের ছেদাংশ হবে 9/4, y অক্ষের ছেদাংশ হবে 9/5, ঠিক আছে? ওকে ফাইন। তো পরবর্তী প্রশ্নে আমরা দেখি যে a1 এই যে তিনটা রেখা আপনাকে দিয়ে দিচ্ছে, দিয়ে এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন যে তিনটি সমবিন্দু হওয়ার শর্ত কি। সমবিন্দু হওয়ার শর্ত আমরা জানি যে এইভাবে আপনার নির্ণয়কটা লিখবেন, নির্ণয়কটা সমান 0 হতে হবে, তাহলে এটা সমবিন্দু হবে। ওকে, পরবর্তী প্রশ্ন, -2,3 বিন্দু দিয়ে গমনকারী x অক্ষের সাথে সমান্তরাল সরলরেখার সমীকরণ। তো x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ আমরা জানি y ইকুয়াল হলো b। y ইকুয়াল b, এখানে জাস্ট y এর ভ্যালুটা আমার দরকার, y এর ভ্যালু এখানে আছে 3, তার মানে y ইকুয়াল হবে হলো 3। দেখুন y ইকুয়াল 3, দেখুন এটা আমার কিন্তু x এর ভ্যালুটা যাই হয় হোক না কেন কোনো সমস্যা নেই, সেটা আমার দেখার বিষয় না। ওকে, তো এটাকে একটু কনভার্ট করে y - 3 = 0 এভাবে লিখতে পারেন, আবার ইচ্ছে করলে এটাও রাখতে পারেন, সমস্যা নেই। এটাই হলো সেই নির্ণয় সমীকরণটা। ওকে, তো পরবর্তী প্রশ্নে অক্ষদ্বয়ের ছেদক অংশ 5 এবং 4 হলে রেখাটির সমীকরণ লেখো। তো আমরা জানি x/5 যোগ হলো y/4 ইকুয়াল কত হবে, 1 হবে। দেখুন x/5 ইকুয়াল y/4, দেখুন এই যে ইকুয়াল হচ্ছে 1 হবে, কারণ আমরা এই সমীকরণটা অনুসারে বসাইছি। এখানে a এবং b এর ভ্যালু, a মানে হলো আপনার কি x অক্ষের ছেদক এবং b হলো y অক্ষের ছেদক। এখানে আমরা সিরিয়াল বাই হিসেবে ধরছি যে এটা x অক্ষের ছেদক এবং এটা y অক্ষের ছেদক। ওকে, তা এখানে যেহেতু লসাগু করে ভগ্নাংশটাকে সরিয়ে ফেলে আমরা 4x + 5y = 20 করে ফেললাম। এটা কেমন করে করতে হয় আপনারা অলরেডি সবকিছু জানেন অলরেডি। তো এখন পরবর্তী পয়েন্টটা আমরা দেখি, x = 2 এবং y = 3 রেখা দ্বয়ের ছেদ বিন্দু এবং মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ লেখো। এই দুইটা রেখার ছেদ বিন্দু কোথায় হবে বলুন তো, 2,3 বিন্দুতে হবে, তাই না? আর এবং মূল বিন্দুগামী, তাহলে মূল বিন্দু কোনটা, 0,0। তো দুইটা বিন্দু যদি দেয়া থাকে তাহলে আপনারা সেখান থেকে সমীকরণ বের করতে পারেন। x1 - x2 ডিভাইডেড বাই x2 আচ্ছা x না, এই যে ভুল করলাম, x - x1 ডিভাইডেড বাই x1 - x2 সমান হলো y - y1 ডিভাইডেড বাই y1 - y2। এই রেখা এই পয়েন্টটা দিয়ে কিন্তু আপনারা ক্যালকুলেট করে ফেলতে পারবেন। দেখুন ফাইনালি কিন্তু 3x - 2y = 0, এটা কিন্তু আমার সেই নির্ণয় সমীকরণ। ওকে, দুটি সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্তে কি, আমরা জানি যে ঢালবের গুণফল কি হবে, -1 হবে। দেখুন ঢাল দুটির গুণফল -1, অর্থাৎ m1 * m2 সমান -1। আর যদি সেটা এই যে এইভাবে x + by + c এইভাবে যদি থাকে তাহলে সেটা লম্ব হওয়ার সত্যটা কি, দেখুন তো এই যে a1 a2 + b1 b2 সমান হলো 0, ঠিক আছে? একটা এই সত্য আছে, এই সত্য আছে, সবগুলো কিন্তু আমি এখানে নিয়ে আসার চেষ্টা করছি যেন আপনারা এতক্ষণ থিওরিতে যেগুলো পড়লেন সেটাও একটা ডিভাইস হয়ে যায়। ওকে, তারপর প্রশ্নটা আমরা দেখি, দুটি সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে যে ঢালের মধ্যে সম্পর্ক কি, আমরা জানি যে m1 এবং m2 দুইটা কি হবে, সমান হবে, অথবা ঢালের গুণফল কি হবে, m1 m2 সমান হলো 1 হবে। ওকে, দেখুন পরবর্তী প্রশ্ন দেখি, lx + my + n এইটার লম্বর যে কোনো রেখার সমীকরণ। আমরা জানি লম্ব রেখার ক্ষেত্রে কি করতে হবে, জাস্ট xy এর যে সহগটা আসে সেটা ইন্টারচেঞ্জ করতে হবে, যে কোনো একটা চিহ্ন চেঞ্জ করে দিতে হবে এবং এই যে ধ্রুবকটা সেটাও চেঞ্জ করতে হবে। দেখুন এই যে এখানে x এর সহগ কত, l, আর এখানে আমরা y এর সহগ কিন্তু l বানিয়ে ফেলছি। এখানে y এর সহগ ছিল m, এখানে আমরা x এর সহগ m বানিয়ে ফেলছি, ইন্টারচেঞ্জ করা হয়েছে। n এর জায়গায় এখানে আমরা কি একটা নতুন একটা ধ্রুবক আছে যেটা একটা ইচ্ছামূলক ধ্রুবক বলছি, এবং যে কোনো একটা হয় আমরা এটার সামনে মাইনাস হতে হবে, এটার সামনে মাইনাস দিচ্ছি কারণ এখানে দুটোই প্লাস আছে। ওকে, তো পরবর্তীটা দেখি, x/2 - y/3 = 1 রেখার উপর লম্ব রেখার সমীকরণ কি হবে, রেখার উপর লম্ব রেখার সমীকরণ একদম সেম, এটাই হবে, জাস্ট হলো এই যে এই 2টা এখানে আসবে, 3টা এখানে আসবে এবং এটার সামনে যেহেতু মাইনাস আছে এটা আমরা প্লাস দিয়ে ফেলবো। দেখুন এই যে, এবং সাথে একটা k লিখে ফেলবো অবশ্যই, কারণ k টা হলো সেই ইচ্ছামূলক ধ্রুবক। পরবর্তী প্রশ্ন আমরা দেখি, এটা একটা হলো আপনার প্রমাণ টাইপের প্রশ্ন, a1x + b1y + c1 = 0 এবং a2x + b2y + c2 = 0 হলে সরলরেখা দুটি পরস্পর যদি লম্ব হয় তাহলে প্রমাণ করতে হবে a1 b2 + b1 b2 সমান হলো 0। তো এই প্রমাণটা কিন্তু আমরা থিওরির মধ্যে অলরেডি পড়ে আসছি যে সরলরেখার ঢাল মানে কি, আমরা জানি m = -x সহগ ডিভাইডেড বাই y এর সহগ, তাহলে সেখান থেকে আমরা এইটা এবং এইটা দুইটারই ঢাল বের করে ফেললাম। দেখুন দুইটারই ঢাল বের করে ফেললাম, ঢাল বের করার পরে আমরা জানি যে ঢালের গুণফল m1 * m2 সমান কি হবে, -1 হবে। তো -1 হবে, সেখানে আমরা এখন ক্যালকুলেশন মানগুলো বসালাম, এই যে এই দুইটা মান বসালাম, বসানোর পরে এই দুইটা আমরা ক্যালকুলেশন করার পরে ফাইনালি দেখুন এই যে a1 a2 আর এটা এখানে এই পাশে চলে গেল, তাহলে হচ্ছে -b1 b2 অর্থাৎ a1 a2 + b1 b2 সমান হলো 0। তো প্রুফ দেখে একটু জ্ঞানজাম মনে হলো, অ্যাকচুয়ালি কিন্তু প্রশ্নটা খুবই সহজ। আপনি জাস্ট যে থিওরিটা আপনি জানেন মাথায় আছে সেটা দিয়ে আপনি শুরু করবেন, দেখবেন যে শেষ হয়ে গেছে। ওকে, এই জন্য তাহলে আমরা সেই সঙ্গে সঙ্গে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের সেগমেন্টটা শেষ করলাম।
তো সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের প্রথম প্রশ্ন আমরা দেখি, একটি সরলরেখা y অক্ষ থেকে -3 অংশ সেট করে এবং এর ক্রমাবনতি 1, তাহলে রেখাটির সমীকরণ নির্ণয় করো। দেখুন, ক্রমাবনতি মানে হলো ঢাল বা যেটা হলো m বলা হয় আর কি, ঠিক আছে। এবং y অক্ষ থেকে -3 অংশ সেট করা মানে কি, y অক্ষ থেকে সেটাংশ মানে হলো যে b, যেটা আর কি x/a + y/b = 1, সেখান থেকে আর কি। তো আমরা প্রথমে রেখাটির সমীকরণ ধরে নিলাম y = mx + c। এখানে ঢাল যেহেতু দেওয়া আছে, তো ঢাল যেহেতু কি আছে 1 দেওয়া আছে এবং সেটাংশ হলো -3 দেওয়া আছে, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা দেখুন এই 1 নম্বর সমীকরণের মধ্যে m এর ভ্যালু কত 1, x, তো x এর মধ্যে থাকলো, এবং c এর ভ্যালু কত -3 বসাইলাম। বসানোর পরে ক্যালকুলেশন করলাম, যেটা আসলে সেটাই কিন্তু আমার নির্ণয় রেখার সমীকরণ, ঠিক আছে। ফাইনাল কমপ্লিট। ওকে, নেক্সট প্রশ্নে আমরা যাই। 1,1 3,4 এটা হলো a, 5,-2 ত্রিভুজের শীর্ষ AB এবং AC মধ্যবিন্দু সংযোজক রেখার সমীকরণ নির্ণয় করে এবং দেখা হচ্ছে তার BC এর সমান্তরাল। তা আমরা মোটামুটি এখানে একটা ছবি এঁকে ফেলি যে 1 1, তাহলে কত হবে 1 1, এইদিকে একটা বিন্দু হবে, এটা হবে A বিন্দু, B হবে হলো 3 4, তাহলে এইদিকে হলো 3 4, এইদিকে একটা বিন্দু হবে B, আর C হলো 5 - 2, তাহলে 5 - 2, তাহলে এইদিকে হবে C বিন্দু। এখন এই তিনটা রেখা আমরা যোগ করে ত্রিভুজটা কিন্তু আমাদের দেখতে মোটামুটি এরকম হবে। তো দেখছেন বিন্দুগুলো দেখে আমি কিন্তু মোটামুটি একটা রাফ একটা খসড়া করে ফেলতে পারি ছবিটা কেমন হবে দেখতে। এখন বলছে AB এবং AC বিন্দুর মধ্যবিন্দু সংযোজক রেখা, AB এবং AC, AB কোনটা, এই যে এটা, এটার মধ্যবিন্দু বের করতে হবে, আর AC কোনটা, এইটা, এটার মধ্যবিন্দু বের করতে হবে। তো মধ্যবিন্দু বের করার সিস্টেমটা আপনারা জানেন যে x1 + x2/2 আর হলো y1 + y2/2। তা এখানে যখন আমরা এই দুইটা নিব তখন তার মধ্যবিন্দু কেমন করে হবে, এই যে দেখুন, x1 হবে এই যে a আর b, এই দুইটা x1 + x2, y1 + y2, দেখছেন, ক্যালকুলেশন করলাম এবং 2 দিয়ে ভাগ করে হলে যেটা আসলো সেটা হলো ab এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক পাইলাম। এখন এরপরে বলছে ac এর মধ্যবিন্দু রেখা, তাহলে ac কোনটা, এইটা, তাহলে a হলো এইটা এবং c হলো এইটা, এই দুটার মধ্যবিন্দুর স্থানাঙ্ক এখন আমরা বের করে ফেললাম। তো বের করার পরে এখন দেখুন কি বলছে, রেখাটার সমীকরণ নির্ণয় করো। তো দুইটা বিন্দু যদি আপনার দেয়া থাকে তাহলে সেখান থেকে আপনি সমীকরণ বের করতে পারবেন না, পারবেন। এই যে x - x1 / x1 - x2 = y - y1 / y1 - y2, এই সমীকরণটার মধ্যে আপনি x1 x2 y1 y2 কোথায় হবে, এই যে x1 x2 y1 y2 ভ্যালুগুলো বসাবেন। বসানোর পর ফাইনালি কিন্তু আপনি দেখুন যে সমীকরণটা এরকম একটা পেয়ে যাবেন। দেখুন এই যে সমীকরণ পেয়ে গেলেন, ক্যালকুলেশন করলেন। ক্যালকুলেশনটা কেমন করে হয় এটা আপনি তো খুবই ইজি, এটা এর জন্য আমি ভালো করে বলতেছি না। দেখুন এই যে দেখুন ফাইনালি আসলো, এটা হলো সেই নির্ণয় রেখাটার সমীকরণ। তো এটা আসলো, এখন বলছে যে তাহলে BC এর সমান্তরাল সেটা দেখাতে হবে। তো BC এর সমান্তরাল দেখানোর জন্য আমাদের BC যেটা আছে, সেই BC দুইটা বিন্দু আছে, এই দুই বিন্দুকে আমি যে রেখাটা যাচ্ছে সেটা আমাদের সমীকরণটা বের করতে হবে, তাই না। তাহলে এই যে দেখুন, সেটা আমাদের আসলে সমীকরণটা না বের করলেও আমরা করতে পারি, কিভাবে করতে পারি, যে এখান থেকে আমরা কিন্তু এটা ঢাল বের করতে পারি। ঢাল কি হবে বলুন তো, -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। এই দেখুন মাইনাস দিয়ে উপরে x এর সহগ, নিচে হলো y এর সহগ, তাহলে ক্যালকুলেশন করে কত হলো -3। এবং BC এর ঢাল কত হবে বলুন তো, ঢাল মানে আমরা জানি y1 - y2 ডিভাইডেড বাই x1 - x2। তো এই যে y1 - y2 x1 - x2 ক্যালকুলেশন করলেন, ক্যালকুলেশন করে দেখুন ফাইনালি এখানেও কিন্তু -3 আসতেছে। তো আমরা কি জানি যে m1 আর m2 যদি সমান হয়, অর্থাৎ ঢাল যদি সমান হয়, তাহলে সে কি হবে, রেখা দুটো সমান্তরাল হবে। তাহলে যেহেতু ঢাল সমান, তাহলে রেখাগুলো কি সমান্তরাল, তাহলে আমার কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেল। তো পরবর্তী প্রশ্ন আমরা যাই। একটা বিন্দু আপনাকে দেয়া আছে, দিয়ে বলছে এখান থেকে 7.5 একক দূরবর্তী এবং 3x + 4y + 7 রেখাটির সমান্তরাল রেখাসমূহের কি বড় সমীকরণটা বের করো। তো ঠিক আছে, আমরা তাহলে প্রথমে সমান্তরাল সরলরেখার সমীকরণ আমরা জানি যে কি করতে হয়, x এবং y এর সহগ যা আছে সেমই রাখতে হয়, কিন্তু ধ্রুবক পদটা কি করতে হয়, চেঞ্জ করতে হয়। তাহলে সমান্তরাল রেখার সমীকরণ আমরা লিখলাম। লেখার পরে যেহেতু বিন্দু দেয়া আছে, তো এই বিন্দুকে আমি হলে এই বিন্দু থেকে লম্ব দূরত্বটা কত হবে সেটা আমরা বের করে নিই। বের করলে দেখুন আপনারা জানেন যে এটাও কিভাবে করতে হয়, x1 + by1 + c ডিভাইডেড বাই হলো √a² + b², এটার হলো পরমান। তো এখানে পরমান চিহ্নটা আপনারা দিয়ে দিবেন, পরমান চিহ্নটা দিয়ে নিলেন, দিয়ে তাহলে ফাইনালি কিন্তু k - 5 ডিভাইডেড বাই 5ই আসলো। তো এটা আসলে এখন এইটা যে লম্ব দূরত্বটা আমরা বের করলাম সেটা কিন্তু এখানে বলে দিয়েছে যে 7.5 একক, 7.5। তা এইটা হলো কি, এটা একটা মিশ্র ভগ্নাংশ। আপনারা জানেন যে ভগ্নাংশ 3 প্রকার হয়, প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র। মিশ্র মানে একটা ফুল একটা সংখ্যা থাকে এবং একটা প্রকৃত ভগ্নাংশ থাকে। এটাকে আমাদের অপ্রকৃত কেমন করে করতে হয় জানেন বলুন তো, 7 × 14 রেখে 15, তাহলে উপরে আসে 15, নিচে আসে 2। এটা করলেন, এটা এখানে দিলেন, দেওয়ার পরে
এখানে প্লাস মাইনাস দুইটাই দিলেন, দুইটা দেওয়ার পরে কারণ এখানে আমরা হলো এখানে মডুলাস থেকে যেহেতু আসছি এর জন্য প্লাস মাইনাস দুইটাই দিতে হবে। দেওয়ার পরে এখন এখানে ক্যালকুলেশন করে এখান থেকে আমি কে এর ভ্যালুটা বের করে নিলাম। দেখুন কে এর ভ্যালু কত আসলে, এখানে যেহেতু প্লাস মাইনাস দুইটা আছে এই জন্য একবার 75 আর 5 মিলে 75 আর 75/2 এটা আপনি ইয়া করবেন ক্যালকুলেটরের মাধ্যমে করবেন, করলে দেখবেন যে ফাইনালি এই দুইটা ভ্যালু আসে। তো তাহলে আমাদের কিন্তু সমান্তরাল রেখার সময় সমীকরণ বের করতে বলছে। সমীকরণে এখন এই যে সমীকরণটা যেটা আছে এখানে আমি কে এর ভ্যালুটা বসিয়ে দিব, কে এর ভ্যালু একবার এটা বসাবো একবার এটা বসাবো, দুইটা বসানোর পরে যেটা আসবে সেটাই কিন্তু আমার সেই সমীকরণ। এই যে দেখুন ক্যালকুলেশন করলাম, করে এখানে যেহেতু ভগ্নাংশ আছে তো 2 দিয়ে যদি আমি গুণ করে দিই সবগুলো তাহলে কিন্তু জিনিসটা ঠিক মতো হয়ে যাচ্ছে। এখানে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, 2 দিয়ে গুণ করার পরে যেটা আসতেছে তাহলে সেটা কিন্তু আসতেছে। এই যে দেখুন দুইটা সমীকরণ আমরা পেয়ে গেলাম। তো এই দুইটাই হলো আমার সেই নির্ণয় সমীকরণ। পরবর্তী প্রশ্ন, 1,1 বিন্দু দিয়ে যায় এবং y = 2x + 7 রেখাটির উপর লম্ব হয় এমন সরলরেখার সমীকরণ। জাস্ট সেম আগের প্রশ্নটার মতোই এখানে আমি কি করব, লম্ব যেহেতু তো আমাদের কি করতে হবে, এই যে প্রথমে এই যে দেখুন কি করলাম, আমরা x এর সহগটাকে চেঞ্জ করে y এ নিয়ে আসলাম এবং y সহগটাকে চেঞ্জ করে x এ নিয়ে আসলাম। এবং দেখুন এখানে যদি আমি এটা ইন্টারচেঞ্জ করে এক পাশে নিয়ে আসতাম তাহলে এটা যে হতো 2x - y + 7 = 0 হতো। তো এই জন্য এটা যেহেতু মাইনাস চিহ্ন আছে এই জন্য পরবর্তীতে আমরা এটার সামনেও কিন্তু প্লাস চিহ্ন দিয়ে দিয়েছি, মানে একটা চিহ্ন পরিবর্তন করতে হয় আপনারা জানেন এবং কনস্ট্যান্ট একটা চেঞ্জ করে নিতে হয়। তো করলাম, করার পরে এখন বলছে যে এটা 1,1 বিন্দু দিয়ে যায়, তো এটাকে 1,1 বিন্দু দিয়ে যদি নিয়ে যাই তাহলে কিন্তু আমার এই যে x এবং y জায়গায় আমি 1 এবং 1 বসাবো। তো বসানোর পরে দেখুন কে এর ভ্যালু এখান থেকে আমরা ইজিলি বের করে ফেলতে পারি, k = -3। এবং এই k = -3টা এই যে এক নম্বর সমীকরণে আমি বসাবো, বসালেই কিন্তু আমি যে রেখাটা পাবো এটাই কিন্তু সেই নির্ণয় সরলরেখাটার সমীকরণ। যে খুবই ইজি এবং প্র্যাকটিক্যাল একটা অঙ্ক। ওকে, নেক্সট তাহলে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের সেগমেন্টেশন শেষ করলাম। এখন আমরা কিছু আপনাদের প্র্যাকটিসের জন্য দিচ্ছি। এই যে দেখুন কিছু প্র্যাকটিসের জন্য ম্যাথ আপনাদের জন্য। আপনারা জানেন যে আমাদের প্রশ্নগুলো কিভাবে সেট করা হয়। আমাদের প্রশ্নগুলো সবসময় করা হয় যে বিগত বছরের বিভিন্ন প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা শর্ট লিস্ট করি এমনভাবে যেন আপনার সবগুলো টাইপের ম্যাথ আপনার এখানে কভার হয়ে যায় মোটামুটি, এবং যেগুলো পরীক্ষায় আসার মতো এবং বিশেষ করে এক্সারসাইজের ম্যাথগুলো সেখান থেকে আমরা এক্সারসাইজের মধ্যে আপনারা জানেন যে বিগত বছরের প্রশ্ন থাকে বা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো থাকে সেগুলো থেকে আমরা মেনলি জিনিসটা আনার চেষ্টা করি যেন আপনাদের জন্য জিনিসটা সুবিধা হয়, প্র্যাকটিসের সুবিধা হয়। তা অবশ্যই আপনারা এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন। তাহলে এখন আমরা ফাইনাল সেগমেন্ট রচনামূলক সেগমেন্টে চলে আসতেছি, তবে এটা কিন্তু ফাইনাল না, এরপরে কিন্তু আপনাদের জন্য একটা সাজেশন পার্ট রয়েছে। তো রচনামূলকের প্রথম প্রশ্নটা আমরা দেখতেছি, একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে যা 2, -3 বিন্দু দিয়ে যায় এবং 2x - 3y = 7 রেখাটার উপর লম্ব। সেম আগের প্রশ্নটার মতোই এখানে এটা চেঞ্জ করে কি হবে, 3x + 2y + k = 0 এরকম হবে। কেন হচ্ছে বলুন তো, কারণ এই যে x এবং y এর সহগ আমরা ইন্টারচেঞ্জ করছি, এখানে মাইনাস আছে তো আমরা একটা চিহ্ন চেঞ্জ করে এখানে প্লাস চিহ্ন দিয়ে দিয়েছি এবং এখানে একটা কনস্ট্যান্ট টার্ম একটা এক্সট্রা নিয়ে এসেছি। নিয়ে এখন এটাকে আমরা 2, -3 বিন্দুকে আমি যেহেতু x এর জায়গায় আমরা 2 বসাবো, y এর জায়গায় -3 বসাবো, বসে k এর ভ্যালু ক্যালকুলেশন করে বের করব। দেখুন একদম সেম সেই কাজটাই কিন্তু আমরা এখানে করছি। দেখুন এই যে ক্যালকুলেশন করে k এর ভ্যালু যেহেতু 0 আসলো তার মানে আমাদের ফাইনালি রেখাটার ভ্যালু কত হবে, 3x + 2y + 0, 3x + 2y = 0। এটাই হলো আমার সেই নির্ণয় সমীকরণ। ওকে, তো পরবর্তী প্রশ্ন আমরা দেখি, একটা সরলরেখা 2,5 বিন্দু দিয়ে অতিক্রম করে এবং অক্ষদ্বয় হতে সমমানের বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করে। আমরা এই ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব, x + a + y/b = হলো 1 এইটা। তো যেহেতু সমমানের বিপরীত চিহ্ন বিশিষ্ট, তো আমি যদি ধরি যে এটা a হয় তাহলে এটা কত হবে, -a হবে, তাই না? সমমান, দুইটাই a মান কিন্তু একটা চিহ্ন কি বিপরীত, ঠিক আছে? এরকম হয়। তাহলে এই সমীকরণটা এবং যে বিন্দুতে এর কোটি ভুজের দ্বিগুণ হয় তার স্থানাঙ্ক নির্ণয় করো। তা আমরা সমীকরণটা মোটামুটি কিন্তু পেয়ে গেছি। এই যে দেখুন সমীকরণটা, এই যে দেখুন সমান বিপরীত চিহ্ন বিশিষ্ট যেহেতু সেট করে, তো a = -b। দেখুন আমরা এখানে যেহেতু দুইটাই a দিছি, এখানে আমরা আবার দুইটাই b দিয়ে করছি। সো আপনার ইচ্ছা, আপনি ইচ্ছা করলে দুইটাই a নিতে পারেন, দুইটাই ইচ্ছা করলে b নিতে পারেন, ইচ্ছা করলে এখানে মাইনাস দিতে পারেন, ইচ্ছা করলে এখানে এক্সট্রা মাইনাস দিতে পারেন, কোনো সমস্যা নেই। বিভিন্নভাবে আপনি একটা ম্যাথ করতে পারেন, আপনার জাস্ট ম্যাথটা সলভ করতে পারলে কিন্তু হলো। তো ওকে, এই পর্যন্ত হলো। হওয়ার পরে এখন বলছি কি 2,5 বিন্দু দিয়ে এই রেখাটা অতিক্রম করে। তাহলে 2,5 বিন্দু দিয়ে যদি অতিক্রম করে তাহলে কিন্তু আমরা সেখান থেকে এই যে দেখুন এটা ক্যালকুলেশন করলাম, b এখানে কি হলো, লসাগু করে এই পাশে নিয়ে আসছে, নিয়ে আসে কিন্তু মানে b লসাগু না, এটা কিন্তু গুণ করা হয়েছে, জাস্ট নরমালি গুণ করে b দিয়ে গুণ করলে কিন্তু এটা চলে আসে। ওকে, রেখাতে যেহেতু 2,5 বিন্দু দিয়ে যায়, তো এখানে আমরা 2 বসাবো, এখানে আমরা 5 বসাবো। জানি এটা কারণ হলো এটা হলো x এর ভ্যালু এবং এটা হলো y এর ভ্যালু হয়। তো ক্যালকুলেশন করে সেখান থেকে আমরা b এর ভ্যালুটা পেয়ে গেলাম। b এর ভ্যালু হলো 3। তো b এর ভ্যালু যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু আমরা রেখাটার সমীকরণটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তো b এর ভ্যালু 3 হলে এর ভ্যালু হলো -3 হবে কিভাবে, এই যে দেখুন a = -b আমরা এখানে আগেই বলে দিয়েছিলাম, এটা থেকে কিন্তু এটা আসলো। তো এটা যদি হয় সমীকরণটা কিন্তু আমরা পেয়ে গেছি, এই যে এখান থেকে সমীকরণটা আমরা পেয়ে গেছি, এখান থেকে এটা সমীকরণটা। ওকে, খালি b এর জায়গায় আমরা 3 বসিয়েছি। তো এটা হইলো, এখন বলছে যে বিন্দুতে এর কোটি ভুজের দ্বিগুণ হয় তার স্থানাঙ্ক নির্ণয় করো। কোটি মানে কি, কোটি মানে বলুন তো y এবং ভুজ মানে হলো x, তাই না? তার মানে কি হচ্ছে ভুজের দ্বিগুণ মানে y = হবে হলো 2x। তো y = 2x কোন জায়গায় হবে সেটা আমরা দেখি। এই যে y = 2x। এখন p বিন্দুটি, এই যে p আমরা একটা
ধরলাম যে সেই যে বিন্দুটা সেই বিন্দুটার স্থানাঙ্ক বের করতে বলছে, তো সেই বিন্দুটার স্থানাঙ্ক আমি ধরে নিলাম হলো পি এক্স কমা 1 কমা y1। ওকে, তো এখন আমরা কি করব, এখন আমরা পি বিন্দুটি যে আমরা সমীকরণ যেটা বের করছি সেই সমীকরণের উপরেই অবস্থিত, তাই না? এটা তো ইজিলি বোঝা যাচ্ছে, কারণ এখানে বলছে যে এই সমীকরণ যে বিন্দুতে, তার মানে ওই বিন্দুটা ওই রেখাটার উপরে অবস্থিত। তো যেহেতু তাই হয়, তাহলে সেখান থেকে আমরা দেখুন এই যে x1 y1 বিন্দুটা, এই যে x এর জায়গায় x1 y এর জায়গায় y1 আমরা বসাইলাম, অর্থাৎ সমীকরণের মধ্যে বসালাম সমীকরণ 3, কিন্তু মানে আমরা ফাইনালি যে সমীকরণটা পেয়েছিলাম ওইটাই কিন্তু সমীকরণ 3 ছিল। ওকে, তো এখান থেকে ক্যালকুলেশন করে দেখুন y1 ইকুয়াল ছিল 2x1, আমরা এখানে y1 ইকুয়াল 2x1 বসিয়ে দিয়েছি, দেখছেন? বসানোর পরে তারপরে আমরা এখানে ক্যালকুলেশন করে কি হচ্ছে -x1 সমান -3, কাটাকাটি করে x1 ইকুয়াল 3। তো x এর ভ্যালু যদি আমরা পাই তাহলে y এর ভ্যালু আমরা এখন পেয়ে যাব y1 ইকুয়াল হলো 6। তাহলে আমার স্থানাঙ্কটা কি হবে 3,6, এটাই হবে সেই স্থানাঙ্ক। দেখুন ভুজ হলো এই যে x আর কোটি হলো y, এখানে কি বলছে কোটি y, ভুজের দ্বিগুণ, ভুজ কত 3, 3 দুগুণে 6, তার মানে ভুজের দ্বিগুণ হচ্ছে, তাই না? তো আমাদের কন্ডিশন মিলে গেছে, তাহলে আমাদের ম্যাথটা কিন্তু শেষ, কমপ্লিট। তো এখানে কিন্তু দুইটা অ্যান্সার অ্যাকচুয়ালি দিয়েছে, একটা হলো সমীকরণটা চাইছিল এবং বিন্দুর স্থানাঙ্ক চাইছিল। সো অবশ্যই প্রশ্নের লেজ আপনারা খেয়াল করে দেখবেন যেন কোনো পার্ট মিস না হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার কনফিডেন্টলি পরীক্ষা দিয়ে আসার পরে দেখবেন যে আপনি মার্ক অনেক কম পেয়ে গেছেন। পরবর্তী প্রশ্নে আমরা যাই, একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে যা y অক্ষের সমান্তরাল। তো y অক্ষের সমান্তরাল মানে কি আমরা জানি x ইকুয়াল হলো a এবং 2x - 3y + 4 এবং এই দুইটা রেখা ছেদ বিন্দু দিয়ে যায়। তো আমার ফার্স্ট কাজ হবে এই দুইটা রেখা ছেদ বিন্দুটা বের করা। তাহলে দেখুন আমরা ছেদ বিন্দুটা বের করার জন্য কি করতে পারি, আমরা হলো এখানে এটা প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি, বিভিন্ন পদ্ধতি আছে, আপনারা জানেন কিভাবে সমীকরণ সলভ করে সেখান থেকে ছেদ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হয়, সিদ্ধ করতে হয় আর কি। তো তাহলে আমরা এক এবং সব এখানে আমরা কি করলাম, এখানে আমরা অপনয়ন পদ্ধতি ইউজ করতেছি। অপনয়ন পদ্ধতির ক্ষেত্রে আমরা কি করব, দুইটা যোগ বিয়োগ করে আমরা কি করব, যে কোনো একটা টার্ম বাদ দেওয়ার চেষ্টা করব। যদি আমরা এখানে যোগ করি তাহলে দেখুন -3y + 3y কাটাকাটি যাচ্ছে, তাহলে 3 আর 2 5x থাকতেছে, এখানে হলো -1 থাকতেছে সমান 0। এখান থেকে আমরা x এর ভ্যালু কিন্তু পাচ্ছি x ইকুয়াল 1/5। এখন x এর ভ্যালুটা আমরা 1 অথবা 2 যে কোনো একটার মধ্যে বসাবো, বসালে কিন্তু y এর ভ্যালুটা আমরা পেয়ে যাবো। দেখুন এখানে আমরা 2 এর মধ্যে বসাচ্ছি, বসানোর পরে আমরা সেখান থেকে y এর ভ্যালুটা বের করে আনলাম। দেখুন y এর ভ্যালু বের করে আনলাম, তাহলে আমাদের যে স্থানাঙ্কটা মানে যে ছেদ বিন্দুর স্থানাঙ্কটা সেটা কি হবে 1 5 এবং কি হবে 22/15, তাই না? ওকে, এটা আসলো। এখন বলছে যে যা y অক্ষের সমান্তরাল। তো y অক্ষের সমান্তরাল মানে আমরা জানি x ইকুয়াল a, তার মানে আমার x ইকুয়াল হবে হলো 1/5, তাই না? x ইকুয়াল a, এটাই কিন্তু আমার সেই সমীকরণটা, ঠিক আছে? দেখুন এই যে x ইকুয়াল a, যেহেতু এই বিন্দু দিয়ে যায়, অর্থাৎ a ইকুয়াল 1/5, অর্থাৎ x ইকুয়াল এই যে দেখুন 1/5। তো আমরা কিন্তু এখান থেকে এটা ক্যালকুলেশন করে 5x ইকুয়াল 1 আমরা লিখতে পারি, আবার ইচ্ছে করলে আবার এটা এই পাশেও নিয়ে আসতে পারি, 5x ইকুয়াল -1 ইকুয়াল 0 লিখতে পারি, লিখে এটাই হলো সেই নির্ণয় সমীকরণ। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এরকম স্ট্যান্ডার্ড ফর্মে রাখার চেষ্টা করতে, মানে ax + by + c ইকুয়াল 0, মানে এই পাশে ডান পাশে 0 রাখার চেষ্টা করবেন এবং এটা চেষ্টা করবেন ভগ্নাংশ আকারে না রাখতে, প্রথমে x তারপর y তারপর c, মানে কনস্ট্যান্ট এই আকারে রাখার চেষ্টা করবেন। এটা হলো স্ট্যান্ডার্ড, যেটা আদর্শ ফর্ম, আমরা আদর্শ ফর্মে রাখার চেষ্টা করবো সবসময়। ওকে, তো পরবর্তী প্রশ্ন আমরা দেখি, একটা বিন্দু দিয়ে আছে, দিয়ে সেটা বলছে এই রেখার উপর অবস্থিত। তাহলে এই বিন্দুটা এখানে দেখুন x এর জায়গায় h বসাবো, y এর জায়গায় k বসাবো, বসানোর পর সেখান থেকে আমরা কিন্তু দেখতে পারবো যে এটা সিদ্ধ করে। ওকে, এবং b k, h বিন্দুটি এই রেখার উপর, তাহলে এখানে হবে k এবং এখানে হবে h, বসাবো, বসানোর পরে ab রেখার সমীকরণটা বের করো। তা আমরা ঠিক আছে, আমরা প্রথমে বসাই দিলাম, দেখুন বসালাম, এই যে বসানোর পরে আমরা সেখান থেকে ক্যালকুলেশন করে মোটামুটি সবকিছুকে একপাশে নিয়ে আসলাম। আবার বি এরটাও কিন্তু সেম ভাবে আমরা করলাম, করে এই যে এখন এই পর্যন্ত আসলাম। আসার পরে এখন আমাদের কি করতে হবে, এবি এর সমীকরণ বের করতে হবে। তো এবি এর সমীকরণ বের করার জন্য আমাদের কি করতে হবে, এবি এ এবং বি দুটার মধ্যে যে ছেদ বিন্দুটা আছে সেটা আমাদের বের করা দরকার। তো ছেদ বিন্দুটা বের করার জন্য আমরা কি করতে পারি, এখানে আমরা দেখুন, এখানে আমরা প্রতিস্থাপন পদ্ধতি ইউজ করতেছি 1 নম্বরের সাথে, না এটা অপনয়ন পদ্ধতি ইউজ করতেছি। 1 এর সাথে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে এই যে দেখুন এটা 2k হয়ে যাবে, এটা 12 হয়ে যাবে, এটা -2 হয়ে যাবে। তারপর যখন আমরা বিয়োগ করব, বিয়োগ করলে কি হবে, বিয়োগ করলে আমরা জানেন যে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, চিহ্ন পরিবর্তন হলে ফাইনালি কিন্তু এই যে -2 এবং +2 কাটাকাটি যায়, মানে একটা টার্ম বাদ হয়ে যাবে, যায় বাকি এখানে 12 থেকে 5 বাদ দিলে 7h থাকবে, আর এখানে হলো -2 -5 মানে -7 থাকবে, অর্থাৎ h ইকুয়াল হলো 1 থাকবে। h ইকুয়াল 1, তারপরে আপনি যদি এখানে যে কোনো একটার মধ্যে 1 অথবা 2 এর মধ্যে বসান, সেখান থেকে আপনি কিন্তু k এর ভ্যালুটাও পেয়ে যাবেন। তো ঠিক আছে, আমরা কিন্তু সেই কাজটাই করতেছি। দেখুন এই যে বিয়োগ করলাম, বিয়োগ করে কিন্তু আমরা h এর ভ্যালু পেলাম, h এর ভ্যালুটা আমরা বসালাম, বসানোর পরে আমরা k এর ভ্যালু পাইলাম। তাহলে আমরা দুইটা স্থানাঙ্কই পেয়ে গেলাম, কারণ h এবং k, এই যে একটা হলো hk ছিল এবং একটা k ছিল, তার মানে a বিন্দুর স্থানাঙ্ক আমরা এখানে এইভাবে বসাচ্ছি এবং b বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে যাচ্ছি, তার মানে 1 5 এবং 5 1, এই দুইটা স্থানাঙ্ক এখন আমরা পেয়ে গেলাম। এখন এটা হলো a এবং এটা b। এখন দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ কিভাবে বের করে, x - x1 / x1 - x2 সমান হলো
y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 এটা দ্বারাই আমরা করে ফেলবো। দেখুন এটা দ্বারা করলাম, এই যে দেখুন x1 x2 y1 y2 জায়গায় আমরা জাস্ট ভ্যালুগুলো বসালাম। এখানে এটা হলো x1 y1, এটা হলো x2 এবং এটা হলো y2। ভ্যালুগুলো বসানোর পরে ক্যালকুলেশন করে দেখুন এই যে মাইনাসে 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 প্লাসে মাইনাস x হয়ে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস 1 হয়ে যাচ্ছে। তারপরে আমরা সবগুলোকে একপাশে স্ট্যান্ডার্ড ফর্মে আমরা নিয়ে আসবো। স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসার পরে x প্লাস y মাইনাস 6 ইকুয়াল 0, এটাই হলো ab এর সমীকরণ। পরবর্তী প্রশ্নে আমরা যাই। 2,3 একটা বিন্দু দেওয়া আছে, সেখান থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে এবং এর সাহায্যে বিন্দুটি হতে সরলরেখার লম্ব দূরত্ব বের করো। তো এখন লম্ব দূরত্ব বের করার এবং নিয়মটা কিন্তু আপনারা অলরেডি জানেন যে পরমাণুর মধ্যে কি থাকে, a x1 প্লাস b y1 প্লাস c ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা দ্বারা কিন্তু আমরা কি করতে পারি, এই যে এখানে কিন্তু এই যে আপনার কি পয়েন্টটা দেওয়া আছে, তো পয়েন্টটা এখানে দেওয়া আছে যে x1 y1 এর ভ্যালু এখানে বসাবেন, বসালে কিন্তু আপনি কি বলে লম্ব দূরত্বটা বের করে ফেলতে পারবেন। তো দেখুন এই যে লম্বরেখার এখানে কি বলছে, আরেকটা কি বলছে, আরেকটা বলছে যে দেখুন কি বলছে, রেখাতে এই যে একটা রেখা, যে রেখাটা আপনার দেওয়া আছে যেটা লম্বরেখার সমীকরণ কি হবে, জাস্ট এইভাবে আপনারা করতে পারেন। এবং এটা আরেকটা স্টাইলে আমরা এখানে দেখাচ্ছি। এই যে দেখুন এখানে আমরা এটা লম্বরেখার সমীকরণ হলে কি হবে, জাস্ট এই যে ইন্টারচেঞ্জ হচ্ছে, সবগুলো ইন্টারচেঞ্জ করলাম এবং যে কোনো একটা সামনে চিহ্ন চেঞ্জ হচ্ছে, চিহ্ন চেঞ্জ করলাম, সাথে একটা কনস্ট্যান্ট ধরলাম। ধরার পরে এটা এই বিন্দু যেহেতু যায়, তো আমরা এটা দ্বারা সিদ্ধ করলাম। সিদ্ধ করার পরে দেখুন কে এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। কে এর ভ্যালু পেলে তাহলে কিন্তু আমরা এই যে সমীকরণটা পেয়ে গেলাম, অর্থাৎ লম্বরেখার সমীকরণ আমরা পেয়ে গেলাম। এখন এই দুইটা যদি আমরা সলভ করি তাহলে কিন্তু আমরা পাদবিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাবো, তাই না? তো দেখুন এই দুইটা বজ্রগুণন পদ্ধতিতে আপনারা জানেন বজ্রগুণন পদ্ধতি কিভাবে করতে হয়। যদি এখনো না জেনে থাকেন তাহলে আমাদের বজ্রগুণন সম্পর্কিত যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা আপনারা ফলো করবেন। আশা করি তাহলে আপনারা জিনিসটা খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখানে আপনাদের এটা নিয়ে আমি টাইম ওয়েস্ট করতেছি না, বিকজ ক্লাস লেন্থ কিন্তু অলরেডি অনেক বেড়ে গেছে, আপনাদের অনেকে ধৈর্যচ্যুতি হয়ে যেতে পারে। ওকে, তাহলে এই যে ক্যালকুলেশন করে আমরা কিন্তু x এর ভ্যালু পেলাম এবং এখানে y এর ভ্যালু পেলাম, তাহলে আমরা পাদবিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। এখন লম্ব দূরত্ব কেমন করে বের করা, লম্ব দূরত্ব বের করার জন্য এই যে আমরা কি করলাম, দুইটা পয়েন্ট যদি আপনার দেওয়া থাকে তাহলে তার দূরত্ব কেমন করে বের করে, x1 মাইনাস x2 হোল স্কয়ার যোগ y1 মাইনাস y2 হোল স্কয়ার, এটার হলো হোল রুট, এটা দিয়েই তো করে, তাই না? তাই এখানে আমরা একটা পয়েন্ট পেয়ে গেছি এবং আরেকটা এই যে পাদবিন্দুর স্থানাঙ্ক যেটা, সেটা কিন্তু একটু আগে আমরা বের করছি। তো দুইটা আমরা দূরত্বটা আমরা এই যে এখানে ক্যালকুলেশন করলাম, বের করলাম, তাহলে আমার লম্ব দূরত্বটাও আমরা পেলাম এবং সমীকরণ যেটা সেটাও কিন্তু আমরা পেয়ে গেলাম। ওকে, তো নেক্সট প্রশ্নে আমরা যাই। a এবং b দুইটা পয়েন্ট দেওয়া আছে, এটা সংযোজক রেখাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এইরূপ রেখার সমীকরণ নির্ণয় করে এবং রেখাটি y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমরা ফার্স্টে বিন্দুদ্বয় লিখে নিলাম, লেখার পরে এটা সংযোজক রেখা কি করতে হবে আমাদের, ওই যে রেখাটা কিভাবে বের করতে হয় আপনারা জানেন যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক যেটা সেটা বের করে ফেলবো। মধ্যবিন্দুর স্থানাঙ্ক কেমন করে বের করতে হয়, দুইটার যোগফল ডিভাইডেড বাই 2, এই দুইটার যোগফল ডিভাইডেড বাই 2। তো মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করলাম, বের করার পরে আমরা এই বিরোধ সরলরেখার সমীকরণ কেমন করে বের করে সেটাও আপনারা জানেন, x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 সমান y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। অলরেডি আমার ধারণা যে আপনারা আমার সাথে যদি খাতা কলম নিয়ে এখন যদি বসে থাকেন এবং যদি ম্যাথগুলো আমার সাথে করতে থাকেন তাহলে আই থিঙ্ক আপনাদের অলরেডি কিন্তু পড়া মুখস্থ হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন ক্লাসের পরে ক্লাসেই মুখস্থ করে ফেলতে, ক্লাসের পরে ক্লাসই শেষ করে ফেলতে, তাহলে সেই ক্ষেত্রে আপনার বাসায় যে কিন্তু খুব একটা বেশি পেইন নেওয়া লাগবে না, ঠিক আছে? এই জন্য ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবেন এবং ক্লাসে নোট করবেন অবশ্যই। এটা আপনার স্কুলের ক্লাস হোক, ভার্সিটির ক্লাস হোক, কলেজের ক্লাস হোক বা আপনার রেকর্ডেড ক্লাস হোক, যে কোনো ক্লাস হোক না কেন, এইভাবে আপনি যদি ফলো করেন তাহলে আপনি ক্লাসের সঙ্গে ক্লাস শুনতে শুনতেই আপনার কিন্তু পড়াটা অর্ধেক শেষ হয়ে যাবে। তো ঠিক আছে, আমরা এখন এবি রেখার সমান্তরাল এবি রেখার সমীকরণটা বের করে ফেললাম। বের করে এটা হলো বের হওয়ার পরে এখন যেহেতু এখানে বলছে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, কি সমকোণে সমদ্বিখণ্ডিত করবে, অবশ্যই লম্ব হলেই তো সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। তো এইটা লম্ব রেখার সমীকরণ হলে কি হবে, জাস্ট আমরা কি করি, এক্স এবং ওয়াই এর যে সহগগুলো সেগুলো ইন্টারচেঞ্জ করি এবং একটা ধ্রুবক নিয়ে আসি। তো নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটা হলো এই বিন্দুটা দ্বারা যাচ্ছে, কোন বিন্দুটার দ্বারা, এই যে মধ্যবিন্দু যেটা সেটা, কারণ এখানে বলছে যে সমদ্বিখণ্ডিত করে মানে মিডল পয়েন্ট দিয়ে যাবে। তো মিডল পয়েন্টে যদি আমরা বের করছিলাম, তো এখন সেখান থেকে আমরা কে এর ভ্যালুটা আমরা এখানে বের করে ফেললাম। তো তাহলে সেক্ষেত্রে আমরা লম্ব রেখার সমীকরণটা বের করে ফেললাম। ওকে ফাইন, এখন আমরা এখানে কি বলছে, y অক্ষকে কোন বিন্দুতে সেট করে, তাই এটাকে যদি আমি x বাই a প্লাস y বাই b ইকুয়াল 1 এই আকারে প্রকাশ করতে পারি, তাহলে এই বিটাই কিন্তু আমার কি y অক্ষের ছেদাংশ, আপনারা জানেন। তো এই যে দেখুন সেই আকারে আমরা প্রকাশ করতেছি, করার পরে এই যে 12 পাচ্ছি, তার মানে y অক্ষের এখন দ্বিতীয় অংশের পরিমাণ হলো 12। তাহলে কিন্তু আমার ম্যাথ কমপ্লিট।
এবং y অক্ষের সেট বিন্দুর স্থানাঙ্কটা আমরা একটু জানি যে কি হয় 0, b হয়। তো 0, b মানে 0,12। ওকে ফাইন। তো এখন সেই সঙ্গে আমাদের কিন্তু প্র্যাকটিস করা শেষ হয়ে গেল, ম্যাথ প্র্যাকটিস শেষ হয়ে গেল। এখন আপনাদের প্র্যাকটিস করার পালা। এই যে প্র্যাকটিস করার জন্য কিছু ম্যাথ এখানে দেওয়া রয়েছে, এগুলো আপনারা অবশ্যই বাসায় নিজে নিজে ট্রাই করবেন। আমি আবারও বলতেছি এগুলো কিন্তু আপনাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং পরীক্ষায় যদি নাও আসে থেকে তারপরেও কিন্তু আপনাদের ফিউচার লাইফে কিন্তু এগুলো এই প্রশ্নগুলো অনেক উপকার করে আসবে। কারণ এখান থেকে সবগুলো প্রশ্ন যে পরীক্ষা আসবে তা না, কারণ পরীক্ষায় আপনাদের টোটাল অতি সংক্ষিপ্ত 10টা, সংক্ষিপ্ত 10টা আর রচনামূলক 7টা আসে। তো এখানে আমরা অনেকগুলো অঙ্ক করছি, সবগুলো যে পরীক্ষা আসবে তা না। ওকে, বাট এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনাটা অনেক বেশি, কারণ এগুলো ইম্পর্টেন্ট এবং এগুলো বিগত সালে আসছিল। ওকে, তাই এখন আপনাদের জন্য একটা ফাইনাল সাজেশন, অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন। দেখুন আপনাদের এই চ্যাপ্টারটি কিন্তু তুলনামূলক, যদিও একটা চ্যাপ্টারের একটা পার্ট 14.b 14 খ একটা চ্যাপ্টারের একটা পার্ট, তারপর কিন্তু চ্যাপ্টারটা আপনারা বুঝতেই পারতেছেন যে অনেক বড় একটা চ্যাপ্টার। সো এখান থেকে প্রশ্ন অনেকগুলো রয়েছে, তারপরও আমাদের বইয়ে কিন্তু আরো বেশি প্রশ্ন রয়েছে। আমরা কিন্তু সেখান থেকে তারপরও শর্ট লিস্ট করে করে আমরা কিন্তু প্রশ্ন সংখ্যা যত পারি কমের মধ্যে বা কমের মধ্যে আপনারা যেন সবগুলো প্রশ্ন সবগুলো টাইপ দেখে ফেলতে পারেন, সেটা আমরা করার চেষ্টা করি কিছু। কারণ আমরা এডুসিটি যে সবসময় চেষ্টা করি যে দুইটা জিনিস মেনটেন করতে, একটা হলো ইফেক্টিভনেস, আপনাদের প্রিপারেশনটা যেন ইফেক্টিভ হয়, এবং এফিসিয়েন্সি, এবং এফিসিয়েন্সি দুইটার মধ্যে পার্থক্য কি? এফিসিয়েন্সি মানে আপনি কত কম সময়ের মধ্যে কত ভালো প্রিপারেশন নিতে পারবেন সেটা, এবং ইফেক্টিভ হলো আপনার প্রিপারেশনটা কত বেশি কাজে লাগছে। যেমন আপনি সারাদিন পড়ে গেলেন, বাট আপনি যদি আপনার সিলেবাসের বাইরে না, সিলেবাস না পড়ে সিলেবাসের বাইরের অন্য কোনো বই পড়তে থাকেন, তাহলে আপনার পড়াটা কি হলো? এটা কিন্তু ইফেক্টিভ হলো না, অর্থাৎ আপনার প্রিপারেশনটা আপনার কাজে লাগবে না। এটা হলো ইফেক্টিভনেস। আর এফিসিয়েন্সি কি? আপনি 10-12 ঘন্টা ধরে পড়তেছেন, আপনার সিলেবাসের পড়াই করতেছেন, কিন্তু আপনি সেটা ভালো মতো মানে ক্যাচ করতেছেন না, মানে জাস্ট রিডিং করতেছেন, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? আপনার টাইম বেশি লাগতেছে কিন্তু আপনার কিন্তু পড়া হচ্ছে না। কিন্তু আপনি যদি কম সময়ে বুঝে বুঝে পড়েন, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনার এফিসিয়েন্সিটা বেশি হবে, অর্থাৎ সময় কম। এফিসিয়েন্সি মানে আপনার কম সময়ের মধ্যে বেশি যেভাবে আপনি আউটপুট পেতে পারেন সেটা। তো এই দুইটা টার্ম আমরা সবসময় এডুসিটিতে মেনটেন করার চেষ্টা করি। আপনারাও চেষ্টা করবেন এই দুইটা টার্ম আপনাদের লাইফে মেনটেন করতে, তাহলে আপনারাও কিন্তু সফল হতে পারবেন। আপনারা শুধুমাত্র যে পরীক্ষায় সফলতা তা না, আপনাদের কাজকর্মে যে কোনো ধরনের কাজে আপনি যদি এই দুইটা টার্ম ফলো করেন, তাহলে কিন্তু আপনি লাইফে অবশ্যই উন্নতি করতে পারবেন। তো আপনাদের সবাইকে শুভ কামনা জানিয়ে, এবং সামনের যে লাস্ট একটা চ্যাপ্টার আমাদের বাকি আছে, সেটা হলো চ্যাপ্টার 15, একদম ফাইনাল চ্যাপ্টার। সেই চ্যাপ্টারটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আর আপনাদের এরপর যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আমাদের কিউএ সেকশন রয়েছে, আমাদের হোমওয়ার্কে আপনারা আমাদের হোমওয়ার্কগুলো দেখাতে পারেন। আমাদের প্যানেল সবসময় আপনাদের সাহায্যের জন্য প্রস্তুত। তো আজকে এই পর্যন্তই। সবাইকে আমার কথা এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শোনার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।